বাংলাদেশের ইতিহাস ৪ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বাংলাদেশের ইতিহাস টপিকে যত সামনের দিকে আগাবো, আমাদের ক্লাসগুলো ততই গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেশে যেহেতু একটা এখনো অস্থিতিশীল একটা অবস্থা, এই অবস্থায় বাংলাদেশ বিষয়াবলিতে কি পড়বো, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার মনে রাখবা যে বিসিএস কোনোভাবে এটা খুব জ্ঞানের পরীক্ষা না। এখানে তোমাকে আমি জ্ঞানী বানাইতে আনি নাই। তুমি আমাকে পয়সা দিছো, তুমি বিসিএস প্রিলি পাস করার জন্য, বিসিএস করার জন্য আমরা সেই পয়সা তোমার যাতে উসুল হয় সেই ব্যবস্থাটা করব। আমরা এখানে তোমাকে বিসিএস প্রিলি পাস করতে হেল্প করতে পারি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না তোমাকে জ্ঞানী বানানো। কারণ জ্ঞানী বানানো এটা একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, এবং এখানে শুধু জ্ঞান দিলেই হবে না, যে রিসিভার এন্ডে তারও কিছু ব্যাপার-স্যাপার আছে। সে কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ? সেভাবেই আসবে। এবং এক্ষেত্রে আমাদের পারিবারিক আমাদের জ্ঞান, আমাদের সোসাইটি অনেক কিছু ডিপেন্ড করে যে একটা মানুষ ইতিহাস থেকে জ্ঞান নেওয়ার জন্য। আমাদের টার্গেট এখানে ইতিহাস থেকে পরীক্ষায় পাস করানো তোমাদের। পরীক্ষা পাস করার জন্য যা লাগে সেই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকানো। কোনোভাবে ইতিহাসবিদ বানানো আমাদের কাজ না। এটা তোমার ইউনিভার্সিটি টিচাররা তোমাকে বানাবে। বিসিএস ক্যাডার হওয়ার জন্য তোমাকে হইতে হবে একটু অলরাউন্ডার। অলরাউন্ডার বলতে তোমাকে একটু বাংলাদেশ বিষয়াবলী পারতে হবে, তোমাকে একটু আন্তর্জাতিক পারতে হবে, তোমাকে একটু ইংরেজি গ্রামার পারতে হবে, একটু লিটারেচার পারতে হবে, একটু ম্যাথ পারতে হবে, একটু বিজ্ঞান পারতে হবে। সবকিছু একটু পারতে হবে। একটু সবকিছু মিলে 200 নম্বরের একটা তুমি প্রিলিমিনারি পরীক্ষা দিবা। এরপর তুমি রিটেন পরীক্ষা দিবা 900 নম্বরের জন্য। এখন এখানে ব্যাপারটা একটু হইলো, যখন একজন স্টুডেন্ট বিসিএস প্রিলি যাবে 200 নম্বরের প্রস্তুতি নিয়ে, অনেক সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সে তো জানার জন্য অনেক কিছু সে পড়বে, অনেক কিছু জানবে সে। কিন্তু তার পরীক্ষা পাসের কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে 200 নম্বরের জন্য কিন্তু তোমার সে একেকটা সাবজেক্টের উপর সে চাইলে পিএইচডি করে ফেলতে পারে। কিন্তু একটা সাবজেক্টের উপর পিএইচডি করে তার কোনো লাভ নাই। সে প্রিলির জন্য যতটুকু লাগবে অতটুকু যদি সে পারে সে পরীক্ষা পাস করতে পারবে। এখানে পরীক্ষা পাস করার জ্ঞানী হওয়া দুটো টোটালি ডিফারেন্ট থিং। বিসিএস ক্যাডার মানে এটা জ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমাদের এখানে প্ল্যানটা কি? আমরা তোমাদেরকে মোগল আমল পর্যন্ত মোটামুটি এখানে পড়াইছি। আজকে আমরা, যদিও ইংরেজ শাসন এখানে একটা মাত্র ক্লাস ছিল আমাদের শিডিউলে, আমরা ইংরেজ শাসনের উপর তোমাদের এখানে 2টো ক্লাস নেব। আজকে আমরা বঙ্গভঙ্গ পর্যন্ত পড়বো, এরপর বঙ্গভঙ্গ থেকে আমরা 47 পর্যন্ত আমরা আরেকটা ক্লাস পড়বো। ভাষা আন্দোলন পর্যন্ত মোটামুটি আগে বিসিএস গুলোতে যা পড়ছিলাম এটা মোটামুটি সেম। এখানে খুব বেশি আসলে এখানে পার্থক্য নাই। একটু পার্থক্য হবে, সেটা হচ্ছে আমরা দেশভাগের আগে আমরা হচ্ছে অনেক বড় নেতাদেরকে নিয়ে কিছু পড়ি না। যেমন মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে খুব একটা পড়ি না, নেহরু নিয়ে পড়ি না, নেতাজিকে নিয়ে আমরা পড়ি না। হ্যাঁ, এগুলো আমাদের খুব একটা পড়া লাগে নাই। তো আমরা তোমার হচ্ছে যে বড় নেতাদের নিয়ে আমরা নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ বা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু, ওনাদের উপরে আমরা অল্প কিছু পড়া নিয়ে আসবো, বাই চান্স যদি ওনাদের উপরে যদি কিছু আসে। 847-এর পরে আমাদের অ্যাপ্রোচ যেটা হবে, আমরা এখানে ভাষা আন্দোলন পর্যন্ত পড়ায়া ইতিহাস টপিকটা আমরা হচ্ছে যে এখানে ইস্তফা দিব। ইতিহাস টপিকের মধ্যে আমরা কিছু ক্লাস রিশিডিউল করব, আমরা ইতিহাস টপিকগুলো পরে পড়াবো। আমরা দেশের পরিস্থিতি অবজার্ভ করি, এরপর আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কতটুকু পড়বো, কতটুকু কাটছাট করবো এখানের মধ্যে। আন্তাজি সব পড়ে দেখার মধ্যে লাভ হবে না। দেশ সামনে দিয়ে কোন দিকে যায়, আর এটা ডিপেন্ড করবে পিএসসির মধ্যে কোনো রকম রিফরমেশন আসে কিনা, আমরা এটা অবজার্ভ করতেছি। পিএসসিতে আগের সদস্য যারা এখনো সবাই কিন্তু আছেন, তো এখানে কোনো চেঞ্জ আসে কিনা, চেয়ারম্যান চেঞ্জ হয় কিনা, পিএসসি এক্সামিনাররা চেঞ্জ হয় কিনা, এগুলো আমরা খুবই ক্লোজ অবজারভেশনে রাখছি। তো ওই অনুযায়ী আমরা আমাদের এখানে অ্যাকশন প্ল্যানটা সাজাবো। হ্যাঁ, আমরা যুদ্ধে নামবো, আমরা তো যুদ্ধের কৌশল আমাদের রপ্ত করতে হবে। তো এখানে কেমন ধরনের এক্সামিনার আসে, তারা কেমন জিনিস পছন্দ করে, ওই অনুযায়ী আমরা হচ্ছে ভাষা আন্দোলনের পরের অংশটুকু আমরা সেই অনুযায়ী আমাদের লেকচার প্ল্যানটা আমরা সাজাবো। আগের বিসিএস গুলির মতো পড়লে কিন্তু হবে না, একটু এখানে চেঞ্জ আসবে আমাদের এখানে, আক্রমণ কেমন আমরা করব। সংবিধানটাও সেম। সংবিধানটাও আমরা এখন আপাতত পড়বো না। আমরা সংবিধানটা মেবি আমরা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারির দিকে পড়তে পারি। কারণ সংবিধান যদি কোনো রিফর্ম আসে, যদি কোনো চেঞ্জ আসে এখানের মধ্যে, তাহলে এখন বেহুদা আমরা হচ্ছে এগুলো পড়ে হুদা কষ্ট করলাম। সেক্ষেত্রে সংবিধানটাও আমরা মেবি আমরা হচ্ছে ডিসেম্বরের পরে নিয়ে যাব বা জানুয়ারি পর্যন্ত নিয়ে যাব, এবং প্রিলির এক্সাক্ট ডেট কখন আমরা এগুলো জানি না। এ হচ্ছে মোটামুটি প্ল্যান। তাহলে এখানে যেটা বললাম যে ভাষা আন্দোলন পর্যন্ত আমরা রুটিন অনুযায়ী পড়বো, আর ভাষা আন্দোলন থেকে আমরা তোমার হচ্ছে 71 পর্যন্ত এই পার্টটুকু আমরা অবস্থা বুঝি ব্যবস্থা, পিএসসিতে মেম্বাররা কারা আসে আমরা একটু অবজার্ভ করি, দেখি তাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করি, তাদের রাজনৈতিক মোটিভ কি, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, তাদের চিন্তাভাবনাগুলো কি, সেগুলো অবজার্ভ করি। এরপর আমরা আমাদের অ্যাকশন প্ল্যানটা সাজাবো। সংবিধানটাও সেম।
সংবিধানটা আমরা দেখি সংবিধান নিয়ে কোনো রিফর্ম বা কোনো কিছু আসে কিনা, যদি না আসে তাহলে তো আমরা আমাদের আগের লেকচার প্ল্যান যেটা আছে ওইটাই অনুযায়ী হবে। আর যদি কোনো চেঞ্জ আসে তাহলে সেটা আমরা এই জন্য আমরা ক্লাসটা একটু পরে রাখবো, কারণ বেহুদা এত নলেজ অর্জন করে তুমি কি করবা, তোমাদের এগুলো কোনো কাজে লাগবে না। আশা করি আমি প্ল্যানটা বুঝতে পারছি। এবং এই প্ল্যানটা তোমরা অনেকেই বলো যে ভাই শুধু রুটিন চেঞ্জ করে, শুধু পিটিওতে রুটিন চেঞ্জ করে। আসলে রুটিনটা তো আমরা আমাদের জন্য চেঞ্জ করতেছি না, তোমাদের জন্য চেঞ্জ করতেছি। জুলাই থেকে তোমার হচ্ছে দেশে এত বড় একটা গণ আন্দোলন হলো, তাহলে রুটিন চেঞ্জ করা লাগছে, ক্লাস বন্ধ রাখা লাগছে। অগাস্টে তোমার বন্যা হলো, আমাদের ক্লাস বন্ধ করা লাগছে, রুটিন চেঞ্জ হয়েছে। এখন আবার যে টপিকগুলো চেঞ্জ আসবে, এখন আমরা যদি আগের টপিকগুলো পড়াই দিই আমাদের কাজ শেষ, ভাই আমরা পড়াই দিচ্ছি শেষ, আমাদের স্লাইড রেডি আছে, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু তোমাদের উপরে ডাবল কষ্ট হবে যে তুমি একবার এগুলো পড়ছো আবার চেঞ্জ করতেছি, তাহলে আমরা এত কষ্ট দিতে চাই না। বরং আমরা হচ্ছে ফার্দার টপিকগুলোতে চলে যাব, জনসংখ্যা, কৃষি, অর্থনীতি, এগুলো পড়াই ফেলবো। এরপরে আমরা আস্তে আস্তে দেশের পরিস্থিতি অবজার্ভ করবো, করে করে আমরা আমাদের পরের লেকচারগুলি কোন প্ল্যান আঁকাবো সে ডিসেম্বর বা জানুয়ারি মাসে চলে যাবো আমরা। এবং এরপর আস্তে আন্তর্জাতিক শুরু হয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো তো ওগুলো তো কোনো চেঞ্জ নাই। আইসিটি, বিজ্ঞান, এগুলো তো কোনো পরিবর্তন নাই, ম্যাথ কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটুকু আসবে সেটা আসবে শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলির অংশটুকুর মধ্যে। এটাকে বুঝাতে পারছি? ক্লিয়ার? হাত তুলো। আমি কথাবার্তা বুঝতে পারছি কিনা, নালে তোমরা গ্রুপের মধ্যে আবার মারপিট করবা যে ভাই ক্লাস রুটিন চেঞ্জ করে ফেলছে, সংবিধান পড়াচ্ছেন না কেন, ওগুলো পড়াচ্ছেন না কেন, সেগুলো পড়াচ্ছেন না কেন, মারপিট করে শুরু করে দিবা গ্রুপের মধ্যে। তাহলে ওগুলো আমরা অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিব। আর পরীক্ষা আমার মনে হয় না এপ্রিলে নিতে পারবে, এটা সম্ভব আমার মনে হচ্ছে না, কারণ এখনো আমাদের 46 এর তোমার হচ্ছে যে ওদের রিটেন বাকি আছে, আবার ভাইবার 45 এর এখানে অনেক কিছু বাকি। মানে এখন একটা ভজগট পাকে আছে পিএসসির মধ্যে, পিএসসির মধ্যে মেম্বাররা কারা থাকে আমরা জানি না কোনো কিছু এখনো কি হচ্ছে সামনে। তো আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে আমরা আগে অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। ক্লাসের তোমরা হচ্ছে আবার গ্রুপের মধ্যে মারপিট লাগে না যে শুধু রুটিন চেঞ্জ করে, এগুলা তোমাদের ভালোর জন্য আমরা এই কাজটা করব। তোমরা চেষ্টা করবা ক্লাসের মধ্যে যাতে 40 থেকে 50% পড়া ক্লাসের মধ্যে শেষ করে ফেলার জন্য। ক্লাসের মধ্যে, কারণ তুমি এত কষ্ট করে এটা ক্লাস করতেছো, ভালো পরিমাণ টাকা পয়সা দিয়ে পিটোতে ভর্তি হয়েছো, ক্লাসের মধ্যে চেষ্টা করবা 40 থেকে 50% যাতে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়। আর তোমরা চাইলে লেকচার বুকটা সামনে রাখতে পারো, একটা লেকচার বুক আছে না তোমাদের, লেকচার বুকটা সামনে রাখো। আর লেকচার বুকের সাথে আমার এখানে কথাবার্তাগুলো মিলিয়ে নিবা, তাহলে ভালো ওখানে দাগটা দিতে পারো, অথবা তাকায় থাকি স্ক্রিনের দিকে, হ্যাঁ। যদি ক্লাসের পড়া ক্লাসে 40 থেকে 50% শেষ হয়ে যায়, ক্লাসের পরে তুমি স্লাইডগুলো যখন পড়বা তোমার আরো 20% বড় হয়ে গেল। এইটুকু দিয়েই তুমি যদি আর পড়ার সুযোগ নাও যদি পাও, তুমি যদি রেকর্ডিংটা দেখার সুযোগ যদি না পাও, এতটুকু পরেই তুমি পরদিন পরীক্ষা দিয়ে ফেলতে পারবা। তোমার এত প্যারা নাই। বিশেষ করে যারা ডাক্তার আছো, ডাক্তাররা চেষ্টা করবা ক্লাসের মধ্যে অর্ধেক পড়া শেষ করে ফেলার জন্য, কারণ তোমাদের পড়ার টাইম নাই। কেউ ইন্টার্নি করতেছো, কে পোস্ট গ্রেড পড়তেছো, তোমাদের এত টাইম নেই আবার বিসিএস এর জন্য আবার পড়বা, এত টাইম নেই। তুমি ক্লাসের পরে ক্লাস শেষ করে ফেলবা, এর পরীক্ষা দিবা, শেষ। যতটুকু হয়েছে আল্লাহ ভরসা। এরপর পরীক্ষার আগে রিভিশন ক্লাস হবে, সেগুলো অনুযায়ী তুমি আগাবা। বিশেষ করে ডাক্তারদের জন্য বলতেছি এটা। আর যেহেতু লম্বা ক্লাস ইতিহাসের, তোমাদের কারো যদি ঘুম আসে, একটু ঘুম আসলে হেঁটে হেঁটে ক্লাস করবা, কারণ হেডফোন লাগে, হেঁটে হেঁটে ক্লাস করবা, কিন্তু ক্লাসের মধ্যে ঘুমাবে না। আর একটা জিনিস বলি, প্লিজ তোমরা একটা কাজ করবা, তোমরা অবশ্যই চেয়ার টেবিলে বসে ক্লাস করবা। তোমরা অনেকে খাটে বসে ক্লাস করে, এটা খুবই অড। খাটে বসে তুমি কেন ক্লাস করবে? এটা খুব, খাটে তো মানুষ অন্য কাজ করে, তুমি খাটে বসে কেন ক্লাস করবা? খাটে বসে ক্লাস করবে না, তুমি চেয়ার টেবিলে বসে ক্লাস করবে, হাতগুলো পকেটের মধ্যে ঢুকে রাখো। নাহলে তোমার হাত শুধু শুধু কমেন্ট বক্সে তোমার যেতে চাইবে, হাত, দুই হাত পকেটে ঢুকে রাখো, তাকাতে হবে স্ক্রিনের দিকে, হ্যাঁ। তুমি চিন্তা করে, এটা একটা রিয়েল লেকচার ক্লাস। তুমি আসছো পরীক্ষা পাশ করার জন্য, জ্ঞানী হওয়ার জন্য না। সুতরাং তুমি এখানে কিছু জিনিস মুখস্থ করবা। আমি দোয়া করি যে বাংলাদেশে তো এরকম যাতে এক্সামিনার আসে যারা এইসব মুখস্থ বিদ্যার্থীদের বাদ দিয়ে দেয়, হ্যাঁ, আমি দোয়া করি এরকম যাতে হয়। কিন্তু যেহেতু এখনো বাংলাদেশের সিস্টেমটাই আছে, তাহলে এই জন্য আমরা তোমাদের মুখস্থ করাইতে হচ্ছে, কিচ্ছু কারণ নেই আমাদের। আর কোনো কিছু বিস্তারিত জানতে চাইলে লজ্জা দিবেন না, কারণ ইতিহাস আমরা এখানে খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ আসলে নাই। তবে আমার একটা মাস্টার প্ল্যান আছে, সিক্সাম ক্লাব কেন্দ্রিক, যে বিস্তারিত ইতিহাসগুলো তোমাদের একটু জানানোর জন্য মহিউদ্দিন আহমেদের কিছু বই আমরা মেবি সিক্সাম ক্লাবে পড়ানো শুরু করবো। তোমার জাসদের উত্থান পতন, তারপর তোমার হচ্ছে যে মাওলানা ভাসানীকে নিয়ে অনেকগুলো বই আছে। তারপর তোমার হচ্ছে যে আমরা সিরাজুল আলম খানকে নিয়ে প্রতিনায়ক বইটা পড়ানোর আমাদের প্ল্যান আছে। মহিউদ্দিন আহমেদের কিছু ইতিহাস বিষয়ক বই, অন্য রাইটারদের বই। আর ইতিহাস আসলে এখানে, ইতিহাস সবসময় বায়াসড। এখানে যে লোক ইতিহাস বর্ণনা করতেছে সেই লোক সবসময় তার দিকে ইয়া করবে। যেমন আমরা তোমার হচ্ছে একটা বই সাজেস্ট করতাম, যেটা হচ্ছে যে 1000 বছরের বাংলা সংস্কৃতি, গোলাম মুর্শিদের। গোলাম মুর্শিদ কিন্তু একটা রিয়েল গোলাম, ও কিন্তু আসলে গোলাম, মানে ওর খাসলতি গোলাম সে, মনে তোমার হচ্ছে তোমাদের কোন ইউনিভার্সিটি টিচার ছিল মনে হয়, সে একটা পারফেক্ট একটা গোলাম। তারপর শেষের দিকে কিন্তু মারাত্মক রকম গোলাম। তারপরে স্বাগতস্থানের পলিসি থেকে 71, ওখানেও তোমার তোমার, না, মুক্তিযুদ্ধ তারপর একটা বই আছে, সেখানে কিন্তু তোমার হচ্ছে যে অনেক কিছু বায়াসড, অনেক তথ্য সেখানে। তো তুমি যে ইতিহাসবিদের বই পড়ো না কেন, ওই ইতিহাসবিদ, আমি আমার ক্লাসের মধ্যে হইতে পারে আমি অনেক কিছু বায়াসড আমি কথাবার্তা বলবো, কারণ নিশ্চয়ই আমার একটা ভিউজ আছে, সেই ভিউজ থেকে আমি, আমার কথা হয়তো কিছু পলিটিক্যালি বায়াসড হবে, সিদ্ধার্থের কথা হয়তো কিছুটা বায়াসড হবে।
তুমি আমার ক্লাস করলা, সিদ্ধার্থের ক্লাস করলা, এই যে মাল্টিপল অ্যাঙ্গেলে তুমি যখন ক্লাস করলা, তুমি যে অনেক বই পুস্তক পড়বা, তোমার নিজের একটা ইনসাইট গ্রো করবে। তুমি আমার সাথে কোনো কিছুতে একমত হওয়ার দরকার নাই, আমার কাজ হচ্ছে তোমার পরীক্ষা পাস করানো এবং তোমার এখানে মুখস্থ করে মাথার মধ্যে ঢুকানো। পলিটিক্যালি তুমি আমার সাথে একমত হওয়ার কোনো প্রয়োজন নাই। আর কোনো কিছু যদি আমি ফার্স্ট যাই, তোমার যদি মনে হয় ভাই আর একটু স্লো যান, তাহলে তুমি স্লো মোশনে পরে রেকর্ডটা দেখে নিও 0.5x স্পিডে। আমি স্লো মোশনে গেলে আমি ক্লাস শেষ করতে পারবো না। চলো আমরা শুরু করি। বাংলায় ইউরোপীয়দের আগমন। এই ইউরোপীয়দের আগমনের সাথে মূলত আমাদের ইংরেজ শাসনটা এখানের মধ্যে জড়িত। পৃথিবীতে যে অল্প কিছু জনপদ যেগুলো একদম প্রাচীন যুগ থেকেই সমৃদ্ধশালী ছিল, সে এরকম একটা জনপদ হচ্ছে আমাদের এই বাংলা, ভারতবর্ষ। কেন সমৃদ্ধ? পৃথিবীতে দুটো জিনিস খুবই দামি। একটা জিনিস হচ্ছে খাবার, একটা জিনিস হচ্ছে তেল। যদি খাবার আর তেল থাকে, তাহলে পৃথিবীর সব ক্ষমতা মোটামুটি তুমি কন্ট্রোল করতে পারবা। যদি তেলের দখল আর খাবারের দখল যদি তোমার হাতে থাকে, হ্যাঁ, দুইটাই তোমার মোটামুটি লাগবে। দুটোই খুবই দামি জিনিস। কারণ খাবার থাকলে তোমার মানুষজন খাবার কোনো অভাব নাই, তুমি এখানে সভ্যতা বিকশিত হবে, এখানের মধ্যে তুমি এখন ডেভেলপমেন্ট করতে পারবা। হ্যাঁ, তুমি তো খাচ্ছ যাচ্ছ এখানের মধ্যে, খাবারের কোনো চিন্তা নেই তোমার। তেল থাকলে তুমি তেলের সাথে দুনিয়া সবকিছু উন্নয়ন জড়িত। যেহেতু আমাদের এখানে তেল না থাকলেও আমাদের দেশের মানুষ তেল দিতে পছন্দ করে, যদিও খাবারের কোনো অভাব ছিল না। এবং আমাদের ভূমি এত উর্বর, তুমি এখানে দুই একটা বীজ ফালাই দিলে গাছ হয়ে এখানের মধ্যে ফলমূল ধরে, এখানের মধ্যে চাষাবাদ করা খুবই সহজ। এখানে সারা বছর তোমার যে পরিমাণ বৃষ্টিপাত হয় এখানে, এটা চাষবাসের জন্য খুবই উপযুক্ত। মাটি খুবই উর্বর আমাদের এখানে। তুমি যদি মধ্যপ্রাচ্য বা অন্যান্য এলাকা যদি যাও, এখানের মধ্যে তো আহ, একটা ফসল উৎপাদনের জন্য এদের কিন্তু অনেক পরিশ্রম, এদের অনেক টাকা পয়সা খরচ করতে হয়। আমাদের এখানে অত খরচ করতে হয় না, আমাদের মাটি এত উর্বর, একটা বীজ ফেলে দিলে গাছ হয়ে যায়। এটা মানে ডেঞ্জারাস অবস্থা আমাদের দেশের, মানে এত উর্বর। আমাদের পুকুরের মধ্যে এত মাছ, এবং ছোট্ট একটা দেশ কিন্তু এত মাছ আমাদের এখানের মধ্যে, আমাদের খাইয়ে শেষ করতে পারতেছি না, তাই না? আমাদের পদ্মার ইলিশ, এত ইলিশ আমাদের এখানে। তাহলে আমরা সবসময় এইসব আমরা সবসময় ঐশ্বর্যশালী আমরা ছিলাম। আমাদের খাবার দাবার এগুলো কোনো অভাব ছিল না। যেহেতু আমাদের কোনো খাবার দাবার, শস্য, মাছ মাংস কোনো অভাব নাই। তো ইউরোপিয়ারা তো ওরা গরিব, ওরা খাইতে পায় না, যেহেতু ওরা সব চিন্তা ভাবনা করতো আমাদের এখানে এসে যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে ওরা হচ্ছে ধনী হইতে পারবে। তো এবং আমাদের দেশে মানুষ সুন্দর, আমাদের মেয়েরা অনেক সুন্দর, ওরা এই সকল চিন্তা করছে। তোরা চিন্তা করলো, তো আমরা যখন এখন চিন্তা করি যে আমরা যেতে পারলে ভালো হইতো, ওরা তখন চিন্তা করতো যে বাংলাদেশে যেতে পারলে ভালো হইতো। যদি বাংলাদেশ নাম ছিল না, ভারতবর্ষ তখন একসাথে ছিল। তো ওরা চিন্তা করতো বাংলা যদি যাইতে পারতাম রে ভাই, এখানে তো অনেক সুন্দর সুন্দর মানুষজন, তারপরে এরা তো ধুনিয়া খাবার দাবার, আমরা এখানে যে পোলাও কর্মা এগুলো খাইতে পারতাম, তাও এটা অনেক ভালো হইতো। এখানের মধ্যে ওরা অনেক প্ল্যান করতো এখানে কেমনে আসা যায়। এখন আসার তো কোনো সহজ ওয়ে ওরা পাচ্ছিল না। এখন ওর গবেষণা করতেছে কেমনে আসা যায়। প্রথমত ইউরোপ থেকে আগে পূব দিকে আসতে হবে। এখন এটা তো স্থলপথে আসলে তো ব্যবসা বাণিজ্য করা যাবে না, আসতে হবে জলপথে। জলপথে না আসলে ব্যবসা বাণিজ্য কিভাবে করবে? পর্তুগিজ নাবিক বার্তোলোমিও দিয়াস 1487 সালে সে ভারত উপমহাদেশের সন্ধানে সে আফ্রিকার উত্তমাসন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূব দিকে আসা জলপথ আবিষ্কার করে ফেলছে। ইউরোপ থেকে পূব দিকে কেমনে আসা যায়, কিন্তু সে কিন্তু ভারতবর্ষে আসতে পারে নাই। সে সে জাস্ট পূব দিকে আসার সিস্টেমটা বাড়ি করছে। তখন তো গুগল ম্যাপ ছিল না, সে তখন ম্যানুয়াল কম্পাস দিয়া সে বের করছে কেমনে পূব দিকে আসা যায়। তার এই জলপথ ধরে, এই বার্তোলোমিও দিয়াজের আবিষ্কৃত জলপথ ধরে এখানে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সে যাত্রা শুরু করছে, এবং সে সফলভাবে ভারতবর্ষের কালিকট বন্দরে আসতে সক্ষম হয়েছে। তাহলে এখানের মধ্যে দুটো জিনিস, যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করছে কিন্তু ভাস্কো দা গামা 98 সালে, 1498 সালে। আর ইউরোপ থেকে পূব দিকে আসা জলপথ আবিষ্কার করছে বার্তোলোমিও দিয়াজ। একজন পূব দিকে আসা জলপথ আবিষ্কার করছে, সে পথ ধরে ভাস্কো দা গামা ভারতে চলে আসছে। আর এর মাঝখান দিয়া ইতালিয়ান নাবিক কলম্বাস, ওরও অনেক স্বপ্ন ছিল যে সেও ইন্ডিয়া যেতে চাই। তো সেও চেষ্টা তদবির করতে করতে সে যে কিছু দ্বীপ উপস্থিত হয়েছে। তো সে তো ভাবছে, সে তো মানে ভারতবর্ষে চলে আসছে, সে ভাবছে এই দ্বীপগুলো মনে হয় ভারতের পশ্চিমের কোনো দ্বীপ। তখন ওই দ্বীপগুলোর নাম দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। যদিও এই দ্বীপপুঞ্জের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, সেদিকে সেগুলো হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যে তোমার হচ্ছে যে যে ডোমিনিকা, ট্রিনিদাদ এন্ড টোবাগো, সেন্ট লুইসিয়া। হ্যাঁ, তো এরপরে সে সেখান থেকে তোমার আমেরিকা যেতে সক্ষম হয়। এখানে আমেরিকা আবিষ্কার করা মানে এই না যে এখানে আমেরিকা আগে থেকে ছিল না, আমেরিকা আগে থেকে ছিল, সে ওখানে যাওয়ার পথ আবিষ্কার করছে আর কি। হ্যাঁ, আসো ইউরোপীয়রা তাইলে এখন ভারতবর্ষে আসা শুরু হইলো। আমরা এখন এইখানে কিছু সাল তারিখ আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে, শুধু বিসিএস না, বিসিএস ব্যাংক এবং অন্য চাকরি পরীক্ষায় এগুলা বেশ পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেগুলো এই সাল তারিখগুলো আসে।
তাহলে পর্তুগিজ যারা ফিরিঙ্গি পরিচিত ছিল, ওরা প্রথম 1498 সালে কালীঘাট বন্দরে আইসা ওরা উপস্থিত হয়। আর আমাদের বাংলায় আসছে আরো 18 বছর পরে, 1516 সালে। ইংরেজরা ওরা উপমহাদেশে প্রথম আসছে আকবরের দরবারে 1600 সালে, বাংলায়ও ওই সালে আসছে। এই সালগুলো তোমরা হচ্ছে যে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম পাইতে পারো, কিছুটা কনফিউজ হয়ে যাবে তোমরা। তবে আমরা চেষ্টা করছি যে মোটামুটি বিভিন্ন বই পুস্তক মিলাইয়া যেটা সবচেয়ে অথেন্টিক মনে হয়েছে আমাদের কাছে আমরা ওইটা এখানে রাখার জন্য। এরপরও তোমরা বাজারে অনেক বই আছে, অনেক বইয়ের মধ্যে অনেক রকম তথ্য পাইতে পারো। এটা ইতিহাসের অনেক কিছুই বিভিন্ন বই বিভিন্ন রকমের। ডাচ যারা ওলন্দাজ নামে পরিচিত, ওরা উপমহাদেশে আসছে 1602 সালে, বাংলা আসছে আরো 28 বছর পরে 1630 সালে। ড্যানিশ বা দিনেমাররা ওরা আসছে 1620 সালে, বাংলায় আসছে আরো 56 বছর পরে 1676। সবগুলো মুখস্থ করতে হবে না সাল, কোনগুলো মুখস্থ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। ফরাসিরা আসছে সবার শেষে 1668, বাংলায় আসছে আরো পরে 1674। তো এখন ভাই 1 2 3 4 এখানের মধ্যে 5, এখানে 5, 10টা সালকে মুখস্থ করবো কোনো দরকার নাই। তুমি মুখস্থ করে পর্তুগিজরা উপমহাদেশে আসছে 1498 সালে, এটা বাংলা আসছে 18 বছর পর 1516। ইংরেজরা উপমহাদেশ এবং বাংলায় দুই জায়গায় 1600 সালে আসছে, এটা মুখস্থ করলা। আর আসো সবার শেষে উপমহাদেশে সবার শেষে আসছে ফরাসিরা, উপমহাদেশে সবার শেষে আসছে ফরাসিরা, আর বাংলায় সবার শেষে আসছে 1676 সালে কারা? ড্যানিশ বা দিনেমারেরা। তাই কি কি তথ্য বললাম? পর্তুগিজরা উপমহাদেশে আসছে 1498, বাংলা আসছে আর 16 বছর 18 বছর পরে 1516। ইংরেজরা 1600 সালে আসছে। আর সবার শেষে উপমহাদেশে সবার শেষে আসছে ফরাসিরা, সবার শেষে আসছে ফরাসিরা। আর বাংলায় সবার শেষে আসছে ড্যানিশ বা দিনেমারেরা। তাহলে এই চারটা মাথার মধ্যে ঢুকে ফেলো, এই চার থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন পরীক্ষা আসতে পারে। তাই যদি প্রশ্ন আসে ভারতে বা উপমহাদেশে সবার শেষে আসে কে? উত্তর ফরাসিরা। আর বাংলা সবার শেষে আসে ড্যানিশ বা দিনেমাররা। তাহলে এই চার্ট মুখস্থ করে ফেললাম। তুমি চাইলে এই চার্ট এগুলোর উপরে তুমি এই স্ক্রিনশট রেখে ফোনে রাখতে পারো। স্ক্রিনশট রাখলে স্ক্রিনশটগুলো রিভিশন দিতে পারো তুমি। তোর একটা লেকচার তুমি রিভিশন দিয়েছো, তুমি স্ক্রিনশট রাখলা, 5 7 স্ক্রিনশট রাখলা, পরে স্ক্রিনশটগুলো তুমি রিভিশন দিলা, এরকম করতে পারো। তারা কাগজে কলমে লিখতে পছন্দ করে, তুমি চাইলে ফ্ল্যাশ কার্ড বানাতে পারো। হ্যাঁ, এখন আসো কুঠি। কুঠি মানে হচ্ছে তোমার যেখানে কোনো ব্যবসায়িক গ্রুপ, কোনো কোম্পানি তাদের আম, ব্যবসায়িক সরঞ্জাম রাখে, যেটাকে তুমি বলতে পারো যে ওয়্যার হাউস বলতে পারো। ওয়্যার হাউসের মধ্যে ওদের লোকজন থাকবে, ওদের জিনিসপাতি এখানের মধ্যে চিন্তা করা বিক্রি করবে, পাইকারি দরে বিক্রি করবে, এবং এখানে লোকজন থাকবে। এবং কুঠির ফাঁক দিয়ে মূলত ওরা কুঠি পাহারা কাম করে ওরা সৈন্য নিয়ে আসতো। তাহলে কুঠি মানে ওয়্যার হাউস। এখানে আমরা দেখবো ভারতের প্রথম কুঠি কোথায়, বাংলায় প্রথম কুঠি কোথায়, খুব খেয়াল করে কিন্তু। তাহলে পর্তুগিজরা ভারতের প্রথম কুঠি হলো কোচিনে, আর বাংলায় প্রথম কুঠি হুগলিতে, হাজী মোহাম্মদ মহসিনের জন্মস্থান। আর ইংরেজদের ওদের ভারতের প্রথম কুঠি হলো সুরাটে, বাংলায় প্রথম কুঠি হরিহরপুরে, 1633 সাল শাহজাহানের আমলে। শাহজাহান পড়ানোর সময় মেবি এটা পড়ছো। তাহলে পর্তুগিজদের ভারতের প্রথম কুঠি হলো কোচিনে, বাংলায় হলো হুগলি। আর ইংরেজদের ভারতের প্রথম কুঠি সুরাটে, বাংলায় হলো হরিহরপুরে। এখন আসো ফরাসি থেকে অবস্থা দেখি। ফরাসিদেরও ভারতের প্রথম কুঠি সুরাটে, আর ফরাসিদের বাংলায় প্রথম কুঠি চন্দননগরে। আমরা অনেক সময় কমপ্লেন করি ভাই মুখস্থ নেই, মুখস্থ হয় না। তুমি, আমাদের ব্রেন সরাসরি তথ্য প্রসেস করতে পারে না, ওকে বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে ওকে প্রসেস করাইতে হয়। তুমি দেখো এখন এখানে কম্বিনেশন বের করার চেষ্টা করো তুমি। সুরাটে কাদের কাদের আছে? সুরাতের প্রথম কোটি ফরাসিদেরও প্রথম কোটি সুরাটে, আবার ইংরেজদেরও প্রথম কোটি হলো কিন্তু সুরাটে। ফরাসিদের সাথে ইংরেজদের তো প্রেম ভালোবাসা তাহলে দেখা যাচ্ছে ভালোই আছে। তবে আমরা জানি তোমার পলাশির যুদ্ধের সময় কিন্তু ফরাসিরা, তখন আসলে এরকম প্রেম ভালোবাসা ছিল না, তখন ওরা প্রতিপক্ষ ছিল, ওদের মধ্যে যুদ্ধ হতো তখন। এখন যেরকম আমরা দেখি আসলে এরকম ছিল না, আগে ওদের মধ্যে চরম বড়ি সম্পর্ক ছিল। ইংরেজদেরও প্রথম কোটি সুরাটে, আবার ফরাসিদেরও প্রথম কোটি সুরাটে ভারতে। আর বাংলায় হলো হরিহরপুরে, আর ফরাসিদের হচ্ছে চন্দননগরে। তাহলে একটা থাকে আমাদের এখন পর্তুগিজ থাকে। পর্তুগিজ হলো ভারত হলো কোচিন, বাংলা হলো হুগলি, শেষ। তাহলে আমরা কুঠি রিলেটেড আমাদের পড়াশোনা আমরা শেষ করলাম। এখন আসো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা মাঝে মধ্যে হচ্ছে যে আমরা অনেক স্বপ্ন দেখি আমরা, যে আমরা বাংলাদেশ ওই হয়ে যাবে, সে হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ইতিহাস যদি দেখো, আমি ইউএতে থাকি। ইউএ স্বাধীন হয় 1971 সালে, আমরা স্বাধীন হই 1971 সালে। আজকে বাংলাদেশ তার রিজার্ভ নিয়ে ফাইট করতে হচ্ছে, তার রিজার্ভ 20 বিলিয়ন, 18 বিলিয়ন ফাইট করতে হচ্ছে রিজার্ভ নিয়ে।
আর ইউএইর একটা শহর হচ্ছে দুবাই, মানে একটা এমিরেট। যদিও দুবাইকে অনেকে দেশ মনে করে, দুবাই ইজ নট এ কান্ট্রি। দুবাই হচ্ছে একটা এমিরেট, একটা প্রদেশ, একটা খুবই ছোট্ট একটা প্রদেশ দুবাই। হ্যাঁ, বাংলাদেশের চট্টগ্রাম হচ্ছে ছোট একটা প্রদেশ দুবাই, খুবই ছোট দুবাই। তো এই ছোট্ট দুবাইয়ে ওদের শুধু $90 বিলিয়ন শুধু পর্যটন থেকে আসে। ছোট্ট দুবাই $90 বিলিয়ন কোথা থেকে আসে? পর্যটন থেকে আসে ওদের। এবং ওদের টাকা পয়সা আসলে কোনো অভাব নাই, এখানে দুনিয়ার সব ব্যবসা, এখানে দুনিয়ার কত ফিনটেক, কত কিছু এখানে। এখানে ইউরোপিয়ানরা বছরে 6 মাস দুবাইতে বেড়াতে আসে, বছর 6 মাস দুবাইতে থাকতে চাই। হ্যাঁ, কারণ দুবাই হলো পৃথিবীর স্বর্গের মতো বানায় রাখছে। দুবাই হলো তুমি পৃথিবীর হেভেন। পৃথিবীতে যদি স্বর্গ থাকে তাহলে তোমার জুমেরা হচ্ছে পৃথিবীর স্বর্গ টাইপের জিনিসপত্র এখানের মধ্যে। স্বর্গ যেটা কল্পনা করা যেরকম ওই টাইপের বানায় রাখছে জুমেরাকে ওরা। তাহলে এত উন্নত কেন দুবাই? দুবাই নিয়ে কেন এত ক্রেজ, মানে এত ফ্যান্টাসি কেন দুবাই নিয়ে? ওরা কি করছে এরকম? হ্যাঁ, ওরা আসলে তেমন কিছু করে নাই এখানের মধ্যে। এই দেশটা মেক করছে বাংলাদেশ পাকিস্তানিরা। বাংলাদেশ পাকিস্তানের শ্রমিকরা এই দেশটা মেক করছে, মানে কনস্ট্রাকশনের কাজগুলো করছে। এই দেশটা ম্যানেজমেন্ট করছে ইন্ডিয়ানরা, মেইনলি এখানের মধ্যে ইন্ডিয়ানরা কি ম্যানেজমেন্টের সাথে জড়িত। এই দেশটাতে পুঁজি নিয়ে আসছে রাশিয়ানরা, চাইনিজরা এবং তোমার ইউকে ধনকুবেরেরা, বড় ধনকুবের এখানে পুঁজি নিয়ে আসছে, এখানে এরা ব্যবসা করছে এখানে মধ্যে। বড় বড় ধনকুবেরেরা ইউকেতে থাকে, সরি ইউএতে থাকে, অনেক বড় দুনিয়ার বড় বড় ধনী যারা আছে। তাহলে এমিরেতেরা তাহলে কি করছে আসলে এখানে? ওদের অবদানটা কি? ওরা যেটা করছে, ওরা এমন সিস্টেম করছে যাতে করে পুরো দুনিয়া থেকে লোকজন এখানে আসে, শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে ব্যবসা করতে পারে। ওরা এখানে ওদেরকে নিরাপত্তা দিছে এবং এখানে ল ডেভেলপ করছে এখানের মধ্যে। ওরা আইন বানাইছে যে আইন যদি ভাঙো, তুমি আমিরাতি হও আর তুমি ভারতীয় বাংলাদেশি হও, তুমি যেইটা হবো আইন ভাঙলে তোমার শাস্তি হয়ে যাবে। তুমি ল ব্রেক করতে পারবে না, তুমি এখানের মধ্যে তোমার কথা মতো চলতে পারবে না, তুমি এই ল আছে, তুমি ল মানবা। তুমি তুমি ব্যবসা করবা, এই হচ্ছে আমার ল, এই ল মানে ব্যবসা করো। তুমি রিয়েল এস্টেট সেক্টরে তুমি কি কাজ করতে চাও, এই হচ্ছে আমার ল, এই ল মানে তুমি করো এখন। এই লকে ব্রেক করতে পারবে না। ওরা জাস্ট রুলস বানাই দিছে এবং ম্যানেজমেন্টে বসে আছে। দুনিয়ার সব জায়গা থেকে লোক আসে ওদেরকে ধনী বানাই দিচ্ছে। ওদের এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নেই এখানে, এখানে মরুভূমি ছাড়া কিচ্ছু নাই এখানের মধ্যে। ওরা একসময় মাছ ধরতো, জাইলে ছিল জাইলা। ওরা ওমানে যায় মাছ ধরতো, কই যেত, ওমানে যায় মাছ ধরতো, জাইলে ছিল এখানের মধ্যে। ওরা এখানে মুক্তা চাষ করতো, আর কোনো কিছু ছিল না। ওরা ওরা খাইতে পাইতো না ওরা এখানের মধ্যে। সেই সময়ও আমাদের বাংলাদেশ ছিল অনেক ধনী, আমাদের এখানে ফসল ছিল, মাছ মাংস ছিল, কত কিছু ছিল, আমরা কত ধনী। আমরা এখানে আমাদের স্কিল ছিল, পড়াশোনা ছিল, সব কিছু ছিল। তাইলে কেন আমরা আজকে 2024 সালে এসে আমরা গরিব? আমরা আমাদের রিজার্ভ নিয়ে কেন ফাইট করতে হয়? আমরা প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা ধনী, কিন্তু ধনী হওয়ার পরও কেন আমরা একটা ইউএর একটা সিটি দুবাইয়ের মতো ধনী হইতে পারিনি আমরা? মালয়েশিয়া তো দূরের কথা, মালয়েশিয়া হতে পারিনি আমরা, কেন হতে পারি নাই? তার কারণ হচ্ছে আমরা আহ, নিজের ইমোশনটাকে অনেক বেশি গুরুত্ব দিই, যুক্তিকে গুরুত্ব একটু কম দিই, এবং নিজের স্বার্থটা বুঝি না আমরা। স্বার্থ বুঝি না কি, যে আমাকে কিছু ঠকায় ওটা বুঝতে চাই না, আমি বুঝি কি ইমোশন, আমার পক্ষের লোক, এটা আমরা বুঝতে চেষ্টা করি। তার ফলে এই দেশটা লুটপাট করা খুবই সহজ। আমাদেরকে 200 বছর লুটপাট করছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ওরা 200 বছরে যতটুকু লুটপাট করছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লুটপাট করছে আওয়ামী লীগ 15 বছরে। তার চেয়ে বেশি লুটপাট করছে আওয়ামী লীগ 15 বছরে। এখন এই জিনিসগুলো কেন পারছে? আমাদের দেশের লোকের জন্য পারছে। আমাদের চিন্তা করে, আমাদের লোক চিন্তা করে কি, যে আমি তো ওই পার্টি করি, এবং ওরা লুটপাট করলে সমস্যা কি, ও করছে অসুবিধা কি, আপনি তাহলে এখন যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে আপনি করিয়েন না, তাহলে আপনি না করে দেখান। এবং এই যে লুটপাট করছে এটা নিয়ে ওর কোনো ও কোনো, ওর মধ্যে কোনো রিমোর্স নাই, ওর কোনো মন খারাপ নাই। ওর কাদের উপরে যে লাখ টাকার ঋণ, এটা নিয়ে ওর কোনো দুঃখ নাই, ওর কোনো চিন্তা নাই। এই ঋণ কেমনে পরিশোধ করবে ওর কোনো আফসোস নাই। ও আছে এখনো শুধু পিঞ্চ করার তালে, যে আপনি দুর্নীতি করেন না, ঠিক আছে ওরা নিয়েছে তো কি হইছে? ওটা কোনো আফসোস নেই ওর মধ্যে। প্রতিটা মানুষ যদি বুঝতো যে কিনা আমার সম্পদ লুট করে নিচ্ছে, আমি তো এটা কারেন্ট বিলের মাধ্যমে পরিশোধ করতে হবে, গ্যাস বিলের মাধ্যমে পরিশোধ করতে হবে, আমার জিনিসগুলোর দাম বেড়ে যাবে, আমার সন্তান ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আমার স্বাস্থ্য সেবা কই, আমি ভালো হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবো না, আমি এখানে আমার রাস্তাঘাট কই, আমি কেন গরিব থাকবো? তাহলে আমি কেন গরিব থাকবো? কারণ আমার ইমোশনের জন্য। আমি যুক্তিকে পাত্তা দিই না, আমি আমার স্বার্থটা বুঝি না। এই জিনিস অন্য জায়গায় করা খুবই ডিফিকাল্ট, কারণ এই মাত্র আমাদের এই বাংলাদেশে আছে, বা এই এই অঞ্চলের মানুষজনের মধ্যে আছে। এই জন্যই আসলে আমাদের, আমরা কখনোই হয়তো যেটা আমরা প্ল্যান করি ওই অমুক জায়গায় যাবো, এটা যাওয়াটা পসিবল মেবি আমাদের দ্বারা হবে না কখনো। তো চলো আমরা এখন দেখবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আমাদের দেশে ব্যবসা করার জন্য আসছে। ব্যবসা করার জন্য এসে তারা শাসন করতে শাসন করে আমাদের 200 বছরের মধ্যে মোটামুটি আমাদের যা সম্পদ ছিল ম্যাক্সিমাম জিনিস লুটপাট ওরা হচ্ছে যে করে ফেলছে। এরপর আমরা যেটা ডেভেলপ করছি নিজেদের, এটা আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে বাইরে 15 বছরে। তার ফলে আমরা এখন আমাদের ছোট জগন্নাথ হয়ে গেছি, আমাদের এখন মেরুদণ্ড নাই, অর্থনীতি বলে কিছু নেই আমাদের এখন, শুধু ঋণ আর ঋণ আমাদের। তো এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা প্রতিষ্ঠা হয় 1600 সালে। তাহলে 1600 সালে ইংরেজরা প্রথম ভারতবর্ষে আসছে।
ওদের সাথে 218 জন বণিক ব্যবসা করার জন্য ওরা এখানে আসছে, লাইক এস আলম ওদের মতো। ভারতের প্রতিষ্ঠা পাইছে 1608 সালেও এই কোম্পানিটা। তাহলে তুমি বলবা যে ভাই 1600 সালের সাথে 1608 সালে এখানে কেন হলো? এই 16 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে ইউকেতে, মানে তখন তো তোমার হচ্ছে যে ব্রিটিশ একসাথে ছিল, তো ওদের আরো সাম্রাজ্য ছিল আমাদের এই অঞ্চলে ছাড়াও। তাহলে ইংল্যান্ডে 1600 সালে ওরা প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার পরে ওরা ভারতে আসছে, আসার পরে 1608 সালে ভারতে প্রতিষ্ঠা করছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। ওরা এখন এখানে একটা ব্রাঞ্চ খুলে ফেললো। বাংলায় আসছে আরেকটু পরে, যেহেতু বাংলায় আমরা জানি যে কুঠি হচ্ছে 1633, তাহলে এই 1633 সালে মনে রাখতে পারো এখানের মধ্যে বাংলায় 1633 সালে। আর 1857 সালে সিপাহী বিদ্রোহের সাথে সাথে ওদের সমাপ্তি ঘটে। তাহলে এরপরে কি, এরপরে সরাসরি ব্রিটিশরা নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছে, যে রানী সরাসরি শাসন করা শুরু করছে। এ হচ্ছে এখানে মেজর মাইলফলকগুলো। তো এইখানে 218 জনের জায়গায় কোনো কোনো বইয়ের মধ্যে 217 জন পাবা, সমস্যা নাই, এটা এক বই কোনো কোনো বইয়ের মধ্যে 217 জন লিখছে এরকম ডেটার মধ্যে। কিছু তুমি এরকম চেঞ্জ পাবা। ওদের আসার ব্যাকগ্রাউন্ড একটু দেখি। ক্যাপ্টেন হকিন্স, ক্যাপ্টেন নাম শুনে বোঝা যাচ্ছে সে জাহাজের নাবিক। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে সে বাণিজ্য কুটির স্থাপনের জন্য, ওয়ার হাউস স্থাপনের জন্য সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসে 1608 সালে। সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসছে। এর আগে ইংরেজরা যোগাযোগ করা শুরু করছে, তোমার আকবরের দরবারে আসছিল। কিন্তু কুটির স্থাপনের জন্য প্রথম আমরা ক্যাপ্টেন হকিন্সকে আসতে দেখলাম জাহাঙ্গীরের দরবারে 1608 সালে। তাহলে এই ক্যাপ্টেন হকিন্স ছিল নাবিক, সে হচ্ছে নাবিক। এখন নাবিক তো আসলো এখানের মধ্যে জাহাঙ্গীরের দরবারে। এরপরে ব্রিটিশ রাজ দরবার থেকে একজন দূত আসলো। দূত মানে সে হচ্ছে তোমার ফরেন ক্যাডারের লোক। সে তো সে ফরেন ক্যাডারের লোক হিসেবে সে আমরা জাহাঙ্গীরের দরবার আসলো, যে এখানে আইন কানুনগুলো ইয়া করার দেখার জন্য এবং ওদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য। তার নাম হলো স্যার টমাস রো। তো ওর নাম হলো স্যার আছে, তার মানে ও বিসিএস ক্যাডার, হ্যাঁ, ও ফরেন ক্যাডারের লোক, এই জন্য ওর নাম হলো স্যার আছে, ও হলো স্যার টমাস রো। তাহলে ও হলো দূত, আর ও হলো নাবিক, ওর নাম হলো ক্যাপ্টেন আছে, ও হলো নাবিক আর ও হলো দূত। তাহলে প্রথম কোন নাবিক আসছে জাহাঙ্গীর দরবারে? উত্তর ক্যাপ্টেন হকিন্স। প্রথম কোন দূত আসছে? টমাস রো, এ হলো দূত। তাহলে দুটা জিনিস এখান থেকে শিখে গেলাম আমরা। এই হচ্ছে সেই ক্যাপ্টেন হকিন্স, যে হচ্ছে তোমার গ্রেট মুঘল। তোমার জাহাঙ্গীরের দরবার 1608 সালে দেখো হাঁটু গেড়ে সে ওর কাছে প্রার্থনা করতেছে, যে হচ্ছে যে যে বস এখানে ব্যবসা করার অনুমতি দেন। তখন ওরা ছিল হচ্ছে যে অনেক গরিব, আর মোগলরা ছিল তো অনেক ধনী, পৃথিবীর জিডিপির 1/3 ছিল। আওরঙ্গজেব যখন শাসন করে তখন পৃথিবীর জিডিপির 1/3 ছিল ভারতে, এত ধনী ছিল ভারত। ক্যাপ্টেন হকিন্সের আবেদন ক্রমে 1608 সালে জাহাঙ্গীর ভাই বলল, ঠিক হকিন্স ভাই যেহেতু আসছেন আপনি, আর আপনাকে জেমস ভাই চিঠি একটা দিছে, জেমসের চিঠি যেহেতু পাইছি, ভালো লেখছে ও, ভালো লোক, তো ঠিক আছে ভাই আপনি ওইখানে ব্যবসা বাণিজ্য করেন আপনারা। তো জাহাঙ্গীর উনি হচ্ছে সুরাটে প্রথম বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দিয়েছিল 1608 সালে। তো ওরা অনুমতি পাই গেল। এখন একটু বাংলার দিকে আসতে হবে তোমার। বাংলায় আসছে কত সালে? আর একটু পরে, আর একটু পরে আসছে, আর 25 বছর লাগছে এখানে কুটির স্থাপন করার জন্য। 1633 সালে হরিহরপুরে ওরা প্রথম কুটির স্থাপন করলো। ততদিনে জাহাঙ্গীর আর না, জাহাঙ্গীরের পোলা শাহজাহান ক্ষমতা চলে আসছে। তাহলে শাহজাহানের আমলে হরিহরপুরে প্রথম কুটির স্থাপন করলো, আর জাহাঙ্গীরের আমলে ওরা সুরাটে প্রথম ওরা কুটির স্থাপন করলো। তাহলে কুটিমুটি ওদের হয়ে গেল, ব্যবসা বাণিজ্য চালাইলো ওরা। এই যে ব্যবসা বাণিজ্য কোনো একটা জায়গায় যদি ব্যবসা বাণিজ্য যদি হচ্ছে যে প্রোগ্রেস হয়, ওই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে ওখানে ওভারঅল একটা তোমার ডেভেলপমেন্ট হয়, ও ব্যবসাকে কেন্দ্র করে। তুমি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে কোনো আগা নিতে চাও, তাইলে বাংলাদেশে যে ধরনের ব্যাপার লাগবে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমনে প্রমোট করা যায় এখানের মধ্যে, এবং ব্যবসার রুলসগুলো কত ইজি করা যায়। এবং এখানে অনেক বেশি ফরেন ইনভেস্টমেন্ট লাগবে, বাইরে থেকে লোকজন টাকা লইয়া তোমার দেশে আসবে ব্যবসা করার জন্য, কারণ এখানে এত সুযোগ ব্যবসা করার। তা ওরকম সুযোগ ক্রিয়েট করতে হবে, তাহলে বাংলাদেশ উন্নত হবে। যদি ওরকম সুযোগ ক্রিয়েট করা যায়, পুরো দুনিয়া থেকে লোকজন আসবে কি জন্য? এনে ব্যবসা বাণিজ্য করবে, এখানে বিনিয়োগ করবে, এখানে দুবাইয়ের মতো। তাহলে তুমি উন্নত হতে পারবে এখানে। তবে তাদেরকে আবার ব্যবসার আড়ালে অন্য কিছু করতে দেওয়া যাবে না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা করছিল 1690 সালে ওরা সুতানুটি গ্রামে একটা নগর প্রতিষ্ঠা করে। ওই লোকের নাম হচ্ছে জব চার্নক, সে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট। আর এই কলকাতাকে নগরকে, কলকাতা নগরীকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওদের ব্যবসা বাণিজ্য শাসন সবকিছু আবর্তিত হইল। তাহলে এখানে একটা তথ্য জানলাম আমরা, যে কলকাতা নগরের প্রতিষ্ঠা করেন জব চার্নক, যে ছিল তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট। এবং সালটা হচ্ছে 1690 সালে, এটা 1690 সালের তোমার কলকাতা শহর। তবে তখন ক্যামেরা আবিষ্কার হয়েছে কিনা, ছবিটা অনলাইন থেকে কালেক্টেড, যাই হোক ছবিটা ওরা কোনভাবে তুলছে এটার ইতিহাসটা আমরা জানি না আমরা।
আসো, আমরা হচ্ছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা তো এখানে কুঠি স্থাপন করলো, ভারতে কুঠি হয়ে গেল, বাংলায় কুঠি মুঠি হয়ে গেল। ওরা বলল যে সম্রাটকে যে আমাদের কুঠি তো চুরি হয় এখানের মধ্যে, আমরা তো একটু সৈনিক টনিক লাগবে, নিরাপত্তা লাগবে। সম্রাট বলে ঠিক আছে, তোমাদের যেহেতু কুঠি নিরাপত্তা লাগবে, তোমরা সৈনিক মনিক আনতে পারো তোমরা এখানের মধ্যে, তো আমাদের একটু অস্ত্র মস্ত্র লাগবে। কাজে ঠিক আছে, তোমরা অস্ত্র মস্ত্র নিয়ে আসো এখানের মধ্যে। এইভাবে ওরা কুঠি পাহারা দেওয়ার কথা বলে ওরা আস্তে আস্তে ইংল্যান্ড থেকে এখানের মধ্যে ওরা সৈনিক টনিক নিয়ে আসতে শুরু করলো। এবং অন্যান্যরা বলে আমাদের তো লাগবে কুঠি স্থাপন করার জন্য, ঠিক আছে তোমরা আনো। তাইলে ওদের কিন্তু সুদূর প্রসারের প্ল্যান ছিল এখানের মধ্যে, এই দেশটা শাসন করার জন্য ওদের প্ল্যান ছিল। আর গতকালকের যে ক্লাসটা হয়েছে তোমাদের লাস্ট ক্লাসে, সেখানে তোমরা পলাশি যুদ্ধটা তোমাদের মনে পড়ানো হয়েছে। সেই পলাশি যুদ্ধের মধ্যে তোমরা দেখছো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ হয়, পলাশি যুদ্ধ। এবং সেই যুদ্ধে নবাব পরাজয় বরণ করে, এবং সিরাজের পরাজয়ের সাথে সাথে বাংলার শাসন ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আনুষ্ঠানিকভাবে তোমার হচ্ছে যে শাসনটা আরেকটু সময় লাগছে, আরো 8 বছর লাগছে। 65 সাল থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এদিন ছিল পুতুল সরকার ছিল আর কি, ওদের কথা মতো তোমার সিরাজকে তোমার উঠে দেওয়ার পরে ওরা মীর জাফরকে কিছুদিন ক্ষমতা পাচ্ছে। মীর জাফর তো বুড়া লোক ছিল, ওরকম আপনি তো পারতেছেন না ট্যাক্স তুলতে, আপনি জানগা, আপনার জামাই মীর কাসেম ভালো, ওরে বসাই। মীর কাসেমকে কিছুদিন বসাইছে। মীর কাসেম আবার বক্সারের যুদ্ধ করছে, তোমরা জানো বক্সারের যুদ্ধ তোমার হচ্ছে মীর কাসেম পরাজিত হয়েছে। বক্সারের যুদ্ধ পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার আকাশে একদম শেষ সূর্য যেটা, ওটা অস্ত যায়। তাহলে এইটা আমরা আগে পড়ছিলাম, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা নিয়ে নেয়। তবে তোমার ওরা বাংলার দিওয়ানি লাভ করার জন্য ওদের আরো কিছুদিন ওয়েট করা লাগছে। ওরা বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটা প্রদেশের ওরা দিওয়ানি লাভ করছে 1765 সালে। দিওয়ানি আমরা আসবো, দিওয়ানি নিজামত এগুলো আমরা সামনে আসবো। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। এবং শাহ আলম জানো বক্সারের যুদ্ধে কিন্তু একজন একটা পক্ষ ছিল সে, যে এখানে মীর কাসিম এবং তোমার হচ্ছে যে শাহ আলম, ওরা কিন্তু জোট বাঁধছিল, তাই না? অযোধ্যা নবাব সহ জোট বাঁধছিল, কিন্তু ওরা পরাজিত হয়েছে। শাহ আলমের আসলে কিছু করার ছিল না, শাহ আলমকে যা বলে তাই তো করবে। শাহ আলম বলছে তুমি এটা লিখে দাও আমাদের নামে, ও লিখে দিছে। আর কোম্পানি শাসন অবসান করে সিপাহী বিদ্রোহের পরপর। হ্যাঁ, কোম্পানি শাসনের অবসান ঘটে। 100 বছর হচ্ছে কোম্পানি আমাদের এই বাংলা ওরা শাসন করছে। এখানে কিছু মেজর মাইল ফলক আমরা একটু জানি, যে বিনা শুল্কে, তার মানে কোনো রকম তোমার হচ্ছে যে কাস্টম ডিউটি পে করা লাগবে না, কোনো কাস্টম ডিউটি পে করা ছাড়াই এখানে আর বাণিজ্য করতে পারবে। এই বাণিজ্য করার জন্য ফরমান জারি করে সম্রাট ফররুখ সিওর, মুঘল সম্রাট ফররুখ সিওর 1717 সালে ওদেরকে এই সুযোগটা দেয়। আর এলাহাবাদ চুক্তির মাধ্যমে, এটা আমরা জানি বক্সার যুদ্ধের পরে যে তোমার কোম্পানির সাথে একটা এলাহাবাদ চুক্তি হয়েছিল, যে ঠিক আছে এখন আমাদের স্বার্থ কি হবে এবং আমরা কি করব, তোমরা কি করবা, এ নিয়ে যে বোঝাপড়াটা, এটা এলাহাবাদ চুক্তি। আমরা লাস্ট ক্লাসে এটা আমাদের শেষ টপিক ছিল। এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানিকে বাংলার দিওয়ানি প্রদান করে সম্রাট শাহ আলম। দিওয়ানি প্রদান করে মানে কি, তুমি টাকা পয়সা তুমি তুলতে পারবা, ট্যাক্স তুমি কালেক্ট করতে পারবা, আসল আসল জিনিসটা টাকা পয়সা তুমি তুলবা। এবং শাহ আলম ওদেরকে দিওয়ানি প্রদান করে। আর সিপাহী বিদ্রোহের পরে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তোমার পুরা দিল্লির অধিকারটাই, পুরা ভারতবর্ষের পুরা অধিকারটাই ইংরেজের দখলে দিয়ে দেয়। সেটা আমরা সামনে আসবো ইনশাল্লাহ। তো এখানে ইউরোপীয় বণিকদের আগমন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা একটু জানি। হল্যান্ডের বা নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয় তোমার হচ্ছে ডাচ বা ওলন্দাজ। আর ডেনমার্কের লোকজনকে বলা হয় দিনেমার। ফিরিঙ্গি যে ওয়ার্ডটা আমরা ইউজ করি পর্তুগিজদের ব্যবহার করার জন্য, ফিরিঙ্গি একটা ফরাসি শব্দ, ফরাসির এখানে আসে পর্তুগিজদের ফিরিঙ্গি নামটা দিছে। আর পর্তুগিজরা ওরা মূলত চট্টগ্রাম কে ঘিরে ওদের বাণিজ্যের প্রসার ঘটাইছে। তোমরা জানো চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার নামক একটা তোমার হচ্ছে যে জায়গা আছে, ফিরিঙ্গি বাজার। এবং এই পর্তুগিজ জলদস্যুরা ওরা কিন্তু তোমার প্রচুর লুটপাট করতো এখানের মধ্যে। আর দুর্দশা ছিল, ওদের সাথে যোগ দিয়েছে তোমার হচ্ছে যে ওই যে বার্মা দিক থেকে মগরা, মগ জলদস্যুরা। তো এই মগদেরকে, এরাও কিন্তু এই মগ পর্তুগিজদেরকে কিন্তু তোমার আমরা মুঘল যখন পড়ানো হয়েছে, যখন তোমাদের সুবাদারি শাসন পড়ানো হয়েছে, সুবাদারদের তোমরা দেখছো যে আমাদের সুবাদাররা কিন্তু এই মগ পর্তুগিজ জলদস্যুদের তারাই দিছিল এখানের মধ্যে। আমাদের সন্দ্বীপে একটা গ্রামের নাম আছে মগধরা, হ্যাঁ। তো ওইখানে নাকি মগদেরকে ধরে পুঁতে ফেলছিল এখানের মধ্যে, তোমাদের ম্যাডামদের গ্রাম এটা। তো ও হচ্ছে যে মগধরা এলাকার লোক দুর্দর্শ, কিন্তু আমি এই জন্য ওর সাথে সাধারণ বেশি কথাবার্তা বলি না, কারণ কখন কোন বিপদ আপদ ঘটে যায়, আবার ধরে যে মারে ফেললে তো আবার সমস্যার মধ্যে পড়ে যাবো। তো ওদের গ্রামের নামই মগধরা এখানে। তো আমরা এখানে দেখি যে মুঘল শাসনের সময় পড়ছিলাম এটা,
1538 সালে চট্টগ্রাম থেকে পর্তুগিজের বিতাড়িত করে শেরশাহ। শেরশাহ কিন্তু আমাদের অনেক উন্নয়ন করছিল এখানের মধ্যে না, সে আফগান শাসক, সে অনেক উন্নয়ন করছে। আর পর্তুগিজের আমলে তোমার চট্টগ্রামের অনেক সমৃদ্ধি করছিল, ওরা এটা নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে বা বিশাল বন্দর। 1666 সালে এই মগ ও পর্তুগিজ জলদস্যুদেরকে চট্টগ্রাম থেকে তাড়াই দেয় শায়েস্তা খান। এটা আমরা মোগল শাসনের সময়, সুবাদারের শাসন পড়ার সময় এটা আমরা পড়ছিলাম। এগুলো মোটামুটি সব তথ্য আগে তোমাদের মোটামুটি আসছিল। তাহলে ইংরেজ শাসনে শুরু করার আগে আমরা একটু রিভিউ করি এতক্ষণ যা যা পড়ছিলাম। বাংলাদেশে যেরকম প্রাদেশিক সরকার যেরকম প্রস্তাব দেওয়া হচ্ছে, তোমার দ্বিকক্ষীয় আইনসভা, চট্টগ্রাম যদি এরকম আলাদা প্রদেশ যদি হয়, তাহলে চট্টগ্রামের দুবাই হওয়ার একটা চান্স থাকবে চট্টগ্রামের। কেন? কারণ চট্টগ্রামে পোর্ট আছে, ইনকাম অনেক ভালো চট্টগ্রাম পোর্ট যেহেতু আছে। মোটামুটি তোমার হচ্ছে যে এখানে পর্যটকও আসবে, কক্সবাজার আছে, এদিক দিয়ে পোর্ট আছে, তারপরে সবকিছু মোটামুটি আছে। তোমরা এখন থেকেই তোমরা চেষ্টা করবে, ছেলেরা যারা চট্টগ্রামের মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ কোনোভাবে করা যায় কিনা এখন থেকে একটু চেষ্টা তদবির এখন থেকে করবা। মেয়েরা চট্টগ্রামের ছেলেদের সাথে একটু চেষ্টা তদবির করবা। সামনে যদি ধরো চট্টগ্রাম যদি প্রদেশ হয়ে যায়, দুবাই হয়ে যাবে, এটা নিশ্চিত। তখন কিন্তু তোমরা এটি সুবিধাটা নিতে পারবা। শ্বশুর বাড়ি যদি ওদিকে যদি হয়, তাহলে অনেক সুযোগ সুবিধা পাবা। ঠিক আছে, তো আমরা শুরু থেকে একটু দেখি। তাহলে আমাদের বার্তোলোমিও দিয়াস, সে হচ্ছে পূব দিকে আসা জলপথ আবিষ্কার করছে। আর ভাস্কো দা গামা ও হচ্ছে ভারতে আসা জলপথ আবিষ্কার করে ফেলছে। তারপর আমরা এখানে দেখছি পর্তুগিজরা 1498 সালে উপমহাদেশে আসছে। আর বাংলাদেশে একটু সময় লাগছে, 18 বছর লাগছে এখান দিয়া, 1516 সালে। ইংরেজরা ওরা উপমহাদেশে 1600 সালে আসছে আকবরের দরবারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পরে 1608 সালে, তাই না? সবার শেষে আসছে উপমহাদেশে ফরাসিরা 68 সালে। আর বাংলায় সবার শেষে আসছে ড্যানিশ বা দিনেমারেরা। তারপর আমরা হচ্ছে যে জানলাম কুঠি, পর্তুগিজরা ভারতের প্রথম কুঠি কোচিনে, আর বাংলায় প্রথম কুঠি হুগলিতে। তার ইংরেজদের ভারতের প্রথম কুঠি সুরাটে, ফরাসিদেরও কিন্তু প্রথম কুঠি কিন্তু সুরাটে, না? আর ইংরেজদের বাংলার প্রথম কুঠি হরিহরপুরে, আর ফরাসিদের বাংলার প্রথম কুঠি হলো চন্দননগরে। তারপর আমরা পড়ছিলাম যে তোমার অ্যাসালাম কোম্পানি, অ্যাসালাম না সরি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের প্রতিষ্ঠা হয়েছে 1600 সালে। 218 জন, কোনো কোনো বইয়ের মধ্যে 217 জনও থাকতে পারে। এই 1600 সালে হলো ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়, 1600 সালে হলো ইংল্যান্ডে। ভারত হলো 1608, বাংলা 1633। আসিফ বিদ্রোহের সাথে সাথে ওদের সমাপ্তি ঘটে। ক্যাপ্টেন হকিন্স হচ্ছে নাবিক, সে হচ্ছে রাজা প্রথম জেমসের সুপারিশ ক্রমে সে জাহাঙ্গীরের দরবারে আসছে 1608 সালে। আর থমাস রো হচ্ছে ফরেন ক্যাডার, সে বিসিএস ক্যাডার, সে ব্রিটিশ দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসছে, রাজার প্রতিনিধি হয়ে আসছে, সে বিসিএস ক্যাডার। তারপর ক্যাপ্টেন হকিংসের আবেদন ক্রমে জাহাঙ্গীর সুরাটে বাণিজ্য কুঠির অনুমতি দিছে। আর জাহাঙ্গীরের পোলা শাহজাহান, সে হরিহরপুরে বাংলায় কুঠির স্থাপনের অনুমতি দিছে। জব চার্নক ও হচ্ছে কলকাতা নগরের প্রতিষ্ঠা করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা পলাশী যুদ্ধে জেতার সাথে সাথে নিয়ে নেয়, এবং টাকা টুকা তোলার ক্ষমতা লাভ করে 1765 সালে। 100 বছরের মতো ওরা শাসন করতে পারছে। আর কয়েকটা মাইল ফলক ছিল এখানের মধ্যে। সম্রাট ফররুখ শিওর কোনো রকম ডিউটি ছাড়া ওদেরকে বাণিজ্য করার অনুমতি দিচ্ছে। আর বাংলার টাকা টুকা তোলার অনুমতি দিচ্ছে সম্রাট শাহ আলম 1765 সালে। তোমরা জানো এলাহাবাদ চুক্তির মাধ্যমে বক্সার যুদ্ধে যখন পরাজিত হয়েছিল। আর পুরো দিল্লির অধিকারী দিয়ে দিয়েছে ইংরেজদেরকে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা কি ছোট ছোট তথ্য পড়ছিলাম, ফেরিঙ্গি শব্দটা ফরাসি শব্দ থেকে আসছে। তারপরে পর্তুগিজরা চট্টগ্রামে ওখানে অনেক সমৃদ্ধি করছে। তারপরে শেরশাহ পর্তুগিজরা চট্টগ্রাম থেকে বিতাড়িত করে। মগ আর পর্তুগিজ জলদস্যুদের একসাথে বলা হতো তোমার হচ্ছে যে হারমাদ। আর তানহা ম্যামদের গ্রামের নাম মগধরা, এটা পরীক্ষা বসে আসবে না। আর তোমার হচ্ছে যে মগ ও পর্তুগিজ জলদস্যুদেরকে তোমার বিতাড়িত করেন শায়েস্তা খান। তাহলে আমাদের মোটামুটি শেষ। এখন আসো আমরা ইংরেজ শাসনের দিকে হচ্ছে যে একটু একটু আগাই। পলাশী যুদ্ধ জয়লাভ করে ওরা এখন বিশাল একটা পার্টি দিচ্ছে এখানের মধ্যে, ওরা ব্যান্ড পার্টি দিচ্ছে, ওরা নাচ গান করে উৎসব ওরা পালন করতেছে, ওরা ওরা যুদ্ধ জিতছে। তাহলে আমাদের গত ক্লাসের আমাদের শেষ থেকে যদি আমরা বলি, আমরা বক্সার যুদ্ধ যখন পরাজিত হইলো এবং এখানে তিন পক্ষ একসাথে লড়েও কিন্তু ইংরেজদের সাথে কিন্তু পারা যায় নাই, এবং ব্রিটিশরা জয়লাভের ফলে ওরা এলাহাবাদ চুক্তি করলো। এর ফলে বাংলা বিহার উড়িষ্যার ওরা আনুষ্ঠানিকভাবে ওরা দেওয়ানি লাভ করলো। এখানে ওরা হচ্ছে যে এটা শাসন করার জন্য ওরা এটার অনুমতি পাইছে। হ্যাঁ, এখন ওরা একটা সিস্টেম বার করছে, আমরা যেটা শাসন যে করবো, এখন শাসন করলে তো এখানে এত বিচার আচার এত কিছু, এখানে আইন শৃঙ্খলা এত কিছু ম্যানেজ করা আমাদের জন্য কঠিন, আমাদের লোকবল নাই। শুধু টাকা ঢোকার দায়িত্বটা আমাদের থাকবে, টাকা ঢোকার দায়িত্ব
আমাদের থাকবে। আর শাসন টাসন করা, এগুলা বিচার আচার আইন শৃঙ্খলা, এগুলো নবাব করলো, এগুলো সম্রাটের আন্ডারে থাকলো, এগুলো এগুলো হচ্ছে আমরা এগুলো দেওয়া, আমরা শুধু টাকাটা মধুটা আমরা পাবো। আর আমরা মধুটা যেটা খাবো ওইটা থেকে আমরা কিছু বেতন টেতন দিয়ে দিলাম, দরকার হইলে আমরা মোগল সম্রাট একটা বেতন টেতন দিলাম, এখানে নবাব টপ যারা থাকবে ওদেরকে এটা দিলাম আমরা, হ্যাঁ। ওরা একটা আইডিয়া বের করছে, আইডিয়ার নাম হলো দ্বৈত শাসন, হ্যাঁ, টাকাটুকু ওদের হাতে থাকবে। এই ফর্মুলাটা যার মাথা থেকে আসছে ওর নাম হলো ক্লাইভ। তাহলে ক্লাইভের এই চিন্তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, টাকাটুকু ওদের হাতে। ওখান থেকে সামান্য কিছু অংশ ওর হচ্ছে নবাবকে দিবে, নবাবকে কিছু টাকা দিবে সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে, নবাব হয়ে গেল কর্মচারী, আর টাকাটুকু হলো ওদের হাতে। কি দুর্দান্ত আইডিয়া বের করছে না? তো আমরা ব্রিটিশ শাসকদেরকে এখানে পড়ার জন্য তিনটা টার্ম ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে গভর্নর, 57 সাল থেকে 73 পর্যন্ত ছিল গভর্নর। আর 1774 থেকে 58 সাল পর্যন্ত, 1858 সাল পর্যন্ত ছিল গভর্নর জেনারেল। আর 1858 থেকে একদম তোমার হচ্ছে যে ভারতবর্ষ ভাগ হওয়া পর্যন্ত, 1947 সাল পর্যন্ত এখানে যে প্রধান যে শাসক, তার উপাধি ছিল গভর্নর জেনারেল ও ভাইসরয়। এখন তিনটা টাইটেল আলাদা আলাদা, কি জিনিস? গভর্নর বলতে সে আসলে তার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা খুব একটা নাই, সে হলো বাণিজ্যিক কার্যক্রমের প্রধান। তুমি এটাকে বলতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি বলতে পারো, সিইও বলতে পারো। এখন যেটাকে আমরা সিইও বলি, চিফ অপারেটিং অফিসার। এখানের মধ্যে কিন্তু তোমার চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এখানের মধ্যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যে সিইও যারা থাকে এরা কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু এর একটা দেশে অনেক কিছু কন্ট্রোল করতে পারে। তো সে ছিল ধরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিইও, এরকম টাইপের আর কি গভর্নর, যে মানে মূলত যে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান ছিল। তুমি এটাকে চিফ অপারেটিং অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার যেটা বলো না কেন, ওরকম পোস্ট ছিল তার। আর তারা এসে বাংলা গভর্নরের পদ সৃষ্টি করছে। আর প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ। প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। এখন শুধুমাত্র তোমার হচ্ছে যে বাণিজ্যিক কার্যক্রম দিয়ে তো হবে না, এখন এটার পরে আমরা দেখব যে দ্বৈত শাসনটা যখন ফল করলো যে এটা আসলে হবে না, এটা পুরো শাসনটাই হচ্ছে যে তোমার ওদের হাতে নিয়ে যাবে। তাহলে পুরো শাসনটা যদি ওদের হাতে নিতে হয়, তাহলে টাইটেলটাকে একটু ইমপ্রুভ করতে হবে, কারণ এখানের মধ্যে শাসন ক্ষমতা তো এখানে কর্তৃত্ব স্থাপন করতে হবে। তখন টাইটেলটা হয়ে গেল গভর্নর জেনারেল। কিসের মাধ্যমে? ভারতবর্ষ রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে ওরা ভারতবর্ষ রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করে। ওই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ওরা গভর্নর জেনারেল ওরা হচ্ছে পদটা সৃষ্টি করে। আচ্ছা, বর্তমান বাংলাদেশে যিনি সরকার প্রধান তার টাইটেলটা কি কে বলতে পারবা? লেখো। এখন বাংলাদেশে যে টাইটেল গুলো বুঝো কিনা, এখন বাংলাদেশের যিনি শাসন করতেছেন টাইটেল কেমন, মানে টাইটেল কি? তাইলে এই যে টাইটেল গুলো এখানে আমাদের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টাইটেল গুলো হচ্ছে আসলে কি? এগুলো শাসকের উপাধি। বুঝতে পারছো এবার? তো আমরা সামনে ওয়ারেন হেস্টিংস নিয়ে আসবো। আমাদের নিয়মাকানুনের অধীনে যখন গভর্নর জেনারেল পোস্টটা ক্রিয়েট করা হইলো, এটার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। সে ছিল কোম্পানির সকল ভারতীয় কার্যক্রমের প্রধান। তার রাজনৈতিক ক্ষমতাও ছিল, রাজনৈতিক ক্ষমতাও ছিল তার, তার প্রশাসনিক ক্ষমতাও ছিল তার, দু ধরনের ক্ষমতায় ছিল। ওকে। বাংলাদেশে যখন তোমার হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, যখন বাংলাদেশের যখন পার্লামেন্টারি যখন সিস্টেম, তখন প্রশাসনিক ক্ষমতা সকল তোমার হচ্ছে যে প্রশাসনিক ক্ষমতা কার আন্ডারে থাকে বাংলাদেশে? নির্বাহী বিভাগের প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী, তাই না? নির্বাহী বিভাগের প্রধান থাকেন প্রধানমন্ত্রী, এবং উনি পুরো নির্বাহী বিভাগ পরিচালনা করেন, বিচার বিভাগ যেরকম প্রধান বিচারপতি। তাইলে এই গভর্নর জেনারেল সাহেব ওয়ারেন হেস্টিংস সাহেব সে কিন্তু সকল প্রশাসনিক সকল ক্ষমতা মালিক, রাজনৈতিক সকল ক্ষমতার মালিক। ওর কথা মতো দেশ চলবে এবং টাকা টুকার রিলেটেড সবকিছু ওর কথা মতো চলবে। এখন এত রানীর প্রতিনিধি না সরাসরি, বা রাজার প্রতিনিধি না সরাসরি। এইবার আমরা সিপাহী বিদ্রোহের পরে যখন ব্রিটিশ সরকার নিজেই ভারতের শাসন ক্ষমতা যখন নিজের হাতে নিয়ে নিল, এরপরে এই পোস্টটা আরেকটু আমরা একটু কাজের পরিধিটা বড় করলাম। কি করলাম? সরাসরি রাজার প্রতিনিধি, রাজা যে প্রতিনিধি তার বলা হয় ভাইসরয়। তাহলে 1757 সালে সিপাহী বিদ্রোহের পরে, মানে 1858 সাল থেকে আগে যে গভর্নর জেনারেল, সে হয়ে গেল ভাইসরয়। গভর্নর জেনারেল ও ভাইসরয়। গভর্নর জেনারেল ভাইসরয় মানে হচ্ছে সে এখানে রাজার প্রতিনিধি। আর প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ভাইসরয় মানে হচ্ছে সরাসরি সে রাজার প্রতিনিধি, রাজার প্রতিনিধি হিসেবে সেটা শাসন করবে, এবং তারা ছিল সর্বোচ্চ রাজনৈতিক এবং ক্ষমতার মালিক। তাহলে সংক্ষেপে যদি আমরা বলতে চাই, গভর্নর মানে হচ্ছে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা চিফ অপারেটিং অফিসার, যাদের রাজনৈতিক ক্ষমতা খুব বেশি নাই।
গভর্নর জেনারেল যে তার প্রশাসনিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা আছে ব্যাপক পরিমাণে। আর গভর্নর জেনারেল ভাইসরয় যে, সে হচ্ছে একদম রাজার প্রতিনিধি, সর্বোচ্চ সে সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার মালিক। তাহলে আমরা এই তিন ধরনের শাসক নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। চলো আমরা শুরু করি বাংলা গভর্নরদের শাসন। 57 থেকে 73 সাল পর্যন্ত আমরা বাংলা গভর্নরদেরকে আমরা দেখব। প্রথম আসো, তোমার এখানে আমরা লর্ড ক্লাইভকে পড়ি। তো লর্ড ক্লাইভ প্রথমে সে গভর্নর হিসেবে ছিল 57 সালে যুদ্ধে জেতার পরে, কিন্তু দেশ চালাইছে কারাতে। কিছুদিন চালাইছে মির্জাফর পারতেছে না, পরে মীর কাসিমের হাতে। পর আমরা দেখছি বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম যখন পরাজয় বরণ করে, তখন মোটামুটি এলাহাবাদ চুক্তির পরে মোটামুটি সবকিছুই ওরা কন্ট্রোলে নিয়ে নেয়। ওরা কয় তোমাদের আর এখানের মধ্যে তোমাদের লাগবে না, নবাবকে আমরা বেতন দিব। আমরা এখন লর্ড ক্লাইভের শাসন ক্ষমতায় ঢুকে যাব। লর্ড ক্লাইভ হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্রিটিশ গভর্নর ও ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তনকারী, পলাশী যুদ্ধের নেতৃত্ব দানকারী, এবং পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এখানে সাল সবগুলো মুখস্থ করতে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলাই। আর বক্সার যুদ্ধে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে, দ্বিতীয় শাহ আলমকে যখন পরাজিত করে, এবং দ্বিতীয় শাহ আলমের সাথে একসাথে অযোধ্যার নবাব এবং মীর কাসিমও একসাথে জয়েন করছিল, কিন্তু যুদ্ধে তারা যৌথ বাহিনী পরাজয় বরণ করে। আর এই বক্সার যুদ্ধ পরাজয়ের মধ্য দিয়ে এরা কি করে একটা চুক্তি করে, চুক্তির নাম হল এলাহাবাদ চুক্তি। এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা বাংলা, বিহার, উড়িষ্যার শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। 1765 সালে ওদের মাথায় একটা আইডিয়া আসলো, কি রে বড় এলাকা, আমরা তো এটা তো আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন, তো টাকা ঢোকার দায়িত্বটা আমাদের হাতে থাকবে, আর শাসন দরকার নবাব দিয়ে করাইলাম, ওরা একটু বেতন টেতন দিয়ে দিলাম আমরা। তাহলে এই আইডিয়াটাকে বলা হয় দ্বৈত শাসন, যে টাকা ঢুকো একজনের হাতে আর শান্তি শৃঙ্খলা বিচার ব্যবস্থা আরেকজনের হাতে। নবাব হলো বিচার করবে, শাসন করবে, এবং কোম্পানির টাকা এবং দেশ রক্ষা, প্রতিরক্ষা, এই দুইটা করবে। তো ক্লাইভ, তার একটা অবদান আছে, সে হচ্ছে 1779 সালে বঙ্গদেশের মানচিত্র তৈরি করছে তার নির্দেশে। মেজর রেনেল সে নির্দেশ দিয়েছিল যাতে ব্যবসা করতে সুবিধা হয়, বিভিন্ন এলাকা যাওয়াটা যাতে ইজি হয় তার জন্য। এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, ওরা এখানের মধ্যে ওরা আমরা গত যে আমরা এর আগে 700 বছরের মতো আমরা ইতিহাস, 700 বছর আরো বেশি ইতিহাস পড়ছি, কোনো দুর্ভিক্ষ দেখা কি তোমরা? মোগলদের লম্বা শাসন আমলে, সুলতানি আমলের বিশাল শাসন আমলের মধ্যে কোন রকম দুর্ভিক্ষ বা কোনো কিছু আমরা দেখছি? দিল্লি সালতানাতের পুরোটা সময়, মোগলদের পুরোটা সময় কোনো দুর্ভিক্ষ চোখে পড়ছে আমাদের? আমাদের কোনো দুর্ভিক্ষ চোখে পড়েনি। আমরা এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখছি আমরা এখানের মধ্যে? ওই সময় হিন্দু মুসলমানের মধ্যে কোনো গ্যাঞ্জাম দেখছি আমরা? আমি হিন্দু মুসলিম কোনো গ্যাঞ্জামও দেখিনি এখানের মধ্যে। আমাদের দেশের মানুষ আসলে ওইভাবে সাম্প্রদায়িক না। আমাদের দেশের মানুষ লোকাল, আমাদের দেশের মানুষ একটু ধরো খুব রিজু, একটু নাজুক, একটু হ্যাঁ, ভাবের জগতে থাকে আমাদের দেশের মানুষ একটু, হ্যাঁ। ধরো আরবরা খুবই খুবই রুড টাইপের, খুবই রুড, এখানে মারে ফেলাবে তোমাদের কথা মতো নাচলে, এরকম সেরকম। আমাদের দেশের মানুষ একটু ভাবের জগৎ, প্রেম একটু এরকম, এই টাইপের। দাঙ্গাবাজ ছিল না আমাদের দেশের মানুষ। কারা আমাদের দেশের মানুষকে এসব দাঙ্গা মাঙ্গা শিখাই ফেললো এখানের মধ্যে? কেমনে বুঝাই দিল যে তোমরা তো আলাদা আলাদা, তোমরা যুদ্ধ মুদ্ধ করবা, হিন্দু মুসলমান তোমরা সবসময় মারপিট করবা তোমরা? এগুলা কারা করলো? এগুলো আমরা এখন আস্তে আস্তে এগুলা দেখতে পাবো। আমাদের কোনো অভাব ছিল না, আমাদের এত ফসল, এত মাছ, কেন অভাব ছিল না? কারণ এর আগে যাদেরকে আমরা শাসক হিসেবে দেখছি, এরা এখানে বসবাস করে, ওরা এখানেই ছিল, এখানে বিয়ে শাদী করছে। মোগলরা, ওরা বাবর, ওরা হচ্ছে মধ্য এশিয়া থেকে আসার পর ওরা কি করছে? ওরা এখানে বসবাস করছে, এখানে বিয়ে শাদী করে। আকবর তো এখানে তোমার হচ্ছে যে রাজপুত নারীকে বিয়ে করছে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে যে যোধাবাইকে বিয়ে করছে, হ্যাঁ, অনেক। ওরা কিন্তু বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে এখানে ওরা বসবাস করছে, এবং এটাকে নিজেদের দেশ মনে করছে। তার ফলে এখান থেকে কোনো সম্পদ পাচার করার কথা ওদের মাথায় আসে নাই। তোমার নিজের দেশের সম্পদ যদি থেকে থেকে যায় ভিতরে, তাহলে তো তুমি ধনী, তোমার তো কোনো অভাব নাই, তোমার অভাব হবে না, তোমার সম্পদ তোমার দেশে থেকে গেল। তাহলে তুমি এখানে পুরো দিল্লি সালতানাতের পুরোটা সময়, মোগল আমলের পুরোটা সময় কোনো সম্পদ এখান থেকে পাচার করার প্রয়োজন পড়ে না, কারণ এটা ওদের দেশ। ওরা এটাকে দেশ মনে করছে, তার ফলে এখানে পাচার করে না, ওরা এখানেই ছিল। ইংরেজরা তো এটা ওদের দেশ না, যেহেতু এটা ইংরেজের দেশ না, সেহেতু ওরা এখানকার সম্পদ ওরা ইচ্ছা মতো হচ্ছে যে টাকা পয়সা তুলে, ওরা তো এই দেশটাকে নিজের দেশ মনে করতে পারবে না। ওরা ওরা ওদের দেশে সেসব পাঠা দিছে। তার ফলে আস্তে আস্তে আমরা খাদ্যশস্য থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমরা প্রচন্ড রকমের আমরা হচ্ছে কি, আমরা গুঁড়ি হয়ে গেছি। বাংলাদেশে আরো কিছু তোমার হচ্ছে যে আরো যারা আমরা শোষণ করছে, এরা অনেকে আমাদেরকে নিজেদের দেশ মনে করে না এটাকে। ওরা মনে করে ওদের দেশ হচ্ছে ইউএসএ ওদের দেশ, ইউকে ওদের দেশ, কানাডা ওদের দেশ, সিঙ্গাপুর ওদের দেশ।
তার ফলে যারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে না, ওদের কাজ হলো একটাই, কিভাবে এই দেশের টাকা পয়সা শুধুমাত্র কানাডাতে নিয়ে যাওয়া, আমেরিকাতে নিয়ে যাওয়া, ইউকেতে নিয়ে যাওয়া, ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করবা, সিঙ্গাপুরে নিয়ে আসবা। এটা হচ্ছে ওদের চিন্তা ভাবনা। তাহলে তুমি এমন কারো হাতে তুমি হচ্ছে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার আমার দেশের সম্পদ যাতে দেশের বাইরে যাতে না যায়, দেশের ভিতরে যাতে থাকে, তাহলে তুমি ধনী থাকবা। তুমি তখন তখন তোমার তোমার অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে, তোমার খাবার দাবার অভাব হবে না তোমার। এখন আসো, এরা যেটা করছে, তাহলে এই যে এদের যে টাকা পয়সা, ওরা যে এদের যে অসম্ভব লুটপাট শুরু থেকে ওরা যেটা শুরু করছে, কৃষকদের উপরে অসম্ভব প্রেশার, যে ট্যাক্স দেয় বেশি করে, যে খাজনা দেয় এখানের মধ্যে। তার ফলে আমরা দেখলাম ভারতবর্ষের ইতিহাসে প্রলয়ঙ্কারী একটা প্রলয়ঙ্কারী একটা দুর্ভিক্ষ, ভয়ঙ্কর লেভেল একটা দুর্ভিক্ষ। এবং এটা অসম্ভব ভয়ঙ্কর একটা লেভেল দুর্ভিক্ষ এখানের মধ্যে। তোমার বাংলার অনেক অনেক অগণিত মানুষ এখানের মধ্যে মারা যায়। এটার বাংলা সালটা গুরুত্বপূর্ণ, 1176 বঙ্গাব্দ, আর ইংরেজি 1770 খ্রিস্টাব্দ। তোমরা যদি কখনো বাংলা ইংরেজি সাল যদি তোমরা যদি ভুলে যাও, তাইলে ইংরেজি সাল থেকে কত বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায় বলো তো? ইংরেজি সাল থেকে কত বিয়োগ করলে বাংলা সাল পাবা? 593, 94, 594, তাই না? 594 বিয়োগ করে দিলে তুমি হচ্ছে যে এখানের মধ্যে বাংলা সাল তুমি হচ্ছে যে পেয়ে যাবা। তাহলে ইংরেজি হলো 1770, এটা মনে রাখা সহজ। মাত্রই তোমার হচ্ছে যে ক্লাইভ ক্ষমতায় আসছে, হ্যাঁ। এবং ক্লাইভ ক্ষমতা আসার পর 5 বছর পরে দ্বৈত শাসন, তবে এখন ক্লাইভ ক্ষমতা নাই, কিন্তু ক্লাইভ ক্ষমতা এখন নাই, ক্লাইভ গেছে গা, এখন কাটিয়ার ক্ষমতায়। তাহলে ক্লাইভ ক্ষমতায়, ক্লাইভ দ্বৈত শাসন সিস্টেমের মাত্র 5 বছর পরে আমরা একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখলাম। তাহলে বাংলা বের করবা, 594 বিয়োগ করে দিবা 1176 বঙ্গাব্দ, ইজিলি তাহলে মনে থাকবে। বাংলা সাল অনুযায়ী দেখে বলো 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল জন কাটিয়ার। তাহলে এখানের মধ্যে, আচ্ছা 93 বা 94, তুমি তো 76-এ তো মনে থাকবে তোমার, এখানের মধ্যে ধর 75 আসলো তোমার, এখানের মধ্যে 75 আসলে তুমি বুঝছো এটা 76, তাই না? Okay. আর এখানে আমরা ভুল করতে পারি, সেটা হচ্ছে ক্লাইভ কিন্তু চলে গেছে অলরেডি, ক্লাইভ কিন্তু নাই, দ্বৈত শাসন চালু করে সে কিন্তু ক্ষমতা তার শেষ। তাহলে 76-এর মন্বন্তরের জন্য দায়ী হচ্ছে ক্লাইভ, দায়ী হচ্ছে ক্লাইভ। কিন্তু তখন ক্ষমতা ছিল জন কার্টিয়ার, ক্ষমতার জন্য তখন ক্ষমতা ছিল বাংলার গভর্নর ছিল জন কার্টিয়ার, হ্যাঁ। যেরকম আমরা কিন্তু সামনের দিনগুলো আমাদের জন্য খুব কঠিন যাবে মনে হয়, আগামী 3 থেকে 4 বছর আমি জানি না আসলে কি হবে বাংলাদেশে। আমাদের এত লোন, এদিকে গেলে লোন, ওদিকে গেলে লোন, বিদ্যুৎ কোম্পানি বকেয়া পাবে, ভারতীয় কোম্পানিগুলো বকেয়া পাবে, ও বকেয়া পাবে, ওকে ও টাকা পাবে, ও টাকা পাবে, সবাই শুধু আমাদের থেকে টাকা পাবে। এত কিছু ম্যানেজ করে আমরা 3 বছরে কি যে হবে বাংলাদেশে, আমরা আসলে জানি না, খুব অন্ধকার সামনে। সো কিছু যদি হয় তখন সাধারণ জ্ঞানে আসবে যে বাংলা এই খারাপ অবস্থার সময় বাংলা শাসক কি ছিল, আসবে প্রধান উপদেষ্টা ইউনূস, দায়ী ছিল হাসিনা, এরকম আর কি জিনিসটা। দায়ী ছিল তোমার হচ্ছে যে এখানের মধ্যে আমাদের সে ক্লাইভ, আর ওই সময় কাটিয়ার ছিল ক্ষমতায়। দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন অফ 1770, তখন বাংলা সালটা ছিল 76, দায়ী ছিল ক্লাইভ, বাংলা গভর্নর ছিল কার্টিয়ার। আর এখানে এস্টিমেটেড তোমার প্রতি 3 জনের মধ্যে একজনই মারা যায়, 3 কোটি মানুষের মধ্যে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। আরেকটা দুর্ভিক্ষ আমরা পড়বো হচ্ছে যে আমরা ভারত ভাগ হওয়ার আমরা হচ্ছে কিছুদিন আগে, সেটা হচ্ছে যে 1943 খ্রিস্টাব্দে, এটা আমরা একদম ইংরেজ শাসনের শেষ দিকে যাই পড়বো, আজকে ক্লাস এটা আসবে না। আর বাংলা ছিল 1350 বঙ্গাব্দ। তাহলে একটা হলো 50-এর মন্বন্তর, আর একটা হলো 76-এর মন্বন্তর। দুটোর বাংলা এবং ইংরেজি সালটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা সালটা, এটা 1350, আর ওইটা হচ্ছে 1176, বাংলা সালটা মনে রেখো। ইংরেজি 1770 আর 1943। তো আমাদের লর্ড ক্লাইভের তার এই যে শাসন ক্ষমতা, তার যে দ্বৈত শাসন, এটার ফল মানুষ ভোগ করলো। এখন ব্রিটিশ রাষ্ট্র শুনছে ওইখানের মধ্যে যে এরা কোম্পানি এখানে ওরা অন্য অত্যাচার করতেছে, তো ওরা করলে এখানে তো আইন কানুন নেই, তাহলে এখানে একটা আইনি শাসন বাস্তবায়ন করতে হয়। তখন ওরা ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট, নিয়ামক আইন, যে কেমনে শাসন করবে, এইটা ওরা হচ্ছে পাশ করলো 1773 সালে। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমাদের প্রধান যে শাসক, তার উপাধি চেঞ্জ হবে। কি হইতে পারে চেঞ্জ হয়ে বলতো? প্রধান যে শাসক, ওর টাইটেল চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখন? প্রধান শাসকের টাইটেল চেঞ্জ হয়ে যাবে গভর্নর জেনারেল, রাইট, গভর্নর জেনারেল হয়ে যাবে, আগে ছিল গভর্নর। এখন আমাদের হেস্টিং বাই চলে আসলো, ওর নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে সে হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে প্রথম গভর্নর জেনারেল, নিয়ামকানুনের অধীনে প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। আসি, হেস্টিং বাই শাসন শুরু হয়ে গেছে এখন, এখন হেস্টিং বাই শাসন করলো। দেখি হেস্টিং বাই কি করলো। হেস্টিং বাই আইসা বললো যে যে
তোমাদেরকে আমি 5 বছরের জন্য জমি লিজ দিচ্ছি, 5 শালা বন্দোবস্ত, যে 5 বছরের জন্য তোমরা চাষ করে তোমার 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 মালিকানা থাকবে, তুমি তুমি সরকারকে খাজনা দিবা। কলকাতাকে সে রাজধানী করে, খুব গুরুত্বপূর্ণ, কলকাতাকে সে রাজধানী করে। তো হেস্টিং ভাই সে তোমার দেখলো যে এখানে কোনো সংবাদ টংবাদ পাওয়া যায় না, মানুষ মারপিট টারপিট করে, যে এখানে এগুলো তো পাওয়া যায় না, এগুলো তো নিউজ পেপার থাকলে সুবিধা হয়। তো সে প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশের ব্যবস্থা করছে। পত্রিকার নাম হচ্ছে হিকিস বেঙ্গল গ্যাজেট। কিন্তু বেঙ্গল গ্যাজেট এটা হেস্টিং ভাইয়ের আমলে তোমার হচ্ছে যে প্রথম প্রকাশিত হয়। আর হেস্টিং ভাই মোটামুটি জ্ঞান পিপাসু লোক ছিল, জ্ঞানের প্রতি তার অনেক তার আগ্রহ ছিল এখানের। তো হেস্টিং ভাই এখানে এখানের জীবন প্রাণী এগুলো নিয়ে গবেষণার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। এবং উপমহাদেশে প্রথম সে এনবিআর রাজস্ব বোর্ড, হ্যাঁ, আমাদের যেরকম এনবিআর আছে এরকম রাজস্ব বোর্ড স্থাপন করছে সে। তাহলে হেস্টিং এর অনেকগুলো অবদান আছে এখানের মধ্যে। তাহলে কি কি অবদান? একটা হলো সে কলকাতাকে রাজধানী করছে। তারপরে হেস্টিং সে নিউজ পেপার পড়তো এবং দেখলো যে এখানে কোনো পত্রিকা পাওয়া যায় না, মানুষের মারপিট করে, যে সব ফরম্যাট টরম্যাট পাওয়া যায় না, এই জন্য সে পত্রিকা বার করার উদ্যোগ নিছে। পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, হিকিস বেঙ্গল গ্যাজেট। আর ভাই অনেক জ্ঞান পিপাসু লোক, এবং সে মানুষজনের সাথে গবেষণা করে এখানের জীবন প্রকৃতি এগুলো নিয়ে গবেষণা করার জন্য সে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। বেশ ভালো লোক ছিল মনে হচ্ছে আমার কাছে। আর সে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করছে, এখানে ট্যাক্স ট্যাক্স কেন তুলবে এইসব খাজনার এখানে পলিসি ঠিক করার জন্য। আমরা হচ্ছে যে হেস্টিং বাই থেকে আমরা চলে আসবো এখন লর্ড কর্নওয়ালিস ভাইয়ের কাছে। তো কর্নওয়ালিস ভাই এখানের মধ্যে প্রথম আমরা এখন একটা বিশেষ ক্যাডারকে, বিশেষ অ্যাডমিন ক্যাডার সবসময় বলে যে এখানের মধ্যে কি করতে হবে, সবসময় স্যার ডাকতে হবে। অ্যাডমিন ক্যাডারকে তুমি স্যার যদি না ডাকো ওরা কিন্তু খুব মাইন্ড করে, স্যার ডাকতে বলে। এখন অ্যাডমিন ক্যাডার থেকে শিখে শিখে অন্য ক্যাডাররাও বলে যে আমাদেরকে স্যার ডাকতে হবে, স্যার না ডাকলে কিন্তু সবাই খুবই মাইন্ড করে। এখন তোমার হচ্ছে যে সিস্টেম করছে মেয়ে মেয়ে স্যার যারা ওদেরকেও, মেয়ে ক্যাডার যারা ওদেরকে স্যার ডাকতে হবে, নাহলে এটা নারী পুরুষ নাকি বৈষম্য হয় এখানের মধ্যে, সবাই এখানের মধ্যে স্যার। এই যে স্যার শোনার যে একটা আকুতি এখানের মধ্যে, এই জিনিসটা যার মাধ্যম দিয়ে আসে সে তার নাম হলো লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, সে প্রথমে এখানে আমাদের স্যার ডাকার সিস্টেম এখানের মধ্যে চালু করছে। স্যার ডাকার সিস্টেমটা কি বলতো? স্যার ডাকার সিস্টেম মানে কি? স্যার ডাকার সিস্টেম মানে কি? ক্যাডার সার্ভিস। স্যার ডাকার সিস্টেম মানে কি? ক্যাডার সার্ভিস চালু করছে সে তখন। সে বিসিএস ক্যাডার, রাইট, সে সিভিল সার্ভিস সিস্টেম চালু করছে। তাহলে সে হচ্ছে সিভিল সার্ভিসের জনক, লর্ড কর্নওয়ালিস। কি কি করছো দেখি তো। এক নম্বর হলো যে এই আজকে সে সিভিল সার্ভিস চালু করার কারণে তুমি বিসিএস ক্যাডার হইতে পারতেছো, এবং তোমাদেরকে লোকজন স্যার ডাকবে। তো আমি তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট করব, যে তোমাদেরকে যদি কেউ স্যার যদি নাও ডাকে, তাহলে তোমরা কেউ মাইন্ড করবে না, হ্যাঁ, যে স্যারে ডাকতে হবে তোমাকে এরকম, যে এখানে স্যার ডাকতে হবে কেন এখানে আমাদের তোমাকে। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করছে সে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে আরো দৃঢ় করার জন্য, প্রশাসনটা ঠিক রাখার জন্য এখানের মধ্যে। সে চিন্তা করলো যে হচ্ছে যে তোমার জমিদারকে, তোমার যারা ল্যান্ডলর্ড ওদেরকে যদি জমি দায়িত্ব দিয়ে দেওয়া যায়, তাহলে ব্রিটিশ সরকারদেরকে তোমার তো এখানে ওদের কাজ অর্ধেক কমে গেল, তাহলে ওরাই কৃষকদের কাছ থেকে টাকা মুখে তুলে ওর কোম্পানিকে জমা দিবে, তাহলে ওর কাম অর্ধেক কমে গেল, বড় বড় জমিদারদেরকে দিব, তো এটা পুরোটা তোমার, যাও তোমরা দিলাম, তুমি কৃষকদের কাছ থেকে টাকা নাও, টাকা তুলে তুমি হচ্ছে যে এই আমাদেরকে দিবা। জমিদার এই সিস্টেম সে চালু করছে এখানের মধ্যে, জমিদার ল্যান্ডলর্ড সিস্টেম চালু করছে এখানের মধ্যে। সে 10 বছরের জন্য সে জমি লিজ দেওয়ার সিস্টেম করছে প্রথমে। পর দেখলো যে যত 10 বছরের জন্য দিলে আবার এটা আবার আর একটু ভালো সিস্টেম করলে ভালো হয়, একবারের জন্য দিয়ে দিচ্ছে, কয় যা 10 বছরের জন্য, এই তো একবারের জন্য দিয়ে দিচ্ছি তোমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তের কারণে জমিদারদের উপর কি হলো, জমিদাররা ভূমির স্থায়ী অধিকার পায় গেল। হ্যাঁ, এবং জমিদারকে বলে ঠিক আছে যাও, এটা তোমাদের জমি, তোমরা এখন তোমরা এটা আমাদের খাজনা বাজনা দিবা, কৃষকদের কাছ থেকে তোমরা যা আদায় আদায় করতে পারো আমাদেরকে দিবা, আর তোমরা কৃষকদের থেকে যেমন যেমন আদায় করে নেওয়ার, ওদের যে মারপিট করতে হলো করো, ওদেরকে মারটা দিও, এবং তোমাদের মারপিট দায়িত্ব হচ্ছে তোমাদের, আর আমাদেরকে আমাদেরটা দিয়ে দিও। এগুলো কর্নওয়ালিস। এখন কর্নওয়ালিস এই ক্যাডার সিস্টেম চালু করছে এখানের মধ্যে কেন? এটা ওদের উদ্দেশ্যটা ছিল দক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করা, এবং এখানে ভূমি ব্যবস্থাটা এখানের মধ্যে এস্টাবলিশ করার জন্য। তো সেই ভূমি ব্যবস্থা এবং প্রশাসনে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে। কি সংস্কার করে? সে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একটা অনুগত জমিদার শ্রেণী সৃষ্টি করে। এইসব জমিদারকে ভূমির একচ্ছত্র মালিক মনে করা হয়, এবং জমিদারের উপর কি হলো, সরকার রাজস্ব দাবি চিরকালের জন্য স্থির করে দেওয়া হয়। এদের উদ্দেশ্যটা ছিল
যে এই ঔপনিবেশিক সিস্টেমকে সমর্থন করে এমন একটা প্রভাবশালী অনুগত শ্রেণীর সৃষ্টি করা। আর এটার অর্থনৈতিক উদ্দেশ্যটা ছিল মূলত ভূমি নিয়ন্ত্রণে স্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জমিদার শ্রেণী উদ্যোগে অর্থনীতিকে এখানে গতিশীল করা, এবং সেখানে প্রশাসন, বিচার, পুলিশ বিভাগকে ঢেলে সাজিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের ভিত মজবুত করে। অপরদিকে উচ্চ বেতনভোগী একটা পেশাগত আমলাতন্ত্র স্থাপন করে ঔপনিবেশিক রাষ্ট্রের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা ভিত্তি স্থাপন করে। শেখ হাসিনা সেম কাজটা করছিল। উনি আসে প্রথম যে কাজটা করছিল, এইটা বাংলাদেশে কখনো আগে দেখে নাই, যে মেরিটোক্রেসি জিনিসটা বাদ দিতেছে। মেরিটোক্রেসির দরকার নাই, নো মেরিটোক্রেসি, এখানে মেরিটের দরকার নাই। যে ওর বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ করে কিনা, ও আওয়ামী লীগ করে কিনা, আওয়ামী লীগ করলে ওকে প্রশাসনে প্রমোশন দেওয়া হবে। প্রশাসন লেয়ার বাই লেয়ার, সবগুলো লেয়ারে আওয়ামী লীগ লোকজন নিয়োগ দিতে হবে। বিচার ব্যবস্থা, এখানে তুমি বঙ্গবন্ধু ল কলেজ থেকে 3rd ডিভিশনের ডিগ্রি পাইলেও তুমি প্রধান বিচারপতি হতে পারবে, এখানে মেরিটের দরকার নাই। সেখানে যে কাজটা করছে কোন নো মেরিট, মেরিটের কোনো প্রয়োজন নাই। তুমি আওয়ামী লীগ করো কিনা ওটা দরকার আছে আমার, ওখানে নিজেদের লোক স্থাপন করতে হবে সবগুলো লেয়ারে। পুলিশ বিভাগের মধ্যে সবগুলো লেয়ারে, ওখানের মধ্যে নিজেদের লোক বসাতে হবে। আওয়ামী লীগ করে কিনা, বাপদাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা, এটা করতে হবে। করলে কি হবে, ওরা মনে করবে যে দেশটা মালিক হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতা রাখতে হবে, ছাত্রদের গুলি করে মারি ফেলো কোনো সমস্যা নাই, আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে, কারণ আমরা তো আওয়ামী লীগের লোক। আমরা এখানে এই দেশের লোক না, আমরা আওয়ামী লীগের লোক, তাহলে আমরা ক্ষমতায় থাকতে হবে, এখানের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে, দেশের মানুষকে মারি লাল করে ফেলবো, সো হোয়াট। এই জমিদারেরা মূলত অনুগত জমিদার মানে হচ্ছে তোমার এই যে আসালাম গ্রুপ, হ্যাঁ, ওদেরকে অবারিত লুটপাট করার সুযোগ দিয়েছে। তুমি লুটপাট করো, আমার কিছু দিও, তুমি কিছু খাও, আর সিঙ্গাপুর পাঠিয়ে দাও, আমার পোলার কিছু দিয়ে দিও এখান দিয়া, আমার বোনের কিছু দিয়ে দিও। এই সিস্টেমটা কিন্তু পুরো দুনিয়াতে কিন্তু সেম। যে তুমি যদি কোনো দেশকে যদি ওটা সম্পদ লুট করতে হয়, তাহলে ওখানে তোমার অনুগত প্রশাসন, বিচার এবং পুলিশ সিস্টেম তোমাকে এখানে বানাইতে হবে। সামিত গ্রুপ, রাইট, সামিত গ্রুপ, অনুগত বিচার বিভাগ, অনুগত প্রশাসন, অনুগত পুলিশ, এই 3টা সিস্টেম তোমাকে বানাইতে হবে। এবং কিছু অনুগত জমিদার শ্রেণী বানাইতে হবে আসলাম গ্রুপের মতো। তোমরা দ্য টিভিএস এর নিউজগুলো দেখো, টিভিএস এর নিউজগুলো পড়বা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ওদের ইউটিউবের মধ্যে ওরা অনেক কিছু, কালকে একটা দেখলাম সিঙ্গাপুর নিয়ে, সিঙ্গাপুরে নাকি আসলাম গ্রুপ নাকি বিপুল ওখানে নাকি সব সেলিব্রেটেড, সব এই দেশে মানুষের টাকা দিয়ে। এবং এসালাম যে পরিমাণ টাকা লুট করছে আমি হিসেব করে দেখলাম, ওটে দিয়া তুমি এখন যে পদ্মা সেতুর যে কথা বলছে, তুমি আরো 6টা পদ্মা সেতু বানাতে পারতে। কিন্তু পদ্মা সেতু অ্যাকচুয়ালি পদ্মা সেতু হয়তো 10 থেকে 12 হাজার কোটি টাকার সেতু। তাই সেই হিসেবে চিন্তা করলে আরো তুমি 15 থেকে 16টা পদ্মা সেতু বানাতে পারতো ওই টাকা দিয়ে। তুমি কয়েকশো ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি স্থাপন করতে পারতো বাংলাদেশে। অ্যাসালম শুধু একলা, অ্যাসালম একলা যে পরিমাণ টাকা ওকে লুট করার জন্য শেখ হাসিনা সুযোগ দিচ্ছে, ওই টাকা দিয়ে তুমি কয়েকশো ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি বানাতে পারতো বাংলাদেশে। তো আমাদের ভাগ্য আসলে এগুলো উঠে গেছে এখন। এই আমাদের এই কর্নওয়ালিস তার সিস্টেমটাও এখানের মধ্যে সিমিলার। প্রশাসন, বিচার, পুলিশ বিভাগকে সে এখানের মধ্যে তার মতো করে কন্ট্রোল করতে পারে। তাহলে কর্নওয়ালিস কি করছে, জমিদার প্রথার সূত্রপাত করে ভারতের সিভিল সার্ভিসের জনক এবং সরকারি কর্মচারীদের জন্য সে হলো কর্নওয়ালিস কোড স্থাপন করছে, যে চাকরির বিধিমালা। আর এই জমিদারি সিস্টেমটা এটা বাতিল হয় 1950 সালে। এখানের মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হক, ওনার অবদান আছে। লর্ড ডাফরিনের অবদান আছে 1885 সালে, ডাফরিনের আজকে আমরা পড়বো। আর শের বাংলার অবদান আছে। এই পার্টটুক, এটা জমিদারি প্রথার বিলোপ, এটা আমরা আরেকবার আসবে তোমার যখন ফজলুল হক পড়বো তখন। এখন আসবো আমরা হচ্ছে যে আমাদের কর্নওয়ালিস শেষ, এবার আমরা আসি লর্ড ওয়েলেসলি। তাকে বলা হয় প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। সাম্রাজ্যবাদী বড়লাট কি জিনিস, এটা হলো সে কইলো যে তুমি আমার অধীনতা স্বীকার করবা, আমারে বস মানবা। যদি আমার বস মানো, আমি তোমার এলাকা দখল করবো না, তোমাকে শাসন করার সুযোগ দিব। আমাকে বস মানবা, আমাকে পয়সা দিবা, আমাকে বস মানবা এবং আমাকে পয়সা দিবা। যদি আমাকে বস না মানো, আমাকে পয়সা যদি না দাও, আমি তোমারটা দখল করে ফেলবো। এগুলো অধীনতামূলক মিত্রতা। আমার অধীন থাকলে আমি তোমাকে সাপোর্ট দিব, তোমাকে রক্ষা করবো, আমার আমার টাকা টাকা দিবা আমাকে। মহীশূর টিপু সুলতানকে তোর টাকা দিব কেন, আমি বেটা, আমি তো স্বাধীন, আমি তোর কেন টাকা দিব। এবং টিপু সুলতানের সাথে একটা ওয়েলেসলি যুদ্ধ হয়, যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন। আর ওয়েলেসলি সে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে 1800 সালে। তাইলে ওয়েলেসলি হলো সাম্রাজ্যবাদী বড়লাট, অধীনতামূলক মিত্রতার প্রবক্তা। টিপু সুলতানের সাথে তার গ্যাঞ্জাম হয় এবং সে হলো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে 1800 সাল। এই হলো সেই টিপু সুলতান। আমরা বাংলায় গভর্নর জেনারেলদের শাসন ক্ষমতা শেষ দিকে চলে আসছি। লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং সে হচ্ছে বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল। এবং তখন রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ভারতবর্ষে একটা সামাজিক আন্দোলন চলতেছে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ মানে হচ্ছে যে কোনো নারীর যদি হাজবেন্ড মারা যায়, তাহলে হাজবেন্ডের সাথে সহমরণ, একসাথে চিতায় সহমরণ। তো এই প্রথার বিরুদ্ধে রামমোহন রায় লেখালেখি করেন এবং সামাজিক একটা আন্দোলন গড়ে তোলেন। এবং এই রামমোহন রায় সামাজিক আন্দোলনকে স্বীকৃতি দেন লর্ড বেন্টিং, এবং উনি
সতীদাহ প্রথা এটা রহিত করেন, আইন করে রহিত করে দেয়। তাহলে আমাদের বেন্টিং শেষ হইল। এখন আমরা এই বেন্টিং সাহেবকে, গভর্নর জেনারেল সাহেবের শাসনকে বাংলা থেকে আস্তে আস্তে পুরো ভারতে বিস্তৃত করব। তাইলে এই বেন্টিংকে আমরা ভারতের গভর্নর জেনারেল হিসেবে রেখে দিব। বাংলা থেকে আমরা আস্তে আস্তে পুরো ভারতে আমরা এখন যাব। বেন্টিংকে আমরা বাংলার গভর্নর জেনারেল থেকে এখন পুরা ভারতের গভর্নর জেনারেল বানাই ফেলবো এখন। তাহলে প্রথম দিকে আমাদের 1773 সাল পর্যন্ত কে ছিল আমাদের? 73 সাল পর্যন্ত কোন সিস্টেমটা ছিল? গভর্নর সিস্টেম ছিল, রাইট? গভর্নর সিস্টেম ছিল। প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর কে ছিল? ওই কর্নওয়ালিস ছিল বুঝি প্রথম গভর্নর। ক্লাইভ ছিল প্রথম গভর্নর। প্রথম গভর্নর ছিল ক্লাইভ। হুম, গভর্নর ছিল ক্লাইভ। আর এরপরে তোমার হচ্ছে যে নিয়ামক আইনের পরে শুরু হয়েছে গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে আমরা হেস্টিংসকে আমরা গভর্নর জেনারেল হিসেবে আবার নিয়োগ দিয়ে দিলাম। হেস্টিং গভর্নর হিসেবে আসছিল। হেস্টিং বাংলার গভর্নর হিসেবে আসছিল, শেষ গভর্নর সে। এবং তাকে এবার আমরা গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে দিলাম নিয়ামক আইনের অধীনে। এরপর আমরা বাংলার শেষ গভর্নর জেনারেল হলো বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছে বেন্টিং। বেন্টিং আমরা কি করলাম এবার? ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে আমরা এখন ওকে নিয়োগ দিয়ে দিব। এখন আমরা ভারতের, আমরা বেন্টিং এর শাসনে চলে গেলাম, পুরো ভারতের গভর্নর জেনারেল হয়ে যাবে। তাহলে বেন্টিং হয়ে গেল ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভাইসরয় এখন আসি নাই, ভাইসরয় আমরা আসবো সিপাহি বিদ্রোহের পরে। আর কিছুদিন পরে আসবো ভাই আমরা ভাইসরয়, আরো তোমার 20-22 বছর পরে আসবো। ভাইসরয়ের জন্য ওয়েট করো। সাউন্ড কম? হ্যাঁ, কি বলো? তো মনে হচ্ছে সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে। তুমি হেডফোন ইউজ করো, অথবা তুমি একটু তোমার ফোনের ভলিউমটা বাড়াও একটু, হ্যাঁ, ভলিউমটা বাড়াও। তো বেন্টিং দেখি তো সে কি করছে, তার অবদানগুলো একটু দেখি। বেন্টিং তো বেন্টিং চিন্তা করলো, কয় হেস্টিং তো, ও তো পত্রিকা টত্রিকা পড়ার ব্যবস্থা করছে, এশিয়াটিক সোসাইটিও করছে। অসুখ হলে চিকিৎসা করবে কে? অসুখ হলে, হ্যাঁ, ওর একটু প্রমোশন হয়েছে। অসুখ হলে চিকিৎসা তো করা লাগবে, তো চিকিৎসা করার জন্য ডাক্তার তো লাগবে। তাহলে ডাক্তার বানানোর জন্য সে মেডিকেল কলেজ বানাইছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে। আর বেন্ডিং এসে দেখলো এখানে লোকজন এখানে সেখানে ঘুরাঘুরি করে, বই নাই পড়ার জন্য কিছু। তো সেগুলো ঠিক আছে, তোমরা এসে এখানে পড়ো। পাবলিক লাইব্রেরি বানাই দিছে একটা, কলকাতা পাবলিক লাইব্রেরিও আমাদের এই বেন্টিং বানাই দিছে। ভালো লোক আসলে মনে হচ্ছে। আর সে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে। এর আগে তোমার দিল্লি সালতানাতের সময় এবং পরে মোগল আমলেও তখন সরকারি ভাষা ছিল ফার্সি। আর বেন্টিং আসা সরকারি ভাষা করে দিল ইংরেজি। আর এই গুগল মিটে স্লাইড আসে, আমি স্লাইডে আছি, আমি আমার এখানেও আমি দেখতেছি, এখানের মধ্যে গুগল মিটে আছে। তুমি লিবনে জয়েন করো। এবং ফার্সির পরিবর্তে যখন ইংরেজি ভাষা চালু করে হলো সরকারি ভাষা হিসেবে, তখন মুসলিমরা আবার কিন্তু অনেক পিছনে চলে চলে গেল। কারণ আগে ফার্সি সবাই পারতো, হিন্দু মুসলিম সবাই পারতো ফার্সি, রাজদরবারে চাকরি করার জন্য। কিন্তু যখন ফার্সি পরিবর্তে যখন ইংরেজি চালু করা হলো, এটা হিন্দুরা অ্যাকসেপ্ট করলেও মুসলিমরা এটা অ্যাকসেপ্ট করে নাই। তাহলে মুসলিমরা আস্তে আস্তে এখন ওরা অনেক পশ্চাৎপসর হয়ে যাবে। এবং সে, আমরা দেখছিলাম যে সে রাজা রামমোহন রায়ের সাথে সতীদাহ প্রথা সে নিষিদ্ধ করছে। তাহলে আমরা বেন্টিং, সে মোটামুটি ভালো কাজ কাজ করছে কিছু। সে ভারতের প্রথম গভর্নর জেনারেল। সে দেখলো এখানে ডাক্তার টাক্তার তেমন একটা নাই, স্যাকমো আছে প্রচুর পরিমাণে। স্যাকমো এখানে সব ডিপ্লোমা ডাক্তার, ওরা স্যাকমো, ওরা হচ্ছে যে কয় ওরা তো কোয়াক। তো সেগুলো ডাক্তার, এমবিবিএস ডাক্তার লাগবে। হুম। উর্দুর, হ্যাঁ উর্দু পারতো মোটামুটি। উর্দু ছিল তোমার, উর্দুর লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে তোমার হচ্ছে যে উর্দু হচ্ছে একটা কাব্যিক ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, উর্দু হচ্ছে ভারতবর্ষের লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তার মানে মোটা ভারতবর্ষের সব অঞ্চলে মানুষ মোটামুটি উর্দু বুঝতো। হ্যাঁ, উর্দু হিন্দি এগুলো কিন্তু তোমার হচ্ছে যে কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ উর্দু, মোটামুটি সবাই বুঝতো উর্দু। আসো, আমরা আসবো উর্দু নিয়ে, আমরা বলবো এখানের মধ্যে যে আসলে তোমার সরকারি ভাষা জিনিসটা আসলে কি, বা সরকারি ভাষা এখানে কি কাজে লাগে, তোমার সরকারি কাজকর্ম কোন ভাষায় পরিচালিত হবে, এগুলো। হ্যাঁ, উর্দু হচ্ছে আরবি হরফে লেখে, বাট উর্দু ইজ নট আরবিক। উর্দু আরবিক ভাষা না, আরবি ভাষা থেকে আসে নাই। উর্দু হিন্দি এগুলা কাছাকাছি, প্রায় অনেক মিল আছে। উর্দু হিন্দু একদমই অনেক মিল, কাছাকাছি ভাষাগুলো। তাইলে আমরা এখানে বেন্টিং পড়ে ফেললাম, মেডিকেল কলেজ বানাইছে, পাবলিক লাইব্রেরি বানাইছে, এবং সে ফার্সি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে। ও ইংরেজি ভাষা তো লাগবে এখানের মধ্যে, মেডিকেল কলেজের বই আবার তো ইংরেজি বই লাগবে, তাই না? মেডিকেল কলেজের জন্য ইংরেজি বই লাগবে, যেহেতু সে ইংরেজি ভাষা চালু করছে, সেখান দিয়ে সহিতা প্রথা নিষিদ্ধ করছে। এখন আমরা আসবো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তো মেডিকেল কলেজ যে বানাইলো বেন্টিং, এখন
বেন্টিং মেডিকেল কলেজে এখন পড়তে আসছে লোকজন, ছেলেমেয়েরা পড়তে টড়তে আসছে। সতীদাহ প্রথা রহিত করতে নিষিদ্ধ করতে। উনি কেন চালু করবে? সতীদাহ প্রথা তো অনেক আগে থেকে ছিল ভারতবর্ষে। সতীদাহ প্রথা তো অনেক আগে থেকে ছিল ভারতবর্ষে। এটা রাজা রাজা রামমোহন রায় এটা নিয়ে লেখালেখি করতে, সামাজিক আন্দোলন করতে, উনি সরকার প্রধান হিসেবে এটাকে স্বীকৃতি দিচ্ছে জাস্ট। ঠিক আছে, ওকে। আসো, এখন বেন্টিং মেডিকেল কলেজ বানাইলো। মেডিকেল কলেজ বানাতে গিয়ে দেখলো যে এখানে আমার ছেলেরা মেয়েরা পড়তে আসতেছে, ওরা ডাক্তার একটু গ্রুপ স্টাডি করে পড়ে। তো মেডিকেল কলেজে তো গ্রুপ স্টাডি করে সবাই, কি বলো? এই তোমরা গ্রুপ স্টাডি করো নাই? ডাক্তারেরা করছো কিনা গ্রুপ স্টাডি? গ্রুপ স্টাডি করতেছে। এখন গ্রুপ স্টাডি করতে গিয়ে তো তোমরা জানো এখানের মধ্যে তোমার স্টাডি পার্টনার থেকে অনেকে লাইফ পার্টনার হয়ে যায় এখানের মধ্যে। তো লাইফ পার্টনার হওয়ার প্রসেসে আসতে গিয়ে দেখলো যে এখানে লাইফ পার্টনার হওয়ার প্রসেসের মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা যোগাযোগের সমস্যা হচ্ছে এখানের মধ্যে। যোগাযোগ সমস্যা, একজন ধরো আসছে বাংলাদেশ থেকে, একজন আসছে ধরো তোমার হচ্ছে যে আম, যে মুর্শিদাবাদ থেকে। একজন একজন বাড়িতে কেমন যাবে, দেখাশোনা কেমন করে, চিঠিপত্র আদান প্রদান করতে হবে, হ্যাঁ, ফোনে যোগাযোগ এগুলো হচ্ছে না, এগুলো কোনোভাবে। তো ডালহৌসিকে বললো যে ভাই আপনি আমাদের একটু এগুলো ব্যবস্থা করে দেন, আপনি ভালো লোক আসেন, আমাদের এগুলো একটু সিস্টেমটা একটু ভালো করে উন্নয়ন করে দেন। ডালহৌসি বুঝতে পারছে বিষয়টা, যে ছেলে মেয়েদের যে সমস্যাটা। তো সে কি করছে, ওকে ঠিক আছে তোমাদের টেলিগ্রাফ লাইন স্থাপন করে দিলাম, তোমরা টেলিগ্রাফের মাধ্যমে নিজেদের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারবা। 1850 সালে সে টেলিগ্রাফ লাইন স্থাপন করে দিচ্ছে এখানে আমাদের, যাতে সবাই যোগাযোগ করতে পারে। আর কি বাংলা লোকের সাথে মুর্শিদাবাদের লোকের যে প্রেম ভালোবাসা হইলে তো এখানে আবার যাইতে হবে তো বাড়িতে। এই জন্য সে রেল যোগাযোগের সূচনা করে দিচ্ছে এখানের মধ্যে। তো তার রেলটা বাংলা পর্যন্ত আসে না, বাংলা পর্যন্ত আসবার পরে হ্যাঁ সে মোটামুটি সিস্টেম সে শুরু করতেছে। এবং সে যাতে চিঠি লেখা যায় এখানে, তো তোমার হচ্ছে যে ধরো যখন ছুটি যখন হয়, বাৎসরিক ছুটি হলে তখন তো দেখা সাক্ষাৎ হচ্ছে না, তো দেখা সাক্ষাৎ না হলে তো অনেক দিন, তো কি করবে, পত্র যাতে লেখা করা যায়, ডাক টিকিটও চালু করে দিছে যাতে লোকজন চিঠিপত্র লিখতে পারে। এবং সে যেহেতু তোমার হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে দেখা যাচ্ছে তার অনেক একটা আবেগ কাজ করতেছে তার মধ্যে। ভারতবর্ষের সিস্টেম ছিল আগে হিন্দুদের মধ্যে, যারা বিধবা তাদের কিন্তু আর বিয়ে হতো না। তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ নিয়ে সামাজিক একটা আন্দোলন গড়ে তুললো, এবং এটা নিয়ে সে খুবই বিরূপ একটা সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে পড়লো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মোটামুটি সবাই অনেকে দালাল টালাল বলে মোটামুটি অনেক কিছু করতেছে। এরপর উনি অটল ছিল ওই প্রথার, মানে ওই বিধবা বিবাহ সূচনা করার আর, দিকে। এবং উনি ডালহৌসিকে বলছে, ডালহৌসি তো বুঝছে না জিনিসটা আসলে তো একটা মেয়ে 12 বছর বয়সে বিধবা হয়ে গেল। তো ওয়াটার মুভিটাকে দেখছো? ওয়াটার, ওয়াটার মুভিটাকে দেখছো কিনা? ওয়াটার দেখছো? ওয়াটার মুভিটা দেখছো? ওয়াটার মুভি দেখো, ওয়াটার মুভিটা দেখো, ঠিক আছে দেখো। হ্যাঁ, ওয়াটার মুভিটা দেখো সবাই, ভালো একটা মুভি। তো ডালাসি ভাই তো বুঝছে ওয়াটার মুভির মতো, এখানে দেখা গেল একটা মেয়ে 12 বছর বয়সে বিধবা হয়ে গেল, তো ও কি করবো? হ্যাঁ, তো তখন সে বিধবা বিবাহ মোটামুটি চালু করে দিচ্ছে। শালা এখানে প্রেম ভালোবাসার দিকে একটু আবেগ হইলো, সে কিন্তু সাম্রাজ্যবাদী ছিল, কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, সে ছিল কি, ডেঞ্জারাস রকমের সাম্রাজ্যবাদী। কি করছে সে? সে বিধবা বিবাহ প্রথা প্রচলন করছে, ঠিক আছে, সে ভালো কাজ টাজ করছে। তারপরে এখানের মধ্যে বিদ্যাসাগরকে সমর্থন করে সে বিধবা বিবাহ আইন প্রণয়ন করছে, ডালহৌসি। হ্যাঁ, তবে এই আইনে স্বাক্ষর করে এটাকে বিধিবদ্ধ আইন, গ্যাজেট বাড়ি করছে লর্ড ক্যানিং। ক্যানিং বাড়ি আমরা সামনে পড়বো। ডালহৌসি কি করলো এখানের মধ্যে দেখো। ডালহৌসি সে বলল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন করদ অধিরাজ্যের রাজা, মানে ওর আন্ডার আছে এরকম কোন রাজা, যদি তোমার রাজা যদি একটু বোকাচোদা হয়, অপদার্থ যদি হয় একটু, এবং সে রাজা যদি তার যদি কোনো পোলা না থাকে, পোলা না থাকা অবস্থা যদি সে মৃত্যুবরণ করে, বোকাচোদা মানে হচ্ছে যদি প্রজা বিদ্রোহ কন্ট্রোল করতে পারতেছে না, হ্যাঁ, প্রজাদেরকে কন্ট্রোল, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না, এরকম যদি হয়, বা তার যদি কোনো পোলা না থাকে, তাইলে সে রাজ্যটা একটা ত্রুটিপূর্ণ সামন্ত রাজ্য হিসেবে সে ধরে নিবে, এবং এইটা সে ব্রিটিশ ভারতের আন্ডারে সে নিয়ে আসবে, এবং দেশীয় রাজ্যের মর্যাদা হারাবে। হ্যাঁ, সিস্টেমটা চিন্তা করো তার কি। পোলা না থাকলে ওইটা তো পরে কাকে দিবে, পরে কাকে দেওয়া লাগবে না, আমরা নিয়ে নেবো ওইটাকে। এই জন্য তখন রাজারা, ধরো তোমার পোলা হচ্ছে না, আরেক বিয়ে করতেছে রাজা, পোলা হচ্ছে না, আরেক বিয়ে করতেছে রাজা, আরেক বিয়ে করতেছে সে একটা পোলা হওয়ার জন্য। দেখা গেল রাজা নিজেরই তোমার মেশিনে ঝামেলা আছে, কিন্তু তখন ওটা তার বুঝতো না তখন লোকজন। এবং এটা হলো সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি মানে হচ্ছে রাজার যদি কোনো পলা না থাকে তাহলে ওই রাজ্যে সত্য বিলোপ করতে হবে, এবং এটা তোমার ব্রিটিশ ভারতের অধীনস্থ হয়ে যাবে। এইটা আরেক মারাত্মক টেকনিক ছিল। এই টেকনিকের আন্ডারে অসংখ্য রাজ্য সে তার নিজের আন্ডারে নিয়ে আসতে সক্ষম হলো, মানে নিজের সাম্রাজ্য বিস্তার করতেছে এখানের মধ্যে। সব রাজ্যে একটা একটা নতুন নতুন রাজ্য সে দখল করে ফেলতেছে। তাহলে আমরা ডালহৌসি পড়ে ফেললাম। এখন আমরা আসবো আমাদের হচ্ছে যে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, আমরা কিন্তু ভারতে গভর্নর জেনারেলের শেষ দিকে চলে আসছি, কিন্তু একটু পরেই এখন সিপাহি বিদ্রোহ হবে। লর্ড ক্যানিং ক্ষমতায় চলে আসছে।
আমি বলছো 47 কত সময় পাওয়া যাবে, শুনো। এই স্লাইডের বাইরে যদি কোনো কোশ্চেন যদি থাকে, স্লাইডের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা ক্লাসে পরে বলবো, হ্যাঁ আমি আনসার দিব এখন। স্লাইডের বাইরে কোনো কোশ্চেন করো না। তা লর্ড ক্যানিং হচ্ছে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। ক্যানিং, হ্যাঁ দেখো এরকম, এই যে ক্যানিং চেহারাটা বেশ সুন্দর মনে হচ্ছে। ও মনে হয় একটু, ওর মন খারাপ একটু, মানে ওর ঘুমাই নাই মনে হয় একটু, ওর একটু কফি টফি খাওয়াইতে হবে, হ্যাঁ কফি টফি খাওয়াইতে হবে একটু, ওর টাকা পয়সা মনে হয় সংকট আছে একটু ওর, গরিব মনে হয় ও। তো ওরে আমরা কিছু করতে পারি কিনা। আচ্ছা, ও কাগজে মুদ্রা চালু করে দিচ্ছে সে। ক্যানিং হচ্ছে কাগজে মুদ্রা চালু করছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা দেখো। ও হচ্ছে প্রথম ভারতে কাগজের মুদ্রা চালু করে, এর আগে সব কয়েন ছিল। কয়েন তো খুচরা কয়েন, ওর সমস্যা হইতো, ওই এত খুচরা কয়েন পকেটে রেখে চলাফেরা করা ঝামেলা খুবই। এবং সে হচ্ছে কাগজের মুদ্রা চালু করে দিচ্ছে সে। আর ক্যানিং, সে দেখলো যে মানুষ এখানে ব্যাপক গ্যাঞ্জাম করে, তো এদের মারির জন্য পুলিশ লাগবে, এরপরে সে তোমার পুলিশি ব্যবস্থা চালু করে দিয়েছে লর্ড ক্যানিং, এদেরকে মার দিতে হবে যথেষ্ট পরিমাণ। সেগুলো পুলিশ সিস্টেম আছে এখানের মধ্যে। আর আমাদের ডালহৌসি ভাই, সে তো আমরা যে দেখছি ভালো লোক ছিল, ওখান দিয়ে তোমার হচ্ছে যে না একদিক দিয়ে খারাপ ছিল। সে কয় ফোকাসে ধরলে তোমার রাজ্য দখল করে ফেলবো। পরে সে টেলিগ্রাফ লাইন বানাই দিছে, আমাদেরকে ডাক টিকিট বানাই দিছে এখান দিয়া। তারপরে তোমার হচ্ছে যে রেল লাইন স্থাপনও করে দিছে, শুরু করছে উপমহাদেশে। তো উপমহাদেশে এই রেল লাইনটা বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছে কিন্তু ক্যানিং। তাহলে উপমহাদেশে প্রথম রেল লাইন স্থাপন করছে ডালহৌসি। আর বাংলাদেশে, বাংলাদেশে রেল লাইন স্থাপন করছে হচ্ছে লর্ড ক্যানিং। বাংলা পোলাপান বললো যে ভাই এখানে তো শুধু অন্য জায়গার পোলাপান এটা রেল লাইনে যাইতে পারে, আমরা যাইতে পারি না, আমাদের এখানে একটু স্থাপন করে দেন। তখন এখান দিয়ে ক্যানিং ভাই ঠিক আছে আমি স্থাপন স্থাপন করে দিচ্ছি, তো এই দিকে আসছে নিয়ে আসছে। এতক্ষণ যা যা পড়লাম, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইন এখানে 1 কোটি স্টার, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এগুলো একটু ডিভিশন দেই। বিসিএস, বাংলাদেশ ব্যাংক, অন্য চাকরি পরীক্ষা সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ। দ্বৈত শাসন এটা ক্লাইভের মাথা থেকে আসছে 1765 সালে। 76 মন্বন্তরের জন্য দায়ী হচ্ছে ক্লাইভ, তখন ক্ষমতা ছিল কার্ডিয়ার। দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে দেয় ওয়ারেন হেস্টিংস, সে এটা বিলুপ্ত করে দেয়। এবং 1773 সালে নিয়ামক আইন হয়, এবং নিয়ামক আইনের অধীনে সে হয়ে গেল প্রথম গভর্নর জেনারেল। 5 শালা বন্দোবস্ত, এই শালা মানি হচ্ছে শন, হ্যাঁ এই শালা মানি হচ্ছে তোমার বউর ভাই শালা না। তাহলে এই 5 শালা বন্দোবস্ত চালু করছে হেস্টিং। হেস্টিং আরো কিছু কাম করছে, রাজস্ব বোর্ড স্থাপন করছে। হেস্টিং আর কি কাম করছে একটু বলো তো, কমেন্টে লিখো দুই একটা। হেস্টিং আর কি কাম করছে, কমেন্টে লিখো দুই একটা। হেস্টিং আর কি কি করলো। এই তো দেখলো যে এখানে মারপিটে নিউজ পাওয়া যাচ্ছে না, তাহলে নিউজ পেপার লাগবে এখান দিয়া, নিউজ পেপার লাগবে এখান দিয়া। সে জ্ঞানের প্রতি খুবই আগ্রহ ছিল না, এশিয়াটিক সোসাইটি, সে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে এখান দিয়া। আর কি করছে সে, সে রাজধানী করছে কলকাতা, রাইট সে কলকাতা রাজধানী করছে, সে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সে করছে। ওকে। কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত চালু করছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছে, এবং জমিদারি প্রথা চালু করছে। এবং সে বলছে আমার স্যার ডাকবা, সুতরাং তোমরা সবাই বিসিএস ক্যাডার। তারপরে হচ্ছে যে বেন্টিং, তার অবদান হচ্ছে সে সতীদাহ প্রথা বিলোপ করছে। আর কি বানাইছে সে, বেন্টিং অসুখ বিসুখ চিকিৎসা করার জন্য সে মেডিকেল কলেজ বানাইছে সে, তাই না, মেডিকেল কলেজ বানাইছে সে। আর কি বানাইছে সে, মেডিকেল কলেজে বলা পায় না কিন্তু পড়বে কোথায়, পড়ার জন্য ইয়ে লাগবে না, গ্রুপ স্টাডি করবে কোথায়, গ্রুপ স্টাডি করার জন্য লাইব্রেরি বানিয়েছে। হ্যাঁ তোমরা এসে এখানের মধ্যে গ্রুপ স্টাডি করো, লাইব্রেরি বানিয়েছে, পাবলিক লাইব্রেরি বানিয়েছে গ্রুপ স্টাডি করার জন্য, বেন্টিং। তারপরে যেহেতু এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, এখন ডাক্তাররা গ্রুপ স্টাডি করতে গিয়ে তো এখানে মধ্যে তোমার গ্রুপ পার্টনার, স্টাডি পার্টনার, লাইফ পার্টনার হয়ে যাবে। লাইফ পার্টনার হওয়ার জন্য এই পোস্ট অফিস, ডাক টিকেট, টেলিগ্রাম, রেল, এগুলো করে দিল কে, আমাদের এই ডালহৌসি ভাই। এবং সে বুঝে এই জিনিসগুলো খুব, এবং সে এটা বুঝতে পারে, সে বিধবাদের বিবাহ করার ব্যবস্থা করে দিছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়, যে আইনটা করার জন্য চেষ্টা হচ্ছিল। আর ক্যানিং সে ভাঙতি পয়সা নিয়ে খুব বিপর্যয়ের মধ্যে ছিল, এত ভাঙতি পয়সা, এত কাগজ, এত কয়েন কয়েন জমাতে সমস্যা হচ্ছিল, সে কি করছে, সে কাগজের মুদ্রা চালু করে দিছে। আর ক্যানিং এর আমলে ভারতে প্রথম স্বাধীনতা আন্দোলন সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের সময় এই ক্যানিং ছিল গভর্নর জেনারেল। এখন চলো আমরা আমরা ভারতের প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন সিপাহী বিপ্লবের পথে আমরা এখন আগে যাই। ব্রিটিশদের যে নানামুখী বৈষম্য, এই বৈষম্যের কারণে এমনিতেই তোমার হচ্ছে যে এই অঞ্চলের মানুষজন খুবই অতিষ্ঠ ছিল। তবে এই অঞ্চলের মানুষ হচ্ছে তোমার সবচেয়ে বেশি যেটা নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে ধর্ম। এটা হচ্ছে ধর্ম নিয়ে খুবই কনসার্ন। ধর্মীয় কোনো আঘাত যদি তার আসে, সে কিন্তু এটাতে সে ভয়ঙ্কর লেভেলের রেসপন্স করে। সে এটা সে কোনোভাবে সহ্য করে না, কিন্তু সে কোনোভাবে এটা টলারেট করে না। ব্রিটিশরা এনফিল্ড নামক একটা বন্দুকের কার্তুজ নিয়ে আসে, যেটা দাঁত দিয়ে যেটা কাটা লাগতো।
একটা গুজব রটে যায় যে এই কার্তুজ শুয়োর এবং গরুর চর্বি দিয়ে তৈরি। হিন্দুরা মনে করলো আমাদের ধর্ম নষ্ট করার জন্য গরুর চর্বি দিছে, মুসলিমরা মনে করলো আমাদের ধর্ম নষ্ট করার জন্য ওরা এখানে শুয়োরের চর্বি দিছে। তার ফলে হিন্দু এবং মুসলিম সিপাহীরা ওরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ওরা এখানের মধ্যে ওরা উত্তেজিত হয়ে গেল। চিন্তা করলো যে আমরা ওদেরকে এখন হটাইতে হবে। হুম? যেহেতু ওরা আমার ধর্ম বিনষ্ট করার জন্য কার্তুজ প্রচলন করছে। তো এটা একটা মাত্র কারণ নয়, এটা তো একটা, এটা শুধু একটা মাত্র কারণ না, এটা অনেকগুলো ফ্যাক্টর জড়িত এখানের মধ্যে। ওরা অনেক অত্যাচার করতো, এখানকার সিপাহীদের বেতন বোনাস সবকিছু নিয়ে ওরা অনেক অত্যাচার করতেছিল, আমাদের সম্পদ পাচার করে ফেলতেছিল। হ্যাঁ, আমরা গরিব হয়ে যাচ্ছিলাম, মানুষও দেখতেছিল কিন্তু আমরা গরিব হয়ে যাচ্ছিলাম, ওরা আমাদের সব নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রচন্ড রকমের ক্ষোভ ছিল। এটা শুধু একটা মাত্র কারণ না, সিপাহীদের মধ্যে ক্ষোভটা বাড়তে থাকে। 1857 সালে 26 জানুয়ারি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে সিপাহীরা প্রথম বিদ্রোহ করে এবং ক্রমান্বয়ে সকল সৈন্য শিবিরে ছড়িয়ে পড়লেও এই বিপ্লব অবশেষে ব্যর্থ হয়। এবং এই বিপ্লব ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। হুম, তো সিপাহী বিদ্রোহে এখানে স্বাধীনতা সংগ্রামী যারা, তাদেরকে কিন্তু প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে এখানে কিন্তু তোমার ওদের লাশ কিন্তু অনেকদিন ঝুলেছিল এখানের মধ্যে। এটা ব্রিটিশরা কেন করলো এই ক্রুয়েলটি? যাতে করে মানুষজন যাতে ভয় পায় যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ওরা এভাবে কন্ট্রোল করবে, এই ভয় যাতে পায় এখানের মধ্যে ফাঁসি দিয়ে অনেকদিন পর্যন্ত এখানে লাশ ঝুলে রাখছে বাহাদুর শাহ পার্কে। এখন যেটা ভিক্টোরিয়া পার্কে, ও তিতুমির কলেজের, তিতুমির কলেজ সরি, তোমার হচ্ছে যে ইয়ার আবার কি না, জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে, জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে তোমরা দেখবে যে ওখানে যে ভিক্টোরিয়া পার্ক, এটা হচ্ছে যে আগে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত ছিল, হ্যাঁ, কবি নজরুল কলেজের ওদিকে। এটা সিপিআই বিদ্রোহের একমাত্র স্মৃতি বিজড়িত স্থান। আর সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। তো এখানে জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু মঙ্গল পাণ্ডে না, মঙ্গল পাণ্ডের ভূমিকা অভিনয় করছেন, ওনার নাম হচ্ছে আমির খান, উনি ভারতীয় অভিনেতা। আশা করি তোমরা এটা জানো। পলাশি যুদ্ধ যুদ্ধ তো গত ক্লাসে পড়াইছে তাসনিয়া, ওটা তো গত ক্লাসে পড়াইছে। তো মুঘল আমলের পড়াইছে আমাদের সিদ্ধার্থ ভাই। লাস্ট রেকর্ডটা দেখো, গত রেকর্ডটা দেখো, হ্যাঁ। তো এই প্রথম স্বাধীনতা যুদ্ধে এখানে এখানে যে ব্যাপক আন্দোলনটা হইলো, এটা না মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং, এটা একটা ফ্লপ সিনেমা, মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং। আমি বলিউডের মুভির মধ্যে শুধু আমির খানের মুভি দেখি। আমির খানের মোটামুটি ম্যাক্সিমাম মুভি দেখছি, অন্য কোনো নায়িকার পুরো মুভি দেখি নাই, কারণ আমি একটা হিন্দি বুঝি না, ক্যাপশন দেখতে হয়। আচ্ছা চলো, আমরা হচ্ছে যে আবার চলে আসে সিপাহী বিপ্লবে। তো সিপাহী বিপ্লবের এখানে ব্রিটিশরা বুঝতে পারে, কিরে এখানে তো কোম্পানি অনেক আকাম কুকাম করতেছে, এটা তো প্রপারলি শাসন করতেছে না, এটা তো প্রচন্ড তাহলে আকাম কুকাম করতেছে, জনগণ তো উত্তেজিত হয়ে যাচ্ছে এখানের মধ্যে, তাহলে নিশ্চয়ই ওরা প্রপারলি শাসনটা করতে পারতেছে না। তখন রানী সিদ্ধান্ত নেয়, তাহলে রানী এটা নিজের হাতে নিয়ে নিবে। এই প্রথম স্বাধীনতা যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং শাসন ক্ষমতা চলে যায় রানীর হাতে। উনি ওনার প্রতিনিধি ভাইসরয়দের দ্বারা এই অঞ্চলে কার্যক্রম চালাতেন। আচ্ছা কোন রানী বলতে পারবা? কোন সে রানী? ইংরেজি সাহিত্যে পড়ছো? রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া অনেক বছর হায়াত পাইছিল, অনেক বছর হায়াত পাইছিল, অনেক বছর হায়াত পাওয়ার কারণে ওর বলা ক্ষমতা আস্তে আস্তে বুড়ো হয়ে গেছিল। তো এখানে রানী দ্বিতীয় বাহাদুর শাহকে তোমার রেঙ্গুনে নির্বাসিত করেন। এ হচ্ছে সেই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, দ্য লাস্ট মুঘল। উইলিয়াম ড্যালরেম্পলের একটা বই আছে, দ্য লাস্ট মুঘল, বাহাদুর শাহ জাফর। ওনার জীবন কাহিনী নিয়ে, উনি খুবই তোমার হচ্ছে খুবই ধনী ছিল, কিন্তু তার শেষ জীবন খুব খারাপ অবস্থা যায়, খুব দুঃখ দুর্দশায় খুব খারাপ অবস্থা যায়, রেঙ্গুনে উনি ওখানে মৃত্যুবরণ করে। তাহলে আমরা এখন সিপাহী বিদ্রোহের পরে ভারতে রানীর শাসন শুরু হয়ে গেল। এখন রানী নিজে ক্ষমতা নিয়ে নিল। রানী বললো ঠিক আছে কোম্পানি, তোমরা শাসন করা লাগবে না, তোমরা পারতেছো না, তোমরা তোমরা কন্ট্রোল করতে পারতেছো না, কারণ মানুষ তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। এখন রানী নিজে শাসন করবে। রানী যদি নিজে শাসন করে, রানী যে প্রতিনিধি যে আসবে তার টাইটেলটা কি? ধর ইউনুসের টাইটেলের প্রধান উপদেষ্টা, তাহলে এখনকার টাইটেল কি হবে? তাহলে আমরা ভারতে গভর্নর জেনারেলটা অতিক্রম করছি, এখন যিনি আসবে তার টাইটেল হবে গভর্নর জেনারেল ও ভাইসরয়। সে হচ্ছে এখন থেকে গভর্নর জেনারেল ও ভাইসরয়, তাকে আমরা ভাইসরয় নামে ডাকবো। ভাইসরয়ের বাংলা হচ্ছে বড় লাট। তাহলে এখন থেকে আমরা যে আসবে শাসন ক্ষমতায়, তার টাইটেল হবে বড় লাট। এখন বড় লাটের শাসন শুরু হয়ে গেল। আসো আমরা ক্যানিং চিন্তা করলাম, বেচার এমনিতেই মন খারাপ, এমনিতে ওর ভাঙতি বসে নিয়ে ওর মন টন খারাপ, কাগজে মুদ্রা চালু করছে আর পুলিশি সিস্টেমও চালু করছে সে। তো ঠিক আছে ভাই, তো ওর একটু মন মেজাজ খারাপ, ওরে আমরা ভাইসরয় হিসেবে আবার রেখে দিলাম, যে থাক তুই ভাইসরয় থেকে যা ভাই।
যেরকম আমরা ওয়ারেন হেস্টিংসকে আমরা সে ছিল বাংলার গভর্নর, গভর্নর জেনারেল হিসেবে ওকে রেখে দিছি। বেন্টিং ছিল বাংলার শেষ গভর্নর জেনারেল, ওকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে রেখে দিলাম। ক্যানিংকে রেখে দিতে দিলে, ও যেহেতু আগে গভর্নর জেনারেল ছিল, ওরে বললাম ঠিক আছে তুমি ভাইসরয় হিসেবে থেকে যাও, তুমি কই যাবার। তো ওর একটু গুম গুম লাগতো, একটু সবসময় ও ঝুরতো এরকম। ঝুরতো মানে কি, ঝুরতো মানে হচ্ছে তোমার মানে ঘুমায় পড়া আর কি একটু। তো ও যেতে ঘুমায় পড়তো, ও চিন্তা করলো যাতে ঘুমায় যাতে না পড়া লাগে, তো চা এবং কফি চা শুরু করে দিল এদিকে, যাতে সে ভালো করে চা এবং কফি এখানের মধ্যে জিমাইতো, রাইট। হ্যাঁ, জিমাইতো, রাইট। তো সে চা এবং কফি চাষ শুরু করছে এখানের মধ্যে। তাহলে ক্যানিং কাগজে মুদ্রা চালু করছে, চা কফি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, ও কলকাতা বিশ্ববিদ্যালয় সে এসে করলো যে এখানে, আচ্ছা মেডিকেল কলেজ কে স্থাপন করছিল বলো তো? মেডিকেল কলেজ, মেডিকেলটাকে, মেডিকেলটাকে, মেডিকেল হলে বেন্টিং। অন্য ছাত্ররা বললো যে ভাই আপনারা শুধু এখানে ডাক্তারি পড়তে দিতেছেন, আমরা কি দোষ করছি, আমাদের তো পড়তে দিতে হবে একটু, আর শুধু ডাক্তারি বললে হবে নাকি? ওরা ওখানে পাবলিক লাইব্রেরিতে যায়, ওখানে আমাদের প্রেম ভালোবাসা করতেছে, তা আমাদেরকে সুযোগ দিন একটু, আমাদের একটা ইউনিভার্সিটি বানিয়ে দেন। কেনিগুলো ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি একটু, কই তোমরা তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য বানিয়ে দিলাম। তাহলে ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল। তাহলে মোটামুটি আমরা ক্যানিং পড়ে ফেললাম। আচ্ছা ক্যানিং, আমরা ঢাকা পৌরসভা যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে আসি, শর্ট রিভিউ। তাহলে ক্যানিং হচ্ছে পুলিশি ব্যবস্থা, চা কফি, কাগজে মুদ্রা, কলকাতা ইউনিভার্সিটি। সে হচ্ছে ভারতের প্রথম তোমার হচ্ছে ভাইসরয়। সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে, 1857। একমাত্র স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যেটা ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত। তারপরে এটা 26 জানুয়ারি হয় মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। তারপর আমরা এখানে কিছু গভর্নরদের, গভর্নর জেনারেলদের কিছু, ওদের কিছু পড়ছিলাম, ওদের কিছু অবদান পড়ছিলাম। সিপাহি বিদ্রোহকালীন গভর্নর জেনারেল ছিল ক্যানিং, কাগজে মুদ্রা ক্যানিং, বিধবা বিবাহ ডালহৌসি, টেলিগ্রাম ডালহৌসি, রেল ডালহৌসি, পোস্ট অফিস ডালহৌসি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে সতীদাহ প্রথা বেন্টিং, চিরস্থায়ী কর্নওয়ালিস, জমিদারি কর্নওয়ালিস, আমরা সার ডাকবা কর্নওয়ালিস, রাজস্ব বোর্ড হেস্টিং, পাঁচশালা হেস্টিং, এশিয়াটিক সোসাইটি হেস্টিং, নিউজ পেপার হেস্টিং, কলকাতা রাজধানী হেস্টিং। দুধের শাসন ক্লাইভ, 76 মন্ত্রের সময় ছিল ক্ষমতা লর্ড কার্ডিয়ার। তারপরে উপমহাদেশের রেল যোগাযোগ ডালহৌসি, বাংলা হচ্ছে ক্যানিং, পুলিশ ক্যানিং। ওকে, সত্যবিলোপ ডালহৌসি। হ্যাঁ, সত্যবিলোপ কি জিনিস, যদি ও যদি বলা না থাকে, অবকাশদ হয়, তাহলে হচ্ছে যে ওটা ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। আর হচ্ছে তোমার ডালহৌসি সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিল। তারপরে বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা পাবলিক লাইব্রেরি, মেডিকেল কলেজ যেহেতু স্থাপন করতে বলা হয় না, আবার গ্রুপ স্টাডি করতে করবে, গ্রুপ স্টাডি করার জন্য পাবলিক লাইব্রেরি বানিয়ে দিয়েছে সে। ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে দিয়েছে সে, মেডিকেল কলেজের বই তো ইংরেজিতে এখান দিয়া, তাহলে সে ইংরেজি ভাষা চালু করে দিয়েছে সরকারি ভাষা হিসেবে। সতীদাহ প্রথা সে এখানে সিদ্ধকরণ করে দিচ্ছে, এটার জন্য সহায়তা করছে, মূল আন্দোলনটা শুরু করছে রাজা রামমোহন রায়। তারপরে হচ্ছে যে অধীনতামূলক বশ্যতা, এটা হচ্ছে যে লর্ড ওয়েলেসলি। আমার বস মানবো, আমরা টাকা দিবা, নাইলে পরে তোমারটা আমি দখল করে ফেলবো। এটা লর্ড ওয়েলেসলি, ওকে বলা হয় সাম্রাজ্যবাদী বড়লাট, অধীনতামূলক মিত্রতার প্রবক্তা। কোন পরে পড়ছি আমরা। ওকে, চলো আমরা হচ্ছে যে আমাদের পরের অংশ চলে যাই। তো আমরা এখন একটু কলকাতার দিকে অনেকক্ষণ আমরা এখন একটু ঢাকার দিকে মনোযোগ দিই। আসো, ঢাকার দিকে আমরা ঢাকা শহরটাকে আমরা একটু রিফর্ম করব। আমরা এখানে আমরা মিউনিসিপ্যালিটি বানাবো, ঢাকা পৌরসভা গঠন করব। ঢাকা পৌরসভা গঠন করলো স্যার জন লরেন্স। হ্যাঁ, লরেন্স এসে ঢাকা পৌরসভা গঠন করলো, ওর একটাই। এরপরে আমরা আসবো লর্ড মেয়ো। লর্ড মেয়ো হচ্ছে উপমহাদেশে প্রথম আদমশুমারি করে। সে যে কিরে এদের তো এত বাচ্চা কাচ্চা, কয়েকজনে 3 4 4 5টা 6টা 7টা 8টা 10টা গেলে গুনতে হবে, দাঁড়া বলে এত বাচ্চা কাচ্চা কেন এদের? মানুষ চেটে গেছে, কয় তুই আমার বাচ্চা কেন গুনতেছিস, তোরে মেরে ফেলাবো। ওরে ও খুন হয় সেজন্য, সেজন্য খুন হয় না, মজা করলাম। ও একমাত্র ভাইসরয় যে খুন হয়েছিল। আর ও হচ্ছে যে আদমশুমারি প্রবর্তন করছে এখানে মধ্যে 1872 সালে। হ্যাঁ, এও দেখলে মনে হচ্ছে বাচ্চা কাচ্চা পছন্দ করতো না, হ্যাঁ কেমন একটা মুড ধরে আছে যে এত বাচ্চা কাচ্চা কেন, এটা গুনতে হবে। লর্ড মেয়ো শেষ, আমরা হচ্ছে যে আমরা যখন লর্ড লিটনের কাছে। লিটন ভাই এখানের মধ্যে ওর কাজকর্ম ভালো মনে হচ্ছে না। সে যেটা করলো, মানুষ যাতে কোনো রকম বিদ্রোহ করতে না পারে, কোনো রকম যাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, যাতে কোনো অস্ত্র মস্ত্র রাখতে না পারে সে, হ্যাঁ, সে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করছে। অস্ত্র আইন 1878-এর মাধ্যমে সে কিছু কালো আইন প্রবর্তন করছে। এই যে সভা সমিতি করা, অস্ত্র রাখা, সব সে নিষিদ্ধ করে দিয়েছে সে, হ্যাঁ। এবং সে সংবাদপত্র আইন পাশ করে
সে তোমার হচ্ছে যে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা সে করণ করছে। সে অন্য কোনো পত্রিকার টিভি চ্যানেল সে রাখবে না। সে কয় শুধু আমার পক্ষে কথা বললে ও টিভি চ্যানেল রাখবো, এবং আমার পক্ষে কথা বললে ওই সংবাদপত্র রাখবো। অন্য কিছু আমি হচ্ছে যে রাখবো না, লর্ড লিটনের থিওরি অনুযায়ী। কারণ টিভি চ্যানেল বা পত্রিকা যদি রাখা হয় তাহলে তো বিভিন্ন জিনিস তুলে নিয়ে আসবে, তারা সমালোচনা করবে, শুধু নিজেদের জিনিসপত্র এখানের মধ্যে থাকতে হবে। তো আমাদের রিপন ভাই বলে, লিটন তুমি এগুলো কি বলো, এগুলা তুমি এগুলো কি বলো, তুমি এগুলা তোমার তো তুই ঠিক বলো না এগুলা। ওরা না, এগুলা মানুষকে কথা বলতে দিতে হবে, নাহলে তো জনগণ আবার ওরা মত প্রকাশ কিভাবে করবে। তো লিটন তুমি এটা ভালো কাজ করো নাই। ও তোমার হচ্ছে যে কইলো আমি লিটনের আইনটা, ভাই আপনারা চিন্তা করেন না, লিটনের আইনটা আমি বাদ দিয়ে দিলাম। তো রিপন ভাই উনি সংবাদপত্র আইন রহিত করছে। কয় লিটনের আইন এটা থাকবে না, এটা এগুলো ওইটা কোনো কথা হইলো এটা, পত্রিকা থাকবে না মানে কি, পত্রিকা তো থাকতে হবে এখানের মধ্যে, তাহলে ওইটা রহিত করছে আমাদের রিপন ভাই। রিপন ভাই চিন্তা করলো যে এখানে লোকজন অশিক্ষিত হয়ে যাচ্ছে, এখানে আমার পড়াশোনা নাই, কলকাতা ভার্সিটি এটা বানাইছে, কলকাতা মেডিকেল কলেজ বানাইছে, কিন্তু লোকজন হচ্ছে টোটো করে, টোটো কোম্পানি ম্যানেজার, ঠিক মতো করে না। কয় এরা পড়াশোনা করতেছে না কেন, কয় এদেরকে পড়াশোনা যাতে কিভাবে ভালো করে পড়াশোনা করা যায়, উইলিয়াম হান্টারকে সেই চেয়ারম্যান বানাই দিল। আপনি একটা ইয়ে করেন, গবেষণা করেন, আপনি রিপোর্ট দেন আমাদেরকে। কমিটির নাম হলো হান্টার কমিশন। এবং সে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন ফর্ম করছে, যে এখানে শিক্ষা ব্যবস্থা কিভাবে ইমপ্রুভ করা যায়। কয় বলে আমি পড়াশোনা করে না, কয় কেমনে ওদেরকে পড়াশোনা করানো যায়। সে হান্টার কমিশন ফর্ম করে সে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেছে আমাদের লর্ড রিপন ভাই। তারপরে সে তোমার হচ্ছে যে জনগণ বললো, রিপন ভাই আপনি একলাই টিকটক করতেছেন না, ভিডিও টিডিও বানাচ্ছেন আপনি, তো আমাদেরকে সুযোগ দেন একটু। কয় কি সুযোগ দেবো, আমাকে মেম্বার চেয়ারম্যান এগুলো হওয়ার সুযোগ দেন। ঠিক আছে যাও, তোমাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার সুযোগ দিলাম। ভারতে সে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে। ও ঠিক আছে, তোমরা তাহলে মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান টেয়ারম্যান হতে চাইলে হতে পারবা, ইলেকশন ইলেকশন করে হতে পারবা। তাহলে উনি হচ্ছে ভারতে স্থানীয়, এখানকার লোকাল লোকাল গভর্নমেন্টের জনক হচ্ছে রিপন ভাই। ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক হচ্ছে লর্ড রিপন। তাহলে সে বেঙ্গল মিউনিসিপাল আইনের মাধ্যমে ভারতের স্থানীয় শাসনের প্রবর্তন করে। যেহেতু আমরা চেয়ারম্যান মেম্বার হতে পারবো এখন থেকে, সে শিক্ষা কমিশন গঠন করছে। এবং সে তোমার ওই যে লিটনের, লিটন তুমি কি আইন করছো, এগুলো এগুলো ঠিক না, সে সংগঠন আইনটা বাতিল করে দিয়েছে। সে বোঝা যাচ্ছে সে আমাদের লোক মনে হচ্ছে, তাই না, বড় ভালো লোক। তো আমি কিন্তু এই লোকটার একটা কারণে পছন্দ করি, সে যে ভিডিওগুলো বানাচ্ছে লাস্টে, তুমি কি বিষয়টা চিন্তা করছো, যে বলতেছো যে তোমরা যারা পড়াশোনা করতেছো না, একটা বাটাল নিয়ে আমার কাছে আসবা, আমি কাজ শিখে দিব, আমার ডেলি 500 টাকা ইনকাম করতে পারবা। তো ভিডিওগুলো দেখছো, এগুলো হচ্ছে আসল দার্শনিকের কথা। ও আসলে একজন বুদ্ধিজীবী, ও আসলে একজন মানে ওর রিয়েল বুদ্ধিজীবী সে। এই কথাগুলো তো আমিও বলি, এবার এই যে বেহুদা, যে যে পড়াশোনা করে তোমার কোনো কাম কাজ নাই, ওইসব এইগুলো বেকার হয়ে লাভ কি, সার্টিফিকেট অর্জন করে কি লাভ, এইসব সার্টিফিকেট দিয়ে কি হবে, কোনো কাজ কর্ম না শিখলে। ও আসলে একটা পারফেক্ট একটা লোক সে। তো হচ্ছে বাটাল টেলা নিয়ে আসো, আমি কাজ শিখে দিব, তুমি ইয়ে করবা, তুমি হচ্ছে যে ডেলি 500 টাকা করে কামাইতে পারবা, ভালো একটা লোক, পারফেক্ট। আমি তাই মনে করি। উদয়, তুমি এমন সার্টিফিকেট অর্জন করলা, তুমি কি শিখলা না, কোনো কাজ কাম কিছু শিখলা না তুমি। আমি দেখি, আমি ওনার ভিডিও সবসময়, আমি অনেক আগে থেকে ওনার ভিডিও দেখি, আমি ওনার একজন বড় ধরনের ফ্যান বলতে পারো। তো রিপন ভাই উনি যেহেতু আমাদের লোক, উনি একটা জিনিস চিন্তা করলো, যে এর আগে সিস্টেমটা ছিল এরকম, ভারতীয় বিচারক যারা, ওরা ইউরোপীয়দের বিচার করতে পারবে না। ইউরোপীয়রা সাদা চামড়া, ওরা হচ্ছে যে এলিট, আর ভারতীয়রা হচ্ছে ফোন নিয়ে, ওরা আমাদের বিচার কেন করবে, ও এটা করতে পারবে না। রিপন ভাই বললো না, তো এটা তো আপনি ঠিক বলেন না, এটা তোমরা ঠিক বলো নাই। ও তো বিচারক, ও তো বিশেষ ক্যাডার হয়েছে, ও তোমার জুডিশিয়ারি পাস করে আসছে, সে এর মাধ্যমে তো বিচারক হয়েছে, তাহলে এগুলো কেন হবে এগুলা। একদম ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করতে পারবে, সে সে বিচারক, সে জাস্টিস, সে সব করতে পারবে, পড়াশোনা করছে। তো ভারতীয় সমস্যাটা কি। তাহলে রিপন ভাই ও ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করে। ইউরোপীয়রা তো এটা মানবে না, ইউরোপীয়রা কয় না না, ভারতীয়রা আমাদের কেন বিচার করবে, হ্যাঁ। তখন ইউরোপীয় মানে চুরিদের যেগুলো করতো, এগুলা ভারতীয় বিচারকরা বিচার করতে পারতো না। ওদের লোক ওদের বিচার করবে, তো ওদের লোক ওদের শাস্তি ওইভাবে দিবে না। তো আমরা দেখবো তোমার হচ্ছে যে রিপনের এই আইনটা ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে এখানের মধ্যে আম, তোমার ইংরেজরা কিন্তু খুবই চেতে গেল। এবং ভারতের চিন্তা করলো কিরে, যে আমরা বিচার করতে পারবো না ওদের, এগুলো এরা কি বলছে, ওরা তো আসলে রেসিস্ট। তাহলে আমরা এখন এক হয়ে আমরা ঘুরে দাঁড়াইতে হবে, মানে যারা রাজনৈতিক দল গঠন করতে হবে। আমরা দেখবো আর কয়েক বছর পরে ভারতে প্রথম রাজনৈতিক দলটা ফর্ম হবে, দেখবো আর কয়েক বছর পরে হয়ে যাবে জিনিসটা। তো তার আগে আমরা লর্ড ডাফরিনের কাছে চলে আসি। ডাফরিন ভাই দেখলো যে এখানে জমিদাররা হচ্ছে যে এখানের মধ্যে জমির একচ্ছত্র মালিক, জমিদাররা যা খুশি তা করতে পারে, প্রজার কোনো অধিকার এখানের মধ্যে নাই। তার প্রজার সাথে তো জমিদারের এখানে সম্পর্কের বেশ অবনতি। তখন 1885 সালে লর্ড ডাফরিন বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে, যেখানে প্রজাদেরও কিছু অধিকার দেওয়া হয়। এবং এই আইনের মাধ্যমে
প্রজা ও জমিদারদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার একটা তোমার সিস্টেম চালু হয়। তো লর্ড ডাফরিন বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করে। তো ইলবার্ট আইনের বিরুদ্ধে যখন অ্যাংলো ইন্ডিয়ানরা প্রতিবাদ করলো, অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে তোমার অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে তোমার ইংলিশ বংশোদ্ভূত ইন্ডিয়ান। এখনো তো লর্ড আরবিন বলছে, আস্তাগফিরুল্লাহ, এখনো তোমার কলকাতা অ্যাংলো ইন্ডিয়ানদের কিছু এলাকা আছে। তো অ্যাংলো ইন্ডিয়ানরা, অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে কি, ধরো বাপ হচ্ছে তোমার ইংল্যান্ডের, মা ধরো ভারতীয়, এরকম আর কি। হ্যাঁ। তো অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিবাদের কারণে ভারতে, ভারতের চিন্তাগুলো কিরে ওরা তো রেসিস্ট, তো ওদের বিরুদ্ধে আমাদেরকে এখন ঘুরে দাঁড়াইতে হবে। ক্লাস আবার 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। তো ভারতের জাতীয়তাবাদী নেতাদের উদ্যোগে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এইটা জাতীয় কংগ্রেস মানে কিন্তু হিন্দু বা মুসলমান এরকম না, সবাই। এখনো কিন্তু মুসলিম লীগ আসে নাই, মুসলমানদের আলাদা কোনো দল আসে নাই এখন, এখানে হিন্দু মুসলিম সবাই আছে। প্রধান উদ্যোক্তা হইল ব্রিটিশ সাবেক আইসিএস অফিসার অ্যালেন অক্টেভিয়ান হিউম। আর হিউমের এই উদ্যোগের পিছনে কিন্তু বড়লাট ডাফরিনের সমর্থন ছিল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জাতীয় কংগ্রেসের জন্য ডাফরিন এখানের মধ্যে কেন হচ্ছে তোমার সমর্থন হচ্ছে যে দিচ্ছিল। কারণ ওরা চাইছিল এমন একটা প্রতিষ্ঠান যেটা ব্রিটিশদের অনুগত একটা বিরোধী দল হবে। তবে এই সংগঠনটা শেষ পর্যন্ত ব্রিটিশদের অনুগত থাকে নাই, তারা নিজেরাই ভারতের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিছিল। ওরা চাচ্ছিল জাতীয় পার্টির মতো একটা করবে। জাতীয় পার্টি বুঝুনি? জাতীয় পার্টি বুঝো? জাতীয় পার্টি বুঝো না? বিরোধী দল থাকা লাগবে না? জাতীয় পার্টিকে ধরে চাচ্ছিল বিরোধী দল 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 বানানোর জন্য। তো ওরা চাচ্ছিল এরকম, কিন্তু যদি ওদের আশা ভরসা কি হয় নাই, ওদের আশাটা সফল হয় নাই। কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব আহ, ভূমিকায় ছিল। তো ভারতীয় যে কংগ্রেস, এটা 1885 সালে অ্যালান অক্টিভিয়ান হিউম কি করে, উমেশচন্দ্র ব্যানার্জিকে প্রতিষ্ঠাতা করে, উনি প্রতিষ্ঠা করে। তাহলে নেতৃবৃন্দ কারা কারা ছিল, এই দেখো এখানে ওরা সবাই নেতৃবৃন্দ ছিল এখানে। ওরা তখনকার সময় যারা প্রোগ্রেসিভ লোকজন যারা ছিল আর কি, দেখো এই যে প্যান্ট পরতেছে, দেখো এই যে প্যান্ট পরতেছে, এই যে শার্ট প্যান্ট পরা, কেমন একটা স্মার্ট একটা ভাব নিয়ে আছে এখানে আমাদের। ওরা ছিল তখনকার সময় সবচেয়ে শিক্ষিত মানুষজন, প্রগতিশীল লোকজন যারা আর কি ওরা ছিল। তো এই ভারতীয় জাতীয় কংগ্রেস ওরা ছিল ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। আর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। আর উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে উনি প্রথম সভাপতি। তাহলে প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি হচ্ছে হিউম। আর প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। এটার প্রথম রাজনৈতিক দল, এবং এটাই ভারত স্বাধীনের নেতৃত্ব দেয়। এরা প্রথম সম্মেলন করে কোথায়? এরা সম্মেলন করে 1885 সালে মুম্বাই শহরে। আগে ছিল বোম্বাই, পরে হলো মুম্বাই। 28 ডিসেম্বর 1885। আর প্রথম সম্মেলনে সভাপতি হয়ে যান এই উমেশচন্দ্র ব্যানার্জি। তো উমেশচন্দ্র ব্যানার্জি হলো সভাপতি, আর সেক্রেটারি হচ্ছে কে? হিউম, এবং সে প্রতিষ্ঠাতাও। আমরা আস্তে আস্তে চলে আসছি ক্লাসের শেষের দিকে। আমরা এখন চলে আসবো তোমার হচ্ছে যে লর্ড কার্জনের দিকে। লর্ড কার্জন, হ্যাঁ। তোমার দেখছো ওর জামা কাপড় এখান দিয়ে মনে হচ্ছে যেন গোল্ডের, তাই না? দুবাইতে এরকম কি জামা আছে এরকম? এখানে ওদের এরকম গোল্ড, এরকম গোল দিয়ে বানানো, এরকম গোল্ডের জামা কাপড় বিক্রি হয় এখানের মধ্যে। বোঝা যাচ্ছে যে তো ওর আমলে নিশ্চয়ই অনেক ভালো ডেভেলপমেন্ট হয়েছে। কি ডেভেলপমেন্ট হয়েছে দেখি। ওর আমলটা হলো ব্রিটিশ শাসন আমলে স্বর্ণযুগ। লর্ড কার্জন, তার আমলকে বলা হয় ব্রিটিশ শাসন আমলে স্বর্ণযুগ। আমরা তার আমলটা পড়ে আজকে ক্লাসটা শেষ করব। তা লর্ড কার্জন সে ভারতবর্ষের ভাইসরয় হয় 1899 সালে। ভাইসরয় হলো, ভাইসরয় হইয়া সে ব্রিটিশ পার্লামেন্টে 4 বছর পরে বলে যে বাংলাকে ভাগ করে ফেলতে হবে, এ অনেক বড়, এটা শাসন করতে সমস্যা হচ্ছে, এটাকে আমরা ভাগ করে ফেলবো। এখানের মধ্যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কাজ করছে কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ওদের, যেহেতু এখানে বাংলা বিশাল এলাকা। আর লর্ড কার্জন সে তার শাসন ক্ষমতায় ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করছে। এ হচ্ছে কার্জনের নাম অনুসারে লর্ড কার্জনের নামে কার্জন হল 1904 সালে সে প্রতিষ্ঠা করে। আর ভবনটা তৈরিতে টাকা পয়সা দেয় ভাওয়ালের রাজকুমার। তো আমরা দেখবো লর্ড কার্জন যে এই যে তোমার এটা এমব্রয়ডারি, রাইট? এমব্রয়ডারি করে করে রাখছে, হ্যাঁ। তো লর্ড কার্জন যে তার মাথা থেকে যে জিনিসটা আসছে, সে পার্লামেন্টে প্রস্তাব দেয় যে বাংলাকে ভাগ করতে হবে। দেখি তার প্ল্যানের মধ্যে এখানে কি ছিল, বা তারা আসলে এখানের মধ্যে কি করছে। এবং এই বঙ্গভঙ্গর সাথে আমরা এখন পর্যায়ক্রমে আমরা ভারতবর্ষের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখলাম, আস্তে আস্তে ভারতবর্ষ
স্বাধীনতার দিকে চলে যাবে। আজকে আমরা স্বাধীন করবো না, স্বাধীন করার জন্য আমরা একদিন হাতে সময় নিচ্ছি। আজকে আমরা শুধু বঙ্গভঙ্গ করে আমরা আজকে ক্ষান্ত দিব। তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ। 1905 সালে 16 অক্টোবর ভারতের তৎকালীন ভাইসরয় জর্জ নাথানিয়েল কার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করে দুটো প্রদেশ গঠন করেন। ইতিহাসে এটা বঙ্গভঙ্গ নামে পরিচিত। তো মুসলিমরা চিন্তা করলো যে যেহেতু বাংলা দুভাগ হয়ে গেল, তাহলে পূর্ব বাংলা ও আসাম যে প্রদেশে থাকলো এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে এখানে অনেক ডেভেলপমেন্ট হবে। মুসলিমদের এখানের মধ্যে ওরা নিজেদের মতো করে নিতে পারবে, এখানের মধ্যে সরকার নিশ্চয়ই এখানের মধ্যে মনোযোগ দিবে। মুসলিমরা খুব খুশি হলো। হিন্দু জমিদারদের অনেকে জমি ছিল আবার এই পাশে, হিন্দুরা এখানের মধ্যে খুব আপসেট হলো এবং ওরা মনে করলো যে বাংলাকে এখানে আমাদের ভাগ করে দেওয়া হচ্ছে, ব্রিটিশরা এটা চক্রান্ত করতেছে ডিভাইড রুল পলিসির মাধ্যমে। হিন্দুরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ওরা চিন্তা করলো। তাহলে মুসলিমরা হয়ে গেলে খুশি, তাদের এখানে অর্থনৈতিক ব্যাপক উন্নতি হবে এখানের মধ্যে। আর হিন্দুরা ওরা খুব আপসেট হয়ে গেল। এবং আমরা দেখবো যে আগামী এখানের মধ্যে বাকি 40-45 বছর কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে এখানে সম্পর্কের বেশ অবনতি হতে দেখবো, আবার আবার মাঝে মধ্যে আবার এক হইতেও দেখবো আমরা, সেটা ক্রমান্বয়ে আসবে এখানের মধ্যে। তাহলে আমরা এখন চলে যাই যে বেঙ্গল প্রেসিডেন্সি ভাগ করে কার্জন সাহেব এখানে কি করছিল দেখি। ম্যাপটা খেয়াল করো, একটা হচ্ছে পূর্ব বাংলা এবং আসাম, পূর্ব বাংলা এবং আসাম, এটা পূর্ব বাংলা আসাম, এটা পুরোটা, এটা হচ্ছে একটা প্রদেশ হবে। তাহলে কি কি আছে এখানের মধ্যে? এখানে ঢাকা পড়ছে, চট্টগ্রাম পড়ছে, রাজশাহী পড়ছে, আসাম পড়ছে, জলপাইগুড়ি পড়ছে, হ্যাঁ, এই ত্রিপুরা পড়ছে, এই ত্রিপুরা পড়ছে, এই মালদহ পড়ছে এই দিক দিয়ে, শুধু দার্জিলিংটা বাদ, এই দার্জিলিংটা এখান দিয়ে বাদ পড়ছে। মালদহ পড়ছে এখানের মধ্যে, দার্জিলিংটা বাদ পড়ছে। আর এই পূর্ব বাংলা আসাম প্রদেশের রাজধানী করে হলো ঢাকাই। হুম। আর এটা প্রথম যে সরকার প্রধান লেফটেন্যান্ট গভর্নর করা হলো ব্যামফিল্ড ফুলার। তাহলে ফুলার হলো এটার প্রথম লেফটেন্যান্ট গভর্নর, রাজধানী করা হলো ঢাকায়। ওকে, আস্তে আস্তে আমরা ঢাকা কেন্দ্রিক আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো, ঢাকা কেন্দ্রিক রাজনীতি শুরু হবে আস্তে আস্তে এখানের মধ্যে। আর ওই পারে কি পড়লো তোমার, পুরো পশ্চিমবঙ্গ পড়লো, বিহার এবং উড়িষ্যা পড়লো, এটা পড়ে হলো বাংলা প্রদেশ। তাহলে বাংলা প্রদেশ বলতে বোঝানো হলো পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, রাজধানী হলো কলকাতা। আর এটা প্রথম লেফটেন্যান্ট গভর্নর হলো এন্ড্রু ফ্রেজার। তাহলে দুটো প্রদেশ, একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, রাজধানী হলো ঢাকা, এবং এখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা এবং মালদহ পড়লো, দার্জিলিংটা বাদ পড়ছে। আর এখানে সরকার প্রধান হলো ব্যামফিল্ড ফুলার, সেখানে প্রথম লেফটেন্যান্ট গভর্নর। আর বাংলা প্রদেশ যেটা, এটার মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজধানী হলো কলকাতা, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে এন্ড্রু ফ্রেজার। তোমরা যেখানে ভুল করবা যদি আসে সদ্য প্রতিষ্ঠিত বাংলা প্রদেশের রাজধানী কোনটা, তুমি দিয়ে দিবা ঢাকা, তুমি দিয়ে দিবা ঢাকা। বাংলা প্রদেশের রাজধানী ঢাকা না, বাংলা প্রদেশের রাজধানী হচ্ছে কলকাতা। আর পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ক্লিয়ার? তুমি কিন্তু ভুল করবা কিন্তু, মনে রেখো। তো এই যে তোমার হচ্ছে যে বাংলাকে ভাগ করে ফেলা হইলো, এখানে মুসলিমরা এটার পক্ষে, হিন্দুরা এর বিপক্ষে চলে গেল। কংগ্রেস মনে করলো যে এটা হচ্ছে যে তোমার আম, বাংলা ভাগ করা এটা ব্রিটিশদের একটা চক্রান্ত, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সুতরাং কংগ্রেস এখানে তীব্র আন্দোলন গড়ে তুললো এবং কংগ্রেস বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ঘটালো। তো বঙ্গভঙ্গের কারণে যে কয়েকটা জিনিস হলো, একটা হিন্দু মুসলিমদের মধ্যে অবিশ্বাস, এই অবিশ্বাসটা দাঙ্গায় রূপ নিল। স্বদেশী আন্দোলন এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা। মুসলিমরা চিন্তা করলো যে কিরে, আমরা আলাদা একটা দেশ পাইলাম, এখানের মধ্যে আলাদা প্রদেশ পাইলাম, হিন্দুরা মানতেছে না কেন, তাহলে আমাদের আলাদা রাজনৈতিক দল লাগবে, তাহলে আমাদের অধিকারগুলো আমরা অর্জন করতে পারবো না। তখন ওরা মুসলিম লীগ প্রতিষ্ঠা করলো, আমরা আগামী ক্লাসে পড়াবো মুসলিম লীগ। এবং এখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তোমার কংগ্রেস যে আন্দোলনের ডাক দিল, সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো সেগমেন্ট ছিল। একটা সেগমেন্ট হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন মানে হচ্ছে আমরা তোমাদের কোনো জিনিস জিনিস কিনবো না, তোমাদের কাপড় চোপড় আমরা পরবো না, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের কাপড় চোপড় ব্যবহার করব এবং তোমাদের সব পণ্য বয়কট। এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। তো আজকের ক্লাসটা ইতিহাস সবসময় খুব বিরক্তিকর একটা টপিক। আর যেহেতু এখানে আসলে খুব জ্ঞান দেওয়ারও অপশন আমরা পাচ্ছি না, গল্প করারও অপশন নাই, কারণ 2 ঘন্টা ক্লাসে তোমাদের অনেক তথ্য মুখস্থ করার চ্যালেঞ্জ থাকে আমাদের এখানের মধ্যে। আমরা চাইলে অনেক কিছু ডিটেলসে গল্প গুজব করার আসলে আমাদের স্কোপ নাই, কারণ চান্স পেলে তো গল্প গুজব আমরা করতাম, কিন্তু গল্প গুজব করার তো গল্পের সাথে গুজবও চলে আসবে তখন আবার, না এটা একটা সমস্যা, গল্পের সাথে অনেক গুজবও চলে আসবে। আর এরকম গল্প করার জন্য অনেক টাইম দরকার, ওইটা যেহেতু আমাদের নাই, আমরা সেই জন্য পরীক্ষার জন্য যতটুকু লাগবে এখানে তোমাদেরকে ঠিক অতটুকুই পড়ানো হচ্ছে, এবং এই তথ্যগুলো এখানে
হ্যাঁ, যে সালগুলো এখানের মধ্যে আমরা বলছি, আমরা হচ্ছে যে সেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যা হচ্ছে যে তোমাদের পড়াইছি। তো ক্লাসটা শেষ করার আগে আমি একটু শুরু থেকে একটু রিভিশন দিয়ে আসি একটু, হ্যাঁ? শুরু থেকে রিভিশন দিয়ে আসি। তারপর আমরা একটা কাউ চ্যাম্পিয়নশিপে যাবো। কাউতে কি টাকা দিতে হবে নাকি কাউতে? একটা কোম্পানি দেশের জন্য অনুমতি কিভাবে পায়? কেন অ্যাসালাম শাসন করছে না বাংলাদেশে গত 15 বছর? দেখো নি অ্যাসালাম শাসন করছে না বাংলাদেশের? অ্যাসালাম শাসন করলো না, দেখো না বাংলাদেশ 15 বছর কেমন কেমনে করছে? অ্যাসালাম যেমন করছে এমনি। ও আচ্ছা, তা ছিল না। আহ ওরা এখানে আসছে, ওরা তো এখানে আসছে ব্যবসা করার জন্য। ব্যবসার ফাঁকে দিয়ে ওরা এখান দিয়ে কি আর নিয়ে আসছে? সৈনিক নিয়ে আসছে। এখন তো ওরা এখানে নবাবকে পরাজিত করলো। নবাবকে পরাজিত করে কি করলো? পরাজিত করে তখন শাসন ক্ষমতা নিয়ে নিল। বুঝে নাই? আচ্ছা, আমরা যেখানে শুরু করছিলাম ক্লাসটা, বার্তোলোমিও দিয়াস, পর্তুগিজ নাবিক, সে পূব দিকে আসা জলপথ আবিষ্কার করছে। আর ভারত আসা জলপথ আবিষ্কার করছে তোমার ভাস্কো দা গামা। তারপরে উপমহাদেশে প্রথম আসছে ফিরিঙ্গিরা, পর্তুগিজরা 1498 সালে কারিগর বন্দরে আসছে। বাংলায় ওরা আসছে 1516 সালে। ভারতে তোমার সবার শেষে আসছে ফরাসিরা 68 সালে। বাংলা সবার শেষে আসছে দিনেমাররা। কুঠি হচ্ছে পর্তুগিজদের প্রথম কুঠি হলো কোচিনে, পর্তুগিজদের বাংলার প্রথম কুঠি হুগলিতে। ইংরেজ এবং ফরাসি দুজনেরই ভারতের প্রথম কুঠি সুরাটে। আর ইংরেজের বাংলায় কুঠি হলো হরিহরপুরে। এখন বলো ফরাসিদের প্রথম কুঠি কই? বাংলায়। ফরাসিদের বাংলায় প্রথম কুঠি কই? ফরাসিদের বাংলায় প্রথম কুঠি কই? চন্দননগরে। চন্দননগরে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে তোমার। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ও যেটা বলছে যে ভাই এর একটা শাসন করতে কিভাবে। এখন এখানকার ধরো যখন নবাব সিরাজউদ্দৌলাকে যখন মেরে ফেলা হয়, তখনকার মানুষজন সবাই একটা করে পাথর যদি মারতো, তখনই ক্লাইভ মাটিতে ধুলায় তোমার পিষে যেত। যারা দেখতে আসছে, মানে সিরাজকে যখন হাতের পিঠে চড়ায়, যখন সিরাজের ডেড বডি যখন প্রদক্ষিণ করানো হচ্ছে, সবাই যদি একটু করে পাথর মারতো, একটা মরিচের গুঁড়ো যদি মারতো, তাও ইংরেজরা কিন্তু তোমার হচ্ছে যে ওরা ওরা ধুলাই এখানের মধ্যে মিশে যাইতো ওরা এখানের মধ্যে। হ্যাঁ, বাঙালি হচ্ছে এমন একটা যে হচ্ছে তোমার আহ মানে অনেক সময় দেখা যাচ্ছে তার পাছার মধ্যে কাপড় নাই, সে তাও হচ্ছে স্লোগান দিচ্ছে একজনের পক্ষে। একজনের পক্ষে। এখন তুমি চিন্তা করো গত 15 বছরে এখানের মধ্যে এখনো কিছু লোকজনের কোনো খেয়াল আছে এই দেশ থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ওদের কোনো এটা নিয়ে কোনো সে আছে? ওরা কো আমাদের লোক যেহেতু সমস্যা কি। কিন্তু ও যে বঞ্চিত হয়েছে এটা নিয়ে ওর কোনো আফসোস নাই। এখন কারেন্ট বিল বেশি কে দিতে হবে? এই লোন এগুলো পরিশোধ করবে কে? লোন পরিশোধ কে করবে? ইউনুস করবে? লোন কে পরিশোধ করবে? লোন এটা আমরা করতে পারবো। লোন এটা 20 বছর তোমার ভবিষ্যৎ অন্ধকার। 20 বছর তুমি লোন এলো পরিশোধ করবা, 20 বছর ধরে তুমি করবা লোন পরিশোধ। কেমনে করবা লোন পরিশোধ? কারেন্ট বিল, ট্যাক্স, গ্যাস বিল, এগুলো দিয়ে করবা। এত টাকা ছাপাইছে যে ডলার ডলার বাইরে ছাপাইয়া ডলার 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 সব বাইরে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে এখানে টাকা ছাপাইছে। এর ফলে জিনিসের দাম বাড়ার কারণে মূল্য কে দিবে? মূল্য তুমি দিবা। মূল্য তুমি দিবা। কিছু লোক হচ্ছে যে এটা নিয়ে কোনো রিমোর্স পর্যন্ত নাই, তাহলে বুঝো বাংলাদেশে আসলে এখানে শাসন করা খুব কঠিন কিছু না। এখানে তুমি কিছু লোকরে হচ্ছে যে তোমার পিছনে ইয়া নিয়ে আসবা, ওদেরকে তোমার হচ্ছে কি বলবো সাইকোলজিক্যালি ওদের উপর প্রভাব বিস্তার করতে পারবা। ওদেরকে বলবা যে আমি তো তোমার লোক, হ্যাঁ, তো তুমি আমার লোক। কথা বলবা যে তুমি আমার লোক, আমার পক্ষে তুমি কথা বলবা। ওর কোনো স্বার্থ নেই এখানের মধ্যে কোনো। তাহলে এখানে তুমি স্বার্থপর হইতে হবে। কিরে ভাই আমার টাকা পয়সা লুট হয়ে যাবে কেন? ভাই আমার টাকা পয়সা নিয়ে যাচ্ছে এখান থেকে, আমি বঞ্চিত হচ্ছি আমি এখানের মধ্যে, এই ঋণ তো আমি পরিশোধ করতে হবে। ওরা যে যা যা করছে, যত যেদিন যখন বাংলা সব মানুষ এটা বুঝবে, তখন বাংলাদেশের ভাগ্য আকাশে তোমার সূর্য উঠবে। বাংলাদেশে এরকম একটা লোকও যদি থাকে যে নিজের স্বার্থ বুঝে না, ওদিন পর্যন্ত বাংলাদেশ কোনো উন্নতি হবে না। একটা লোক যদি থাকে বাংলাদেশে নিজের স্বার্থ যে বুঝে না, নিজের স্বার্থ বুঝতে হবে। কি রে ভাই, এগুলো আমার টাকা, আমার দেশের টাকা, এগুলো আমার টাকা, ও নিয়ে যাচ্ছে কেন? আমার টাকা দিয়ে ও নিয়ে যাচ্ছে, এত বড় সাহস। হুম। এটা যতদিন পর্যন্ত বুঝবা না ততদিন পর্যন্ত উন্নতি নেই কোনো। তারপর আমরা হচ্ছে যে পড়ছিলাম হকিন ছিল নাবিক, প্রথম আসছিল। টমাস রো ছিল দূত, সে আসছিল জাহাঙ্গীরের দরবারে। তারপরে শাহজাহান হরিহরপুরে বাংলা কুটির স্থাপনের অনুমতি দিচ্ছে। জাহাঙ্গীর হলো সুরাটে বাণিজ্য কুটির নির্মাণের অনুমতি দিচ্ছে। জব চার্নক কলকাতা নগরের প্রতিষ্ঠা করছে, ইংরেজ এজেন্ট ছিল সে। তারপর আমরা পড়ছিলাম এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করছে শাহ আলমের কাছ থেকে 1765 সালে। দ্বৈত শাসন লর্ড লাইবের মাথা থেকে আসছে। টাকা ঢোকা সব কোম্পানির হাতে, শাসন হলো নবাবের কাছে, এবং ওরা নবাবকে কিছু পয়সা দিবে। 3 রকম শাসক ছিল: গভর্নর, গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেল ভাইসরয়। ভাইসরয় ছিল সরাসরি রানীর প্রতিনিধি। তারপরে আমরা দেখছিলাম প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর জেনারেল হলো হেস্টিংস, আর প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে আমরা আসছিলাম ক্লাইভ পলাশি যুদ্ধে সিরাজকে হারাইছিল।
তারপরে হচ্ছে একজন বলছে সিরাজের দোষ ছিল, হ্যাঁ দোষ ছিল সিরাজের, দোষ তো ছিল, কিন্তু সে তো এই এলাকার লোক, এখানকার লোক, সে তো দোষ ছিল তোমার। তারপর তো সে এখানকার লোক, এখানের লোক হিসেবে তো দুষ্টুটি দুষ্টুটি ছিল ওর। হুম। কিন্তু তোমার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। এইখানে তোমার হচ্ছে যে ভারতের একজন রাজনীতিবিদ, উনি হচ্ছে কংগ্রেসের নেতা, লিডার, ওনার নাম কি না, সুন্দর সুন্দর টুইট করে। আরে নামটা বলো না ওনার। আরে খুব সুন্দর যে ইংলিশে টুইট করে, যে গ্রামার ইয়ে করে। আরে একটা রাজনীতিবিদ ইন্ডিয়ান, শশী থারুর, ওনার কলাম পড়বা, শশী থারুর। যে আমাদের কত ট্রিলিয়ন ডলার জিডিপি ছিল আমাদের, শশী থারুরের লেখা আছে, শশী থারুর লিখে সার্চ দিবা। শশী থারুর এটা নিয়ে অনেক গবেষণা করছে, যারা কত ট্রিলিয়ন ডলার আমাদের থেকে নিচ্ছে। আর ভাই ওরা আমাদের এখানে আসতো, এখানের মধ্যে ওরা আমাদের মেয়ের পিছনে পিছনে ঘুরতো, আমাদের মেয়েদের পিছনে পিছনে ঘুরতো। এখন ওই অবস্থা হইতো ওদের, আমরা এই এত ধনী থাকতো এই অঞ্চল। যাই হোক, তো আমরা হচ্ছে যে এখন পলাশির যুদ্ধে পড়ছিলাম, সে যুদ্ধে হারাইছিল, বক্সারের যুদ্ধে পরাজিত করছে শাহ আলমকে, দ্বিতীয় শাসন প্রবর্তন করছে। আর সে হচ্ছে মানচিত্র বানানোর জন্য উদ্যোগ নিয়েছিল, তার উদ্যোগে মেজর রেনেল মানচিত্র বানাইছে। তারপর আমরা দেখলাম দেখলাম যে লর্ড ক্লাইভের কারণে এখানে দুর্ভিক্ষ হলো, 76 মন্বন্তর নামে পরিচিত, বাংলা 1176, ইংরেজি 1770। মন্বন্তরের সময়ই গভর্নর ছিল জন কার্টিয়ার। তারপর আমরা পড়লাম নিয়ামকানুনের অধীনে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে হেস্টিং। হেস্টিং পাঠশালা করছে, কলকাতাকে রাজধানী করছে, পত্রিকা বাইর করছে, এশিয়াটিক সোসাইটি বাইর করছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে, আর রাজস্ব বোর্ড স্থাপন করছে, কলকাতার রাজধানী করছে। তারপরে হচ্ছে যে কর্নওয়ালিস সে ক্যাডার সার্ভিস চালু করছে, জমিদারি ভাতা চালু করছে, দশশালা চালু করছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছে, জমিদারি ভাতা চালু করছে। শুনে এখানকার মানুষ যে কি বোকা। তো ইংরেজরা ধরো ওকে যদি একটু চাটুকারিতা করা যেত, তো কি করতে জানো? ঠিক আছে আমার কাছে চাটুকারিতা করছো তো তুমি, তুমি চৌধুরী, তো তোমার উপর দিলে চৌধুরী, হ্যাঁ। ও কয় ও আমাকে চৌধুরী বলছে, ও খুশি হয়ে গেছে, আমাকে চৌধুরী বলছে। ও এলাকায় এসে বলছে, এই আজকে থেকে আমাকে চৌধুরী ডাকবা, আমার নাম আরিফিন চৌধুরী। তোমরা সব আমাকে চৌধুরী ডাকবা, আমাকে ইংরেজরা চৌধুরী উপাধি দিছে। এরপর ওর পোলা হয়েছে, আমার পোলাও চৌধুরী। তারপরে তার নাতি হয়েছে, নাতিও চৌধুরী, আমরা সবাই চৌধুরী। এই একটু উপাধি দিলে খুশি যেত মানুষজন এখানের মধ্যে, কয় ঠিক আছে তোমাকে আমি তালুকদার উপাধি ঘোষণা করলাম। ও এলাকা চলে আসছে, কই আমরা তালুকদার বলছে, তালুকদার বলছে। আমার তালুকদার বলছে, আমার সবাই তালুকদার সাহেব বলে ডাকবো আমাকে। তারপরে ওকে আমার নাম এখন থেকে, আমার নাম হচ্ছে আরিফিন তালুকদার। তো বাচ্চা হয়েছে, মাই হয়েছে, মায়ের নাম হলো তালুকদার, নাতির নাম হলো তালুকদার, আমরা সবাই তালুকদার বংশ। ওকে আমার নাম, আমাদের চৌধুরী বংশ। এইসব সিস্টেম, ওরা অসংখ্য ওদের এখানে টেকনিক ছিল এখানের মধ্যে মানুষের ইয়ে করার জন্য। তবে হ্যাঁ, তোমরা যদি এখানকার চৌধুরী তালুকদার থাকো, তোমাদেরকে বলে নেই, আমি অন্যদের বলছি, অন্য চৌধুরী যারা পিটুতে যারা পড়ে না, তোমরা ভালো আছো, তোমরা তোমরা চৌধুরী হিসেবে ঠিক আছো। এখানে পিটুতে যারা পড়ে চৌধুরী ওরা ঠিক আছে, অন্য যারা পিটুতে পড়ে না ওদের এখানে সমস্যা হতো ওদের এটা। তোর এগুলো আবার মানুষকে খুশি করে দিত, মানুষকে, মানুষ তো এগুলো পাইয়া খুশি। লর্ড কর্নওয়ালিস সে জমিদারি প্রথার সূত্রপাত করছে, হ্যাঁ লর্ড কর্নওয়ালিস পড়ে ফেলছি। আচ্ছা, ওয়েলেসলি ছিল সাম্রাজ্যবাদী বড়লাট, অধীনতামূলক মিত্রতার প্রবক্তা। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে। বেন্টিং বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল শহীদার প্রথা রহিত করছে। বেন্টিং এর আরো কিছু কাম ছিল। বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল, সে চিকিৎসা করার জন্য কলকাতা মেডিকেল কলেজ বানাইছে। আর যাতে ছেলে মেয়েরা গ্রুপ স্টাডি করতে পারে, এই জন্য সে কলকাতা পাবলিক লাইব্রেরি বানাই দিয়েছে। আর মেডিকেলের বই তো ইংরেজিতে, সে ফার্সি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করে দিয়েছে, মুসলিমটা পিছনে পিছনে পড়ে গেল। আচ্ছা তোমরা আবার এটা বলো না কোথাও যে আরফিন ভাই বলছে যে মেডিকেল কলেজের বই ইংরেজি, সেই জন্য ফার্সি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে। আবার আবার মানুষের উপরে যেতে অশিক্ষিত মূর্খ। এটা এমনি মজা করে বললাম আর কি। সতীদাহ প্রথা নিষিদ্ধ করছে সে। তার ডালহৌসি, সে হচ্ছে সাম্রাজ্যবাদী, টেলিগ্রাফ স্থাপন করছে, ডাক টিকিট স্থাপন করছে। তারপরে তোমার হচ্ছে যে রেল যোগাযোগের সূচনা করছে, বিধবা বিবাহ প্রথার সূচনা করছে সে। তারপরে হচ্ছে যে সত্যবিলোপ নীতি, সে এটার প্রবর্তক। তো ক্যানিং আসছে, ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল, পরবর্তীতে সিবিআই বিদ্রোহের পরে যখন ভারত যখন আইন আন্ডারে চলে গেল, সে ভারতের প্রথম ভাইসরয় হয়ে গেল। ক্যানিং কাগজের মুদ্রা, পুলিশ, চা কফি, তারপরে বাংলায়ও সে রেল নিয়ে আসছে। তারপরে ক্যানিং আর কি করছে, ক্যানিং হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। ক্যানিং এর এই দিক দিয়ে অনেকগুলো অবদান আছে। লরেন্স সে ঢাকা পৌরসভা গঠন করছে। মেও সে বাচ্চা কাচ্চা পছন্দ করতো না, কয় এত বাচ্চা কেন, সে আদমশুমারি করছে, গুনতে হবে দেখা দেখ কয়টা। এবং সে খুন হয়েছে। লিটন অস্ত্র আইনের মাধ্যমে এখানের মধ্যে অস্ত্র রাখা নিষিদ্ধ করছে। সমবেত স্বাধীনতা হরণ করছে সে, খুবই খারাপ কাজ। তারপরে হচ্ছে যে রিপন বলছে, লিটন তুমি সমাজপত্র আইন রহিত কেন ওইটা কেন করলা, বাদ ওইটা বাদ। এবং সে জনগণ যাতে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, সে হান্টার কমিশন গঠন করছে। তারপরে যাতে চেয়ারম্যান মেম্বার হইতে পারে এলাকার লোক, সে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করছে সে।
রিপন ইলবার্ট বিল প্রণয়ন করছে এবং ভারতীয় বিচারকদেরকে ক্ষমতা দিছে যাতে তারা ইউরোপীয় চোর বাটপারদের বিচার করতে পারে। লর্ড ডাফরিন সে এইখানের মধ্যে প্রজাদের সাথে যাতে জমিদারদের যাতে সম্পর্ক যাতে স্থাপন হয় এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করছে। তারপর ইলবার্টানের বিরুদ্ধে অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিবাদ দেখা ভারতীয়রা চিন্তা করলো এরা তো রেজিস্ট, আমাদের নিজেদের একটা দল লাগবে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। এটার প্রথম সেক্রেটারি হলো অ্যালান অক্টোভিয়ান হিউম এবং উনি প্রতিষ্ঠাতা। সভাপতি হলো চন্দ্র ব্যানার্জি। এটা ভারতের প্রথম রাজনৈতিক দল এবং ভারত স্বাধীনের নেতৃত্ব দেয়। প্রথম সম্মেলন হচ্ছে, হ্যাঁ, ভাইসরয় বড়লাট সেম, ভাইসরয় বড়লাট সেম। প্রথম সম্মেলন হচ্ছে 28 ডিসেম্বর 1885 বোম্বে শহরে। আর প্রথম সম্মেলনে চন্দ্র ব্যানার্জি সভাপতি হয়ে যায়। কার্জনের আমল ছিল ব্রিটিশ শাসনামলের স্বর্ণযুগ। তারপরে হচ্ছে যে একজন বলছে এটা এমব্রয়ডারি, এটা স্বর্ণ না। তারপরে ও গভর্নর জেনারেল ছিল 99 সালে। 3 সালে সে প্রস্তাব দিছে বঙ্গভঙ্গ করতে হবে এবং ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করছে কার্জন। আমরা পরবর্তীতে দেখবো এই ইউনিভার্সিটি অ্যাক্টের আন্ডারে ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আর কার্জন হল বানানোর জন্য টাকা ঢোকা দিয়েছে ভাওয়ালের রাজকুমার। এরপর আমরা আসছিলাম বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ এবং বঙ্গভঙ্গ। এটা হচ্ছে যে কার্জন করছে 1905 সালে 16 অক্টোবর। মুসলিমরা খুবই খুশি হয়েছে, হিন্দুরা খুব আপসেট হয়েছে। এখানের মধ্যে পুরো বাংলা আসাম প্রদেশের মধ্যে পড়ছে ঢাকা, চিটাগাং, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, ত্রিপুরা, মালদহ, দার্জিলিংটা বাদ পড়ছে। রাজধানী হচ্ছে ঢাকা, সরকার হচ্ছে ব্যামফিল্ড ফুলার। আর বাংলা প্রদেশে পড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজধানী হচ্ছে কলকাতা, আর এটা সরকার হচ্ছে এন্ড্রু ফ্রেজার। আর বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনা উন্মেষ ঘটায় সর্বভারতীয় কংগ্রেস। ফলাফল হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে ভুল বোঝাবুঝি, দাঙ্গা, স্বদেশ আন্দোলন এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা। ফুলার উড়ানোর নামে, রাইট। তো তোমরা অনেক কষ্ট করলা জীবনে কিছু পাওয়ার জন্য। ভালো কিছু যদি তুমি পাইতে হয় তোমাকে আসলে অনেক কষ্ট করতে হবে তোমাকে, হ্যাঁ। নষ্ট হয়ে যাওয়া কিন্তু খুবই সহজ, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া কিন্তু খুবই সহজ, কিন্তু ভালো কিছু করা কিন্তু অনেক কঠিন। দ্য রোড টু হেভেন ফিলস লাইক হেল। স্বর্গে যাওয়াটা কিন্তু নরকের মতো কঠিন, অনেক কঠিন, তাই না? রোড টু হেল ফিলস লাইক হেভেন। আর নরকে যদি যাইতে হয় ওটা যাওয়াটা কি স্বর্গীয় একটা ফিলিংস। স্বর্গীয় ফিলিংস এর মাধ্যমে নরকে যাওয়া যায়। স্বর্গীয় ফিলিংস বেশি পেতে চাইলে তুমি নরকে যেতে পারো। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য তোমাদের ধন্যবাদ।